আজ আমরা একটা অ্যানিমে সিরিজ দেখতে যাচ্ছি। এই সিরিজের নাম সোর্ড আর্ট অনলাইন। গল্পের শুরুতে দেখা যায় সোর্ড আর্ট অনলাইন নামে একেবারে নতুন একটা গেম রিলিজ হয়েছে, আর সেই গেমটাকে ঘিরে ভয়ঙ্কর রকমের উন্মাদনা চলছে। গেমটা যে নির্দিষ্ট তারিখে রিলিজ হবে সেটা ঘোষণার পর থেকেই 3 দিন ধরে দোকানের সামনে বিশাল লাইন পড়ে আছে শুধু গেমটা কেনার জন্য। গেমটা আগে কিছু নির্বাচিত প্লেয়ারকে দিয়ে বিটা টেস্টিং করানো হয়েছিল। সেই টেস্টিং শেষ হওয়ার পরই এখন এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে মোটে 10,000 কপি ছাড়া হয়েছে। এই সব খবর আমাদের নায়ক নিজের ঘরে বসে শুনছিল। সেও একজন বিটা প্লেয়ার। খবর শুনতে শুনতে সে গেমের ম্যানুয়াল পড়ছিল। ঠিক তখনই তার ছোট বোন এসে বলল, এই ভাই, আমার ক্লাব অ্যাক্টিভিটি আছে, আমি বেরোচ্ছি, বলে তাড়াহুড়ো করে চলে গেল। নায়কও ভাবল, ঠিক আছে, এবার গেম শুরু করা যাক। সে নার্ভ গিয়ার নামে এক বিশেষ ডিভাইস মাথায় পড়ল। এই প্রযুক্তির মাধ্যমেই প্লেয়াররা সরাসরি গেমের ভেতরে প্রবেশ করতে পারে। গেমে আমাদের নায়কের নাম কাজুতো কিরিগায়া। নিজের নাম ছোট করে সে কিরিটো রেখেছে। গেমে ঢোকার পর সে দেখল চারপাশে অসংখ্য প্লেয়ার, সবাই একে অপরের সঙ্গে দেখা করছে, বন্ধু হচ্ছে। কিরিটো শহরের রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল। এমন সময় এক ছেলে তাকে থামিয়ে বলল, এই ভাই, তোমাকে এত দ্রুত দৌড়াতে দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই একজন বিটা প্লেয়ার। তুমি আগেই গেম খেলেছো, তাই না? প্লিজ আমাকে একটু সাহায্য করো, আমি এই গেম সম্পর্কে কিছুই জানি না, অন্তত বেসিকগুলো শিখিয়ে দাও। ছেলেটা এত অনুরোধ করায় কিরিটো তাকে নিয়ে গেল ট্রেনিং এলাকায়। সেখানে বন্য শূকরের মতো এক ধরনের দানব ছিল, যেটাকে শিকার করার প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ছেলেটা ভীষণ খারাপ খেলছিল। তখন কিরিটো তাকে বোঝালো কিভাবে মনোযোগ ধরে রাখতে হয় এবং নিজের শক্তিগুলো ঠিকভাবে ব্যবহার করতে হয়। সে নিজেও কয়েকটা কৌশল দেখিয়ে ডেমো দিল। সেগুলো অনুসরণ করে শেষ পর্যন্ত ক্লেইন কোনোভাবে সেই বন্য শূকরটাকে মারতে পারল। দানবটাকে হারানোর পর ক্লেইন দারুণ উত্তেজিত হয়ে গেল। সে বলল, অসাধারণ, মনে হচ্ছে যেন বাস্তব জীবনেই সত্যি সত্যিই তলোয়ার ব্যবহার করছি, অনুভূতিটা এতটাই বাস্তব, বলে সে বাতাসে তলোয়ার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। এরপর সন্ধেবেলায় দুজনে বসে সূর্যাস্ত দেখছিল। ক্লেইন বারবার মুগ্ধ হয়ে বলছিল গেমটা কতটা বাস্তব মনে হচ্ছে। সেটা দেখে কিরিটো জিজ্ঞেস করলো, তুমি কি এই প্রথম কোনো ভার্চুয়াল রিয়ালিটি গেম খেলছো? ক্লেইন মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটাই আমার প্রথম। আমি অল্প অল্প করে টাকা জমিয়ে শেষ পর্যন্ত এই গেমটা কিনতে পেরেছি, আর ভাবতেই ভালো লাগছে যে মাত্র 10,000 জনের মধ্যে আমিও একজন। তারপর সে কিরিটোর দিকে তাকিয়ে বলল, তবে তুমি আমার চেয়ে অনেক ভাগ্যবান। বিটা টেস্টিংয়ের জন্য নাকি মাত্র 1000 জনকে বেছে নেওয়া হয়েছিল, আর তুমি তাদের একজন ছিলে। বলো তো কিভাবে সিলেক্ট হয়েছিলে? কিরিটো সরাসরি উত্তর দিল না, বরং সে বলল, বিটা টেস্টিংয়ের সময় 8ম লেভেল ক্লিয়ার করতেই আমার ভীষণ কষ্ট হয়েছিল। শুধু সেটা পার হতেই 1-2 মাস লেগে গিয়েছিল। কিন্তু এবার আর সেটা হবে না। এবার আমি অনেক ভালোভাবে এগোবো। কারণ বিটা টেস্টিং চলাকালীনও তার মাথায় সবসময় এই গেমটাই ঘুরত। আর এখন গেমটা হাতে পেয়ে সে ঠিক করেছে এই বিশ্বের প্রতিটা জিনিস ঘুরে ঘুরে আবিষ্কার করবেই। কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল কিরিটো আসলে ভীষণ গেম পাগল। সব শুনে ক্লেইন বলল, তাহলে আমরা দুজনে একসঙ্গে ভ্রমণ করি না? কিন্তু কিরিটো একা খেলতেই অভ্যস্ত ছিল। তাই সে বলল, তোমার কোনো সাহায্য লাগলে আমাকে মেসেজ করো, আমি অবশ্যই সাহায্য করব, কিন্তু একসঙ্গে ভ্রমণ করা আমার পক্ষে হবে না। ক্লেইন বলল, ঠিক আছে, বাস্তব জীবনে আমি বিকেল 5টার জন্য পিৎজা অর্ডার করেছি, এখন লগ আউট করে খেতে যাব। সে লগ আউট করার চেষ্টা করলো, কিন্তু লগ আউট বাটনটাই নেই। সে অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? বাটন তো এখানেই থাকার কথা। কিরিটোও নিজের সেটিংস খুলে দেখল, সত্যি লগ আউট বাটন উধাও। দুজনেই হতবাক হয়ে গেল। গেম লঞ্চের প্রথম দিনেই এত বড় বাগ! ক্রিয়েটাররা কি এটা ঠিক করবে? এই ভাবনায় তারা পড়ে আছে। এমন সময় হঠাৎ গেমের সব প্লেয়ারকে এক মুহূর্তে একই জায়গায় টেলিপোর্ট করে আনা হলো। সবাই চমকে গেল, এটা কি? কে আমাদের জোর করে এখানে নিয়ে এলো? কোনো ওপেনিং সেরেমনি নাকি? ঠিক তখনই বিশাল অ্যারিনার ওপরের অংশ লাল রঙের পিক্সেলে ভরে গেল। সেই পিক্সেলগুলো রক্তের আকার নিল, আর সেখান থেকে ধীরে ধীরে একটা বিশাল মানবাকৃতি বেরিয়ে এলো। সেই সত্তা নিজেকে পরিচয় দিল আকিহিকো কায়াবা হিসাবে। শুধু পরিচয় দিল না, সে ঘোষণা করল, এটা আমার পৃথিবী, এই পৃথিবীর সব কিছু আমিই নিয়ন্ত্রণ করি। কিরিটো সঙ্গে সঙ্গে বুঝে গেল কায়াবাই এই গেমের স্রষ্টা। কিন্তু সে হঠাৎ এমন কেন করছে সেটা বুঝতে পারল না। কায়াবা বলল, তোমরা সবাই নিশ্চয়ই অবাক হয়েছ যে লগ আউট বাটনটা হারিয়ে গেছে, কিন্তু অতটা অবাক হওয়ার দরকার নেই, কারণ এখন থেকে তোমাদের কেউই এই গেম থেকে বের হতে পারবে না, তোমাদের এই পৃথিবীতেই থাকতে হবে। সে আরও বলল, লগ আউট বাটন ব্যবহার করে বের হওয়া সম্ভব নয়, আর বাস্তব জগতে তোমাদের বাবা মা বা অন্য কেউ যদি তোমাদের মাথা থেকে নার্ভ গিয়ার খুলে তোমাদের বাঁচানোর চেষ্টা করে, তাহলে গিয়ার থেকে নির্গত বিদ্যুৎ তোমাদের মস্তিষ্ক সম্পূর্ণ ধ্বংস করে দেবে এবং তোমরা সঙ্গে সঙ্গে মারা যাবে। এই কথা শুনে নিচের প্লেয়াররা প্রথমে বিশ্বাসই করতে পারল না। কেউ কেউ হাসাহাসি করে বলল, এগুলো কি মজা করছে নাকি? তখন কায়াবা সঙ্গে সঙ্গে বিভিন্ন নিউজ রিপোর্ট সবার সামনে দেখালো। সেখানে জানানো হলো, ইতিমধ্যেই 213 জন প্লেয়ারকে বাস্তব জগতে নার্ভ গিয়ার খুলে ফেলার চেষ্টা করা হয়েছিল, আর সেই চেষ্টার ফলেই 10,000 জনের মধ্যে ওই 213 জন মারা গেছে। তাই আমি যা বলছি সেটা একদম সত্যি। তারপরও যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে গিয়ে নার্ভ গিয়ার খুলে ফেলো, মারা যাও, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি নিরাপদে এই গেম থেকে বেরিয়ে বাস্তব জগতে ফিরতে চাও, তাহলে তোমাদের এই গেমের 100তম লেভেল পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। শুধুমাত্র 100 লেভেল শেষ করতে পারলেই তোমরা এই গেম থেকে মুক্তি পাবে।
এর বাইরে অন্য কোনো উপায় পালানোর কোনো সুযোগ নেই। এরপর সবাই প্রশ্ন করল, আপনি আমাদের দিয়ে এসব করাতে চাইছেন কেন? জবাবে আকিহিকো কায়াবা অদ্ভুতভাবে বলল, আমি শুধু আমার নিজের একটা পৃথিবী তৈরি করতে চেয়েছিলাম। এই রহস্যময় উত্তর দেওয়ার পর সে আবার বলল, তোমাদের ইনভেন্টারিতে আমি সবার জন্য একটা উপহার রেখে দিয়েছি। কিরিটোও নিজের ইনভেন্টারি খুলে দেখল সেখানে একটা আয়না ছিল। সবাই আয়নাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের চেহারা বদলে গেল। কিরিটো গেমে নিজের জন্য একটা আলাদা অ্যাভাটার তৈরি করেছিল, কিন্তু সেই অ্যাভাটার মিলিয়ে গিয়ে এখন তার আসল মুখ আর বাস্তব শরীরই গেমের ভেতরে দেখা যাচ্ছে। এরপর কায়াবা শুধু বলল, গুড লাক মাই ডিয়ার প্লেয়ার্স। এই কথা বলেই সে সবার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এখন সেখানে উপস্থিত প্রত্যেকের মাথায় একটাই প্রশ্ন, এবার কি হবে? এটা আর কোনো সাধারণ গেম নয়, এখন থেকে এটা বাস্তব জীবনের মতোই সত্যি। কিরিটো খুব ভালো করেই বুঝতে পারল ব্যাপারটা। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, কায়াবা আসলে একজন সত্যিকারের বিজ্ঞানী। নার্ভ গিয়ার প্রযুক্তির উদ্ভাবকও তিনি একজন অসাধারণ জিনিয়াস, আর কিরিটো সবসময় তাকে ভীষণ শ্রদ্ধা করত। কিন্তু এমন একজন মানুষ যখন এই কথাগুলো বলছে, তখন কিরিটো বুঝে গেল এর মধ্যে মিথ্যার কোনো জায়গা নেই। কিন্তু সে এমন কেন করল সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। অন্য প্লেয়াররাও ধীরে ধীরে সত্যিটা বুঝতে পারল। সঙ্গে সঙ্গেই পুরো জায়গা জুড়ে কান্নাকাটি আর চিৎকার শুরু হয়ে গেল। এই অবস্থায় কিরিটো দ্রুত ক্লেইনকে আলাদা করে নিয়ে গিয়ে বলল, এখন থেকে যা কিছু ঘটছে সবই বাস্তব, তাই আমাদের যেভাবেই হোক বেঁচে থাকতে হবে। একের পর এক লেভেলে এগোতে হলে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে হবে। কি করতে হবে সে সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে, তুমি কি আমার সঙ্গে আসবে? কিন্তু ক্লেইন মাথা নেড়ে না বলল। সে বলল, আমি আমার আরও দুজন বন্ধুকে এই গেমে নিয়ে এসেছি। আমার কথাতেই ওরা এই গেম কিনেছিল, তাই এখন ওদের ফেলে আমি কোথাও যেতে পারবো না। এটা শুনে কিরিটো ভাবল ওদেরও সঙ্গে নিয়ে যাওয়া যায় কিনা সেটা নিয়ে সে দ্বিধায় পড়ে গেল। কিরিটোর মনের কথা বুঝতে পেরে ক্লেইন হেসে বলল, এই শোন, আমি কিন্তু আমার বন্ধুদের তোমার উপর বোঝা করে দিতে চাই না, চিন্তা করো না। আমি এর আগেও অনেক গেম খেলেছি, এমনকি অনেক গিল্ডের লিডারও ছিলাম, তাই গেম খেলা আর লোকজনকে সামলানোর অভিজ্ঞতা আমার আছে। তাছাড়া তুমি আমাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছ, তাই আমার বন্ধুদের আমি ঠিক সামলে নিতে পারবো। এটা শুনে কিরিটো নিশ্চিন্ত হলো এবং সেখান থেকে চলে যেতে লাগলো। কয়েক কদম যাওয়ার পর সে একবার পিছন ফিরে তাকালো, কিন্তু সেখানে আর ক্লিনকে দেখতে পেল না। সে মনে মনে বলল, ঠিক আছে, ও ওর কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এবার আমাকেও নিজের বাঁচার পথ খুঁজতে হবে। এই ভেবে কিরিটো দ্রুত দৌড়ে অন্য একটা গ্রামের দিকে চলে গেল। সে নিজের মনেই প্রতিজ্ঞা করল, যদি এই গেমটাই এখন বাস্তব হয়ে থাকে তাহলে আমি কখনোই এখানে হার মানব না। এই জায়গায় আমি আমার জীবন হারাতে পারি না। ঠিক তখনই তার সামনে একটা শিয়াল জাতীয় দানব এসে আক্রমণ করল। কিরিটো সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার দিয়ে সেটাকেও মেরে ফেলল। এভাবেই গেম শুরু হওয়ার প্রায় 1 মাস কেটে গেল। এরই মধ্যে প্রায় 2000 জন প্লেয়ার মারা গেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো, এখনও পর্যন্ত একজন প্লেয়ার ও প্রথম লেভেল সম্পূর্ণ করতে পারেনি, কারণ ফার্স্ট ফ্লোরের শেষে একটা ভয়ঙ্কর বস মনস্টার আছে। সেই বসকে হারাতে পারলেই প্রথম লেভেল ক্লিয়ার হবে। কিন্তু সমস্যাটা হলো, সেই বস মনস্টার কোথায় আছে সেটাই কেউ খুঁজে বের করতে পারছে না। এদিকে কিরিটো একটা শহরে অনুষ্ঠিত একটি সভায় যোগ দিতে এলো। মনে হচ্ছে সেখানে সবাই বস মনস্টারের অবস্থান নিয়ে আলোচনা করছে। সেখানে ডিয়াবেল নামে নীল চুলের এক লোক সবার সামনে দাঁড়িয়ে কথা বলছিল। সে বলল, আমরা যদি সবাই আলাদা আলাদা হয়ে বস মনস্টারকে খুঁজতে বা আক্রমণ করতে যাই তাহলে কোনো লাভ হবে না। আপনারা সবাই আমার আমন্ত্রণে এতদূর এসেছেন, এটাই অনেক বড় বিষয়। তাই আমরা 6 জন করে ছোট ছোট দল গঠন করব, তারপর সবাই মিলে সেই বস মনস্টারকে হারানোর চেষ্টা করব। এই ঘোষণা দেওয়ার পর সবাই নিজেদের দল গঠন করতে শুরু করলো, কিন্তু কিরিটো একাই দাঁড়িয়ে রইল। তার সঙ্গে দল করার মতো কেউ ছিল না। ঠিক তখনই সে খেয়াল করল কাছেই আর একটা হুড পরে আরেকজন দাঁড়িয়ে আছে, সেও একা। কিরিটো তার কাছে গিয়ে হেসে বলল, কি ব্যাপার, তোমাকেও কি কেউ দলে নেয়নি? লোকটা শান্তভাবে উত্তর দিল, না, আমাকে কেউ বাদ দেয়নি, আমি এখানে আসার আগেই বাকিরা সবাই নিজেদের বন্ধুদের সঙ্গে দল বেঁধে ফেলেছে। লোকটি বলল, এর সঙ্গে আমাকে কেউ বাদ দিয়েছে এমন কোনো সম্পর্ক নেই। কিরিটো হেসে বলল, এইটাকেই তো বাদ পড়া বলে। যাই হোক, আমাকেও কেউ দলে নেয়নি, তাহলে আমরা দুজন একসঙ্গে টিম করি কেমন? এরপর তারা দুজন একে অপরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট করল। তখনই কিরিটো জানতে পারল হুড পরে থাকা সেই প্লেয়ারটি আসলে একজন মেয়ে, তার নাম আসুনা। এদিকে ডিয়াবেল সবার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে কিবাউ নামে একজন এসে হাজির হলো। সে ভীষণ রেগেছিল। এসেই সে সেখানে বসে থাকা সবাইকে আঙুল তুলে বলল, এই 1 মাসে ইতিমধ্যে 2000 জন মারা গেছে। এই মৃত্যুর জন্য দায়ী কেউ না কেউ নিশ্চয়ই এখানে আছে, যার দোষ সে সম্মানের সঙ্গে সামনে এসে দাঁড়াও। তার কথা শুনে সবাই হতবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তখন ডিয়াবেল তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বলতে চাইছো যেহেতু আগে 1000 জন বিটা প্লেয়ার এই গেম খেলেছিল তাই তারা নতুন প্লেয়ারদের কিছু শেখায়নি, আর সেই কারণেই এই 1 মাসে 2000 জন মারা গেছে? কিবাউ সঙ্গে সঙ্গে বলল,
হ্যাঁ, আমি ঠিক সেটাই বলছি। এই 2000 জনের মৃত্যুর জন্য ওই বিটা প্লেয়াররাই দায়ী। এখানে যারা বিটা প্লেয়ার আছো সবাই সামনে এসো। কিরিটোও একজন বিটা প্লেয়ার ছিল, তাই সে মনে মনে ভয় পেয়ে গেল যদি তাকে ডেকে বসে। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে আগিল নামে একজন উঠে দাঁড়ালো। সে বলল, শোন ভাই, হ্যাঁ এই গেমে বিটা প্লেয়ার ছিল, তাই তারা গেম সম্পর্কে অনেক কিছু জানে। কোথায় গেলে ভালো অস্ত্র পাওয়া যায়, কিভাবে স্কিল আরও শক্তিশালী করা যায়, এসব সত্যিই তারা জানে। কিন্তু তুমি কি জানো এই বইটা কি? এই বলে সে একটা বই বের করে দেখালো। ওটা ছিল গেমের রুল বুক বা নিয়মের বই। আগিল বলল, এই বইটা প্রত্যেক প্লেয়ারের ইনভেন্টরিতে একদম ফ্রি দেওয়া হয়েছে, আর এই বইটা সবার কাছে পৌঁছে দেওয়ার কাজও বিটা প্লেয়াররাই করেছে। তারা তো প্রত্যেককে আলাদা আলাদা করে সব শেখাতে পারবে না, তাই এই নির্দেশিকা বই দেওয়া হয়েছে। যখন তোমার কাছে এমন একটা গাইড বুক আছে, তখন সেটা না পড়ে অকারণে অন্যদের দোষ দেওয়া বন্ধ করো। আগিলের কথা শুনে কিবাউ একেবারে চুপ হয়ে গেল। এরপর সবাইকে শান্ত করে আবার ডিয়াবেল কথা বলা শুরু করলো। সে ব্যাখ্যা করল বস মনস্টার কোথায় আছে, কিভাবে তাকে পরাজিত করা হবে, আর তাকে হারানোর পর যে লুট পাওয়া যাবে সেগুলো কিভাবে সবার মধ্যে ভাগ করা হবে। পুরো পরিকল্পনাটাই সে বিস্তারিতভাবে বুঝিয়ে দিল। সব আলোচনা শেষ হওয়ার আগেই আসুনা কাউকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। সন্ধেবেলায় মিটিংয়ে অংশ নেওয়া সবাই এক জায়গায় বসে গল্প করছিল, কিন্তু আসুনা একা বসে শুকনো একটা রুটি খাচ্ছিল। ঠিক তখন কিরিটো সেখানে এসে তার পাশে বসল। হেসে বলল, কি ব্যাপার, শুধু শুকনো রুটি খাচ্ছ? এই বলে সে নিজের কাছে থাকা একটু ক্রিম বের করে বলল, চাইলে এটা রুটির সঙ্গে মাখিয়ে খেতে পারো। আসুনা অনিচ্ছা সত্ত্বেও ক্রিমটা নিল। রুটির ওপর মেখে খেতেই বুঝল স্বাদটা দারুণ, কিন্তু মুখে সেটা একটুও প্রকাশ করল না। কিরিটো কথাবার্তা শুরু করতে যাচ্ছিল, তখনই আসুনা বলে উঠল, আমি এই শহরে রুটি খেতে আসেনি, আর বন্ধুত্ব করার মতো সময়ও আমার নেই। আমি সবকিছু একাই সামলাতে পারি। শুধু এই একটা বিষয়ের জন্যই আমি টিমে আছি, অর্থাৎ এখন যে বস মনস্টারকে হারাতে সবাই যাচ্ছে, শুধু সেই লড়াইটা শেষ হওয়া পর্যন্তই আমি দলের সঙ্গে থাকব। কথা বলেই সে আবার নিজের কাজে চলে গেল। পরের দিন সকালে সবাই সেই টাওয়ারের দিকে রওনা দিল যেখানে প্রথম ফ্লোরের বস মনস্টার ছিল। জঙ্গলের পথ ধরে এগোতে এগোতে সবাই একে অপরকে জিজ্ঞেস করছিল, গতকাল যা যা বুঝিয়ে দেওয়া হয়েছে সব মনে আছে তো? এই সময় কিরিটো আর আসুনাই একই টিমে ছিল, তাই কিরিটো আসুনাকে বলল, যুদ্ধের সময় কোন স্কিল কখন ব্যবহার করতে হবে সেটা জানো তো? আর সুইচ ব্যবহার করতে হবে? আসুনা অবাক হয়ে জিজ্ঞেস করল, সুইচ মানে কি? কিরিটো মনে মনে ভাবল, মনে হচ্ছে এর আগে তুমি কখনো কারোর সঙ্গে দল বেঁধে খেলোনি, সবসময় একাই খেলেছ। তারপর সে বলল, ঠিক আছে, সামনে গেলে সব বুঝিয়ে দেব। এরপর সবাই একসঙ্গে টাওয়ারের ভেতরে ঢুকে বস মনস্টারের মুখোমুখি হতে এগিয়ে গেল। ভেতরে ঢুকেই তারা দেখল বিশাল বস মনস্টারটা নিজের সিংহাসনে বসে আছে, কিন্তু সবাই দরজা পেরিয়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সেই বস মনস্টার সিংহাসন থেকে বিশাল এক লাফ দিয়ে সরাসরি আক্রমণ করতে এগিয়ে এলো। শুধু বস মনস্টারই নয়, তার সঙ্গে আরও অনেক ছোট ছোট সহযোগী দানবও ছিল, যারা সবাই যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে ডিয়াবেল সবাইকে অসাধারণভাবে নেতৃত্ব দিতে শুরু করল। সে একের পর এক নির্দেশ দিতে লাগলো, তোমরা সামনে যাও, এবার আক্রমণ করো, এখন পিছিয়ে যাও। এভাবে সে পুরো যুদ্ধক্ষেত্র দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে লাগলো। যদিও আসুনার টিমে লড়াই করার অভিজ্ঞতা খুব বেশি ছিল না, তবুও সে যুদ্ধ শুরু হতেই অসাধারণ দক্ষতার পরিচয় দিল। তার তলোয়ার চালানোর কৌশল দেখে কিরিটো সত্যি মুগ্ধ হয়ে গেল। কিরিটো ভেবেছিল, মনে হয় ওকেও আমাকে রক্ষা করতে হবে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা হলো। আসুনা এতটাই দক্ষ ছিল যে সে একাই নিজের দায়িত্ব সামলাতে পারছিল। এদিকে দীর্ঘ লড়াইয়ের পর বস মনস্টার কিছুটা দুর্বল হয়ে পড়তেই ডিয়াবেল সামনে এগিয়ে গেল। সে ভাবল এবার শেষ আঘাত করে বসটাকে মেরে ফেলবে। কিরিটো মনে মনে ভাবল, হ্যাঁ এবার নিশ্চয়ই সব শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই বস মনস্টার হঠাৎ করে আগের অস্ত্র বদলে সম্পূর্ণ অন্য একটা তলোয়ার বের করল। কিরিটো বিটা টেস্টার থাকার সময় এই বস মনস্টারের সঙ্গে আগেও লড়েছিল, কিন্তু সেই সময় বসের হাতে এই অস্ত্র ছিল না, তাই এই নতুন অস্ত্র কতটা শক্তিশালী সেটা সে জানত না। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, সবাই পিছিয়ে যাও। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বস মনস্টার ডিয়াবেলের ওপর ভয়ঙ্কর একটা আঘাত হেনে দিল। এরপর বস মনস্টার অন্যদের আক্রমণ করতে শুরু করল। ডিয়াবেল গুরুতর আহত হয়ে পড়েছিল। কিরিটো তাকে হিল করতে গেলেও ডিয়াবেল তাকে থামিয়ে বলল, না, আমার ওপর হিল নষ্ট করো না। এরপর সে কিরিটোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমিও কি আমার মতো একজন বিটা টেস্টার? কিরিটো মাথা নেড়ে সম্মতি জানালো। আসলে কিরিটো আর ডিয়াবেল
দুজনেই বিটা টেস্টার ছিল, তবে তাদের মধ্যে একটা বড় পার্থক্য ছিল। কিরিটো বিটা টেস্টার হয়েও সবসময় শুধু নিজের বেঁচে থাকার উপায় নিয়েই ভেবেছে, কিন্তু ডিয়াবেল তা করেনি। সে নিজের জানা তথ্যগুলো ব্যবহার করে যত বেশি সম্ভব মানুষকে একত্রিত করে সবাইকে এই লেভেল পার করানোর চেষ্টা করছিল। তার সেই চেষ্টার শেষ পর্যন্ত সফলতা আসেনি। ডিয়াবেলের মৃত্যু সবাইকে গভীরভাবে নাড়া দিল, কিন্তু কেউ ভেঙে পড়ে থাকলো না। আসুনা সঙ্গে সঙ্গে কিরিটোর পাশে এসে দাঁড়ালো। দুজনে মিলে আবার বস মনস্টারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। প্রথমে কিরিটো সামনে গিয়ে নিজের তলোয়ার দিয়ে আঘাত করল এবং বসের মনোযোগ নিজের দিকে টেনে নিল। এরপর সুযোগ বুঝে আসুনার আক্রমণ করার কথা ছিল, কিন্তু সে মারাত্মক এক আঘাত হানতে পারল না। ভাগ্য ভালো, বসের প্রাণঘাতী আক্রমণ থেকে সে অল্পের জন্য বেঁচে গেল। কিরিটো আবার উঠে দাঁড়িয়ে বলল, আবার আক্রমণ করো। এরপর দুজনে পালা করে আক্রমণ চালাতে লাগলো। যুদ্ধ করতে করতে তারা নিজেরাও অনেক আঘাত পেল। একসময় মনে হচ্ছিল বস মনস্টার এবার তাদের দুজনকেই মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে আগিল সামনে এসে বস মনস্টারের আক্রমণ আটকে দিল। তারপর অন্য সবাইও একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে লড়াই শুরু করল, কিন্তু কিছুক্ষণ পর সবাই আবার গুরুতর আহত হয়ে পড়ল। শেষ পর্যন্ত আবার কিরিটোকেই সামনে এগিয়ে এসে লড়াই চালিয়ে যেতে হলো। বিটা টেস্টার হওয়ার কারণে কিরিটো বস মনস্টারের প্রতিটি আক্রমণের ধরন, প্রতিটি মুভ আগেই জানত। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিরিটো আর আসুনা একসঙ্গে বস মনস্টারকে প্রচণ্ড চাপে ফেলে দিল। অবশেষে কিরিটো শেষ আঘাত হেনে সেই বস মনস্টারকে হত্যা করল। এর সঙ্গে সঙ্গেই প্রথম ফ্লোর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। লেভেল ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। আগিল কিরিটোর কাছে এসে বলল, তুমি না থাকলে এই লেভেল কখনোই ক্লিয়ার করা সম্ভব হতো না। কিন্তু সবাই যখন আনন্দে মেতে আছে, তখন কিবাউ হঠাৎ কিরিটোর দিকে আঙুল তুলে অভিযোগ করল। সে বলল, তুমি ইচ্ছে করেই ডিয়াবেলকে মরতে দিয়েছ। তুমি তো একজন বিটা প্লেয়ার, নিশ্চয়ই জানতে যে এই বস মনস্টারের লড়াইয়ের ধরন বদলে গেছে। শেষ মুহূর্তে তুমি ডিয়াবেলকে সাবধান করতে গিয়েছিলে, আমি সেটা নিজের চোখে দেখেছি। তাহলে শুরুতেই সবাইকে সেটা বলনি কেন? এই বলে সে কিরিটোর ওপর দোষ চাপাতে শুরু করল। কিন্তু শুধু কিরিটোকেই নয়, সে আরও বলল, এখানে আর কারা কারা বিটা প্লেয়ার আছে, সবাই সামনে এসো। এক মুহূর্ত আগেও সবাই বস মনস্টারকে হারানোর আনন্দে একসঙ্গে উল্লাস করছিল, কিন্তু কিবাউয়ের কথার পর সেই আনন্দ, সেই ঐক্য সব মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল। সবাই একে অপরকে সন্দেহের চোখে দেখতে শুরু করল। কিরিটো বুঝতে পারল, যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে পুরো দলের ঐক্য নষ্ট হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল সব দোষ নিজের কাঁধেই তুলে নেবে। সে ঠোঁটে হালকা একটা বিদ্রুপের হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আমি একজন বিটা প্লেয়ার। আর ভাবছো সব বিটা প্লেয়ারই আমার মতো? অসম্ভব, আমি তাদের মতো নই। আমি সবসময় তোমাদের সবার চেয়ে এক ধাপ এগিয়ে থাকি। কেন কিছু বেটা প্লেয়ারদের সঙ্গে আমাকে তুলনা করছো? যারা প্রথমবার এই গেম খেলছে তাদের তুলনায় তোমরা অনেক ভালো খেলো, তাই ওইসব বেটা প্লেয়ারদের সঙ্গে আমাকে তুলনা করো না। আমি সবার চেয়ে ভালো একজন, তোমরা আর ওই বেটা প্লেয়াররা এক নও। আমি তোমাদের চেয়েও অনেক শক্তিশালী। এই ভাবনাটা যেন তোমাদের মনে গেঁথে যায়। আর বিটা প্লেয়ারদের নিয়ে অযথা সন্দেহ না করার মতো একটা ধারণাও সে পরোক্ষভাবে তাদের মনে বসিয়ে দেয়। এরপর সে নিজের পোশাক বদলে সেখান থেকে চলে যায়। এদিকে আসুনা তার পেছন পেছন আসে, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারে না। তারপর বলে, আচ্ছা, একটু আগে যখন আমরা ঝগড়া করছিলাম তখন তুমি আমার নাম আসুনা বলে ডাকলে, তুমি আমার নাম জানলে কিভাবে? তখন সে বলে, আমি তো তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তখন তোমার এইচপির ওপরে তোমার নাম দেখেছিলাম। কথাটা শুনে সঙ্গে সঙ্গে সেটাতে ক্লিক করে দেখে এবং আমাদের হিরোর নামটাও জেনে যায়। এর আগে সে কখনো কারো সঙ্গে টিম তৈরি করে খেলেনি, তাই অন্য একজনের নাম কিভাবে দেখতে হয় সেটাও তার জানা ছিল না। কিন্তু আমাদের হিরো আপাতত নিজের ফ্রেন্ড লিস্ট থেকে আসুনাকে সরিয়ে দেয়। তারপর বলে, তুমি তো সবসময় একাই ঘুরে বেড়াও, তাই না? এভাবে থাকা ভালো নয়। নিজের স্কিল একা একাই উন্নত করো, ঠিক আছে, কিন্তু যদি কখনো তোমার সমমানের একটা ভালো টিম পাও তাহলে সেই সুযোগটা কখনো হাতছাড়া করো না। তাদের সঙ্গে একটা গিল্ডে যোগ দিও। এত কথা বলার পর যখন আসুনা তাকে জিজ্ঞেস করে, তুমি, তখন কোনো উত্তর না দিয়েই হিরো সেখান থেকে চলে যায়। আমাদের হিরো একাই ঘুরে বেড়াচ্ছিল। এরই মধ্যে সে অন্য একটা পার্টির কিছু মানুষকে সাহায্য করেছিল। সেই সাহায্যের জন্য তারা ডেকে নিয়ে বারে খাওয়াচ্ছিল। সবাই বসে গল্প করছিল। ঠিক তখন ওই গ্রুপের লিডার হিরোকে জিজ্ঞেস করলো, তোমার লেভেল কত? হিরো মিথ্যে বলে, 20। আসলে সে তখন লেভেল 40-তে ছিল, কিন্তু তার মুখে লেভেল 20 শুনে সবাই অবাক হয়ে যায়। তারা বলে, তুমি একজন সোলো প্লেয়ার হয়েও এতটা লেভেলে পৌঁছে গেছো। তারপর তারা তাকে আমন্ত্রণ জানায়, যদি একাই ঘুরে বেড়াও তাহলে চাইলে আমাদের গিল্ডে যোগ দিতে পারো, আমরা সবাই একসঙ্গে কাজ করব। তারা আরও বলে, তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে আমাদের অনেক উপকার হবে। আসলে যারা হিরোকে আমন্ত্রণ জানাচ্ছিল তারা সবাই একই স্কুলের ছাত্র, তাই তারা বলে, আমরা সবাই আগে থেকেই বন্ধু, আর এখন থেকে আপনাকেও আমাদের বন্ধু হিসাবেই ভাবছি। কিন্তু শেষ সিদ্ধান্তটা আপনার। হিরো অনেক দিন ধরে একাই ঘুরে বেড়াচ্ছিল, তাই সে ভাবল, ঠিক আছে, এদের সঙ্গেই থাকি। এরপর সে তাদের প্রস্তাব গ্রহণ করে। গিল্ডে যোগ দেওয়ার পর হিরো তাদের সঙ্গে একসঙ্গে দানব শিকার করতে চায়। আসলে ওই ধরনের দানবদের সে একাই সহজে হারিয়ে দিতে পারত। তবুও টিমের সঙ্গে কাজ করার জন্য সে সবার সঙ্গে মিলেই যুদ্ধ করে। সব যুদ্ধ শেষ হবার পর সবাই বিশ্রাম নিচ্ছিল।
এই গেমের দুনিয়ায় প্রতিদিন কি কি ঘটনা ঘটছে সেগুলো নাকি খবরের কাগজের মতো প্রকাশ করা হয়। ওরা দেখছিল বিভিন্ন দল আলাদা আলাদা হয়ে এগিয়ে যাচ্ছে। এর মধ্যেই অ্যাসল্ট গ্রুপ নামে একটা দল খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সেটা দেখে এই দলের লিডার আফসোস করে বলল, আমরা কবে ওদের মতো শক্তিশালী হতে পারবো। এরপর সে হিরোর কাছেই নিজের হতাশার কথা বলতে থাকে। তখন হিরো যুক্তি দিয়ে বলে, ওদের কাছে অনেক গুরুত্বপূর্ণ গেম সংক্রান্ত তথ্য আছে, সেই তথ্যগুলো নিজেদের মধ্যেই রেখে ব্যবহার করছে, কারোর সঙ্গে শেয়ার করছে না, তাই তারা এত দ্রুত উন্নতি করছে। কথাটা শুনে ছেলেটাও সম্মতি জানায়, হ্যাঁ সেটাও হতে পারে, কিন্তু একই সঙ্গে আমার মনে হয় তারা নিজেদের সঙ্গীদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, সেই কারণেই তারা এত দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের মধ্যেও সেই একই মানসিকতা আছে, খুব শিগগিরই আমরা ওই পর্যায়ে পৌঁছে যাব। এই আলোচনা শেষ হবার পর সবাই রুমে ফিরে আসে। তারা যেসব দানব মেরেছিল সেখান থেকে পাওয়া লুট কিভাবে ভাগ করা হবে, কে কোন অস্ত্র কিনবে, কে কতটা লেভেল বাড়াতে পারবে, এসব নিয়েই আলোচনা করতে থাকে। কেউ জিজ্ঞেস করছিল তুমি কোন অস্ত্র কিনবে, আবার কেউ বলছিল তুমি কি নেবে। সেদিন রাতে হিরো রুমে না থেকে বাইরে একা হাঁটছিল। হাঁটতে হাঁটতেই তার দেখা হয় ক্লেইনের সঙ্গে, যে ছেলেটার সঙ্গে প্রথম এপিসোডেই তার পরিচয় হয়েছিল। ক্লেইন তখন নিজের দলের সঙ্গে মিলে কিছু দানবের বিরুদ্ধে লড়াই করছিল। হিরোকে দেখেই সে হাসি মুখে এগিয়ে এসে বলল, আরে ভাই, অনেকদিন পর দেখা। কথা বলতে বলতেই ক্লেইন বুঝে যায় আমাদের হিরো ইতিমধ্যেই অন্য একটি গিল্ডে যোগ দিয়েছে। কিন্তু ক্লেইন মনে মনে ভাবছিল, আমি যখন তোকে ডেকেছিলাম তখন কেন আসিসনি। তারপরেও সে কথাটা আর বাড়ালো না, বরং জিজ্ঞেস করতে শুরু করলো, তোমার নতুন পার্টির সবাই কেমন, কি করছে। হিরো শুধু বলল, এখন কিছু না, পরে কথা হবে। এই বলে সেখান থেকে চলে গেল। ক্লেইন কিছুই বুঝতে পারল না। সে ভাবতে লাগলো, এ আবার কি হলো, কি ভেবে ও এত কষ্ট পাচ্ছে। এরপর হিরো আবার একাই ঘুরে বেড়াতে থাকে। ঠিক তখনই তাদের পার্টির লিডারের কাছ থেকে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল তাদের দলের সাচি নামে একটি মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আর সবাই তাকে খুঁজছে। হিরো তাকে খুঁজতে বের হয়। তার কাছে কিছু বিশেষ স্কিল ছিল, সেগুলো ব্যবহার করে সে সাচির পায়ের ছাপ অনুসরণ করতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করে। সে এক কোণে লুকিয়ে বসেছিল। হিরো তাকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো, সবাই তোমাকে নিয়ে খুব চিন্তা করছে, চলো তাড়াতাড়ি ফিরে যাই। কিন্তু সাচি বলল, আমরা কি এখান থেকে কোথাও চলে যেতে পারি, আমি এখানে থাকতে চাই না, এই শহরে থাকতে চাই না, এই দানবগুলোর কাছেও থাকতে চাই না, এই পার্টিতেও থাকতে চাই না, এমনকি এই গেমেই আর থাকতে চাই না। তার কথা শুনে হিরোর মনে হালকা একটা ভয় জাগলো। সে ভাবল, মেয়েটা কি আত্মহত্যা করার কথা ভাবছে। তখন সাচি বলল, না তেমন কিছু না, আবার পুরোপুরি না বললেও হবে, কিন্তু একটা গেমের জন্য এভাবে মরার চেয়ে কোথাও পালিয়ে চলে যেতে ইচ্ছে করছে, আমার এখানে একদমই ভালো লাগছে না। সবচেয়ে বড় কথা, আমি এই গেমে মরতে চাই না। এই কথা বলতে বলতেই সে কান্নায় ভেঙে পড়ে। তখন হিরো যতটা সম্ভব তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, এমন কিছুই হবে না, আমাদের পার্টি অনেক শক্তিশালী, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পার্টির লিডার আমি। আমরা সবাই যতক্ষণ আছি তোমার কিছুই হবে না, তোমার যেন কিছু না হয় সেটা নিশ্চিত করাই এই পার্টির দায়িত্ব। তাই এত মানুষ তোমার পাশে থাকতে তুমি কিসের এত ভয় পাচ্ছ। হিরোর কথায় সাচি কিছুটা সাহস পায়। সেই রাতে সাচি হিরোর রুমে আসে। সে বলে, আমার খুব ভয় লাগছে, আমি আজ রাতে এখানেই ঘুমাবো। এই বলে সে হিরোর বিছানাতেই শুয়ে পড়ে। হিরো ভীষণ বিভ্রান্ত হয়ে যায়, কারণ এর আগে সে কখনো ভাবেনি যে কেউ এই গেমের ভয় আর কষ্ট সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করার কথাও ভাবতে পারে। কিন্তু এখন সে বুঝতে পারে সত্যি এমন মানুষও আছে। তখন সে মনে মনে সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক আমাকে এদের সবাইকে রক্ষা করতেই হবে। এই পার্টির প্রত্যেককে নিরাপদ রাখার দায়িত্ব এখন আমার। এই দায়িত্ববোধ হিরোর মনে গভীরভাবে জন্ম নেয়। পরের দিন সকালে তারা আগের দিন অনেক দানব মেরে বেশ কিছু টাকা জমিয়েছিল। তখন পার্টির লিডার বলল, এই টাকা দিয়ে আমরা নিজেদের জন্য একটা বাড়ি কিনব। এই সিদ্ধান্ত নিয়ে সে টেলিপোর্ট করে বাড়ি কিনতে চলে যায়। সে যাওয়ার আগে বলে, আমি বাড়ি কিনে আসছি, ততক্ষণ তোমরা নিচু লেভেলের কিছু ডানজিয়ন ক্লিয়ার করে আর একটু টাকা জমাও। তার কথা মতো বাকিরা একটি লো লেভেল ডানজিয়ন ক্লিয়ার করতে যায়। ডানজিয়নের ভেতরে যাওয়ার পর তারা ভুল করে একটি নির্দিষ্ট জায়গায় হাত দেয়। সঙ্গে সঙ্গে সেখানে একটি গোপন কক্ষ খুলে যায়। হিরো সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করে বলে, ভেতরে যেও না, এটা একটা সিক্রেট রুম। কিন্তু তার কথা শেষ হবার আগেই একজন ভেতরে ঢুকে সেখানে থাকা একটি চেস্ট খুলে ফেলে। চেস্ট খুলে দেখা গেল ভেতরে কিছুই নেই, বরং সঙ্গে সঙ্গে পুরো ঘরটি বন্ধ হয়ে যায়, আর চারদিক থেকে অসংখ্য দানব তাদের ওপর আক্রমণ করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই দানবগুলো সবাইকে ঘিরে ফেলে। তাদের কাছে টেলিপোর্টেশন ক্রিস্টালও ছিল, কিন্তু এই জায়গায় সেগুলো কাজ করছিল না। অন্য কোনো উপায় না থাকায় তারা বাধ্য হয়ে যুদ্ধ শুরু করে, কিন্তু কিছুই করতে পারছিল না। শেষ পর্যন্ত আমাদের হিরো ছাড়া বাকি সবাই একে একে মারা যায়। শেষে সাচ্চিও গুরুতর আহত হয়, তার পিঠে ভয়ঙ্কর আঘাত লাগে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে হিরোর দিকে তাকিয়ে যেন কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু সে কি বলতে চেয়েছিল সেটা আর জানা যায়নি। এরপর সেও সেখানেই মারা যায়। কয়েক মাস পরে গেমের ভেতরে তখন ক্রিসমাস ফেস্টিভ্যাল চলছিল। হিরো এক জায়গায় বসেছিল,
ছিল। এই গেম সম্পর্কে বিভিন্ন তথ্য যারা টাকার বিনিময়ে বিক্রি করত তাদের কাছ থেকে সে নানা তথ্য সংগ্রহ করছিল। সেখানে এমনই একজন মেয়ের কাছ থেকে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। সব তথ্য জেনে নিজের রুমে ফিরে আসার সঙ্গে সঙ্গেই সে নিজের সব তলোয়ার ও সরঞ্জাম যুদ্ধের জন্য প্রস্তুত করতে শুরু করে। এই গেমের নিয়ম অনুযায়ী কেউ একবার মারা গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না, তবে সেই নিয়মকে ভেঙে দেওয়ার মতো একটি বিশেষ রিজারেকশন আইটেম ছিল। এই আইটেম ব্যবহার করলে মৃত একজন মানুষকে আবার জীবিত করা সম্ভব, কিন্তু সেই আইটেম পাওয়া মোটেও সহজ ছিল না। তবু যেভাবেই হোক সেটা সংগ্রহ করার দৃঢ় সংকল্প নিয়ে হিরো একাই যাত্রা শুরু করে। জঙ্গলের ভেতর দিয়ে এগোতে এগোতে তার মাথায় বারবার শুধু সাচ্চির কথাই ঘুরছিল। মৃত্যুর ঠিক আগে সাচ্চি যেন তাকে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু সেই কথাটা হিরো আর শুনতে পারেনি। তাই সে মনে মনে ভাবছিল, যেভাবেই হোক আমাকে জানতে হবে সাচ্চি শেষ মুহূর্তে কি বলতে চেয়েছিল। সে যদি আমাকে অভিশাপও দিয়ে থাকে তবুও আমি সেটা শুনতে চাই। শেষবার সে কি বলেছিল সেটা আমাকে জানতেই হবে। এই ভাবনাগুলো নিয়েই সে সামনে এগিয়ে চলছিল। অন্যদিকে ওই ভয়াবহ ঘটনার পর একমাত্র হিরোই বেঁচে ফিরেছিল। সে ফিরে গিয়ে পার্টির লিডারকে জানায় যে সবাই মারা গেছে। ঠিক তখন পার্টির লিডার তাদের সবার জন্য একটি নতুন বাড়ি কিনে সেই বাড়ির চাবি হাতে নিয়ে ফিরে আসছিল। কিন্তু ফিরে এসেই যখন শুনল তার সব বন্ধুই মারা গেছে তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। কারণ হিরো ছাড়া বাকি সবাই ছিল তার একই স্কুলের বন্ধু। সে তো সবসময় বলতো বন্ধুদের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। সে বিশ্বাস করত শক্তিশালী হওয়ার জন্য বন্ধু খুবই গুরুত্বপূর্ণ, আর বন্ধুদের রক্ষা করার জন্য পাশে মানুষ থাকা দরকার। এসব কথা সে মন থেকে বলতো, কিন্তু যখন জানল তার সব বন্ধু মারা গেছে তখন সেই শোক সে আর সহ্য করতে পারল না। শেষ পর্যন্ত সে একটি উঁচু জায়গা থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। এসব কথাই মনে করতে করতে হিরো আরও দ্রুত রিজারেকশন আইটেমের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ক্লেইন তার পুরো পার্টি নিয়ে এসে হাজির হয়। ক্লেইন বলল, তুই কি ওই রিজারেকশন আইটেমটার খোঁজেই যাচ্ছিস? তারপর সে আবার বলল, তুই সেটা খুঁজতে যাচ্ছিস তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একা যাওয়াটাই আসল সমস্যা। এটা অন্য গেমের মতো নয়, এখানে একবার মরলে সত্যিই শেষ, চাইলে আমাদের সঙ্গে চল। তারা কথা বলছিল এমন সময় আরও কয়েকটি ক্ল্যানের সদস্য সেখানে এসে পৌঁছালো। স্পষ্ট বোঝা যাচ্ছিল তারাও ওই বিরল রিজারেকশন আইটেমের জন্যই এসেছে। তখন ক্লেইন হিরোকে বলল, তুই ভেতরে গিয়ে আইটেমটা নিয়ে আয়, এই বোকাগুলোকে আমরা সামলে নিচ্ছি। এই বলে তারা হিরোকে সামনে পাঠিয়ে দেয়। হিরো সামনে এগিয়ে একটি বিশাল গাছের কাছে পৌঁছায়। সেখানে একটি ভয়ঙ্কর দানব পাহারা দিচ্ছিল। সেই দানবকে হারাতে পারলেই রিজারেকশন আইটেম পাওয়া যাবে। হিরো দানবটিকে পরাজিত করে এবং শেষ পর্যন্ত আইটেমটিও সংগ্রহ করে। এদিকে ক্লেইন আর তার দল বাকি ক্ল্যানগুলোর সদস্যদের পরাজিত করে দেয়। এরপর হিরো ফিরে আসে। ক্লেইন উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, কিরে, যা ভেবেছিলি সেটা কি হয়ে গেছে? হিরো কোনো উত্তর না দিয়ে গভীর দুঃখ নিয়ে রিজারেকশন আইটেমটা ক্লেইনের দিকে ছুড়ে দেয়। ক্লেইন আইটেমটির বিবরণ পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, কোনো ব্যক্তি মারা যাওয়ার 10 সেকেন্ডের মধ্যে এই আইটেম ব্যবহার করলে তবেই তাকে পুনর্জীবিত করা সম্ভব। এটা পড়ে ক্লেইনেরও খুব খারাপ লাগে। হিরো কেন আইটেমটা তাকে দিয়ে দিল? কারণ সে বলল, তোমার দলের কেউ যদি কখনো মারা যায় তাহলে এটা ব্যবহার করো, আমার আর এর কোনো দরকার নেই। এই বলে সে আইটেমটা ক্লেইনের কাছেই রেখে দেয়। এরপর হিরো নিজের রুমে ফিরে এসে চুপচাপ বসে থাকে। তার মনটা ভীষণ ভারী হয়েছিল। ঠিক তখনই তার কাছে একটি মেসেজ আসে। মেসেজটা ছিল সাচ্চির কাছ থেকে। সম্ভবত ক্রিসমাসের শুভেচ্ছা জানানোর জন্য আগে থেকেই সে মেসেজটি রেকর্ড করে রেখেছিল। মেসেজের শুরুতেই লেখা ছিল, যদি এই মেসেজটা তোমার কাছে পৌঁছায় তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। সেদিন রাতে যখন হিরো তাকে নিজের রুমে এনে সান্ত্বনা দিয়ে এবং পাশে থাকতে দিয়েছিল তখনই সম্ভবত সেই মেসেজটি রেকর্ড করেছিল। সাচ্চি বলতে থাকে, আমার মনে হচ্ছে না আমি আর খুব বেশি দিন বাঁচব। তুমি আমাদের বলেছিলে তোমার লেভেল খুব কম, কিন্তু সেদিন রাতে যখন তুমি নিজের আসল লেভেল দেখছিলে তখন আমি চুপি চুপি সেটা দেখে ফেলেছিলাম। তুমি কেন সেটা আমাদের কাছ থেকে লুকিয়েছিলে আমি জানি না, তবে তোমার আসল লেভেলটা দেখার পর আমার খুব ভালো লেগেছিল। তখন আমার বিশ্বাস হয়েছিল তুমি অবশ্যই আমাদের রক্ষা করবে। কিন্তু যদি এত চেষ্টা করার পরও আমাদের কিছু হয়ে যায়, যদি আমারও কিছু হয়ে যায়, তাহলে কখনো নিজেকে দোষ দিও না। এটা ভেবো না যে তুমি আমাদের বাঁচাতে পারোনি। তুমি শুধু সামনে এগিয়ে যাবে, এই গেমটা শেষ করার চেষ্টা করবে। সাচ্চির পুরো মেসেজটা শুনে হিরো আর নিজেকে সামলাতে পারে না। সে ভেঙে পড়ে এবং অঝরে কাঁদতে থাকে। এরপর গল্পে আসে সিলিকা নামে একটা মেয়েকে। সে নিজের পার্টির সদস্যদের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে তর্ক করছিল। সেখানে আরেকজন মেয়ে তাকে বলল, তোমার কাছে তো একটা হিলিং পোশন আছে। তুমি তো সব সময় নিরাপদ জায়গায় দাঁড়িয়ে লড়াই করো, তাই ব্যাকআপ হিসাবে সেটা আমাকে দিয়ে দাও। সিলিকা সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমি কেন তোমাকে দেব? মেয়েটি বলল, তুমি যদি আহত হও তাহলে সবাই ছুটে এসে তোমাকে বাঁচাবে, কিন্তু আমি আহত হলে কেউ আমার জন্য আসবে না। তার কথার মধ্যে স্পষ্ট ঈর্ষা ছিল। এসব শুনে সিলিকা রেগে যায়। সে বলে,
আমরা যদি একই টিমে থাকি তাহলে একে অপরকে সাহায্য করা উচিত। সাহায্য করার বদলে কে বেশি গুরুত্ব পাচ্ছে, কে কম গুরুত্ব পাচ্ছে, এসব ছোট মানসিকতার কথা এখানে বলা উচিত নয়। এরপর সে সিদ্ধান্ত নেয়, এভাবে কথা বলার পর আমি আর তোমাদের সঙ্গে থাকতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি, বিদায়। এই বলে সিলিকা সেখান থেকে চলে যায়। তার কাছে নিজের আত্মসম্মান বেঁচে থাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কিছুক্ষণ পর সে কয়েকটি ভয়ঙ্কর দানব বানরের হাতে আটকা পড়ে যায়। বানরগুলো তাকে আক্রমণ করতে শুরু করে। সিলিকার শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল। তার সঙ্গে একটি ছোট ড্রাগন ছিল। সেই ড্রাগনটি ক্রমাগত তাকে হিল করে তার জীবন বাঁচিয়ে রাখছিল। এই হিলিং ক্ষমতার কারণেই তার টিমের সদস্যরা আগে তাকে সাহায্য করার প্রয়োজন মনে করত না। কিন্তু এবার শুধু সিলিকাকে হিল করেই থেমে থাকেনি ড্রাগনটি। সে নিজের জীবন বাজি রেখে বানরগুলোর হাত থেকে সিলিকাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সেই সময় ড্রাগনটির গায়ে একটি ভয়ঙ্কর আঘাত লাগে। এক আঘাতেই সেটি মারা যায়। ওই ড্রাগনটি ছিল সিলিকার ফ্যামিলিয়ার। অনেকদিন ধরে সেটাই তার একমাত্র সঙ্গী ছিল। তাই ড্রাগনটির মৃত্যু সিলিকাকে ভীষণ কষ্ট দেয়। ড্রাগনটি মারা যাওয়ার পর সেখানে শুধু একটি পালক পড়ে থাকে। সিলিকা ড্রাগনের পড়ে থাকা পালকটি তুলে নিজের কাছে রেখে দেয়। ওটা হাতে নিয়ে সে গভীর দুঃখে ভেঙে পড়ে। কিন্তু শোক করারও সময় ছিল না, কারণ তখনও সেই দানব বানরগুলো তাকে মেরে ফেলার জন্য চারদিক থেকে ঘিরে দাঁড়িয়েছিল। সিলিকা মনে মনে ভাবল, এবার বোধহয় আমার জীবন এখানেই শেষ। ঠিক সেই মুহূর্তেই আশ্চর্যজনক ঘটনা ঘটে। চারপাশে দাঁড়িয়ে থাকা সব দানব এক মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে যেতে শুরু করে। এর কারণ ছিল আমাদের হিরো। সে এসে সব দানবকে পরাজিত করে সিলিকাকে বাঁচিয়ে দেয়। হিরো জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? সিলিকা তাকে ধন্যবাদ জানালো। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু কথাগুলো বললেও তার মনটা পড়েছিল নিজের ড্রাগনের দিকেই। সে ওটার মৃত্যুর কথা ভেবে কাঁদছিল। হিরো জিজ্ঞেস করল, কি হয়েছে? কি জিনিসটা ধরে তুমি এত কাঁদছো? সিলিকা চোখের পানি মুছে বলল, আমার একটা ফ্যামিলিয়ার ছিল, ও মারা গেছে। তার কথা শুনে হিরোরও খুব খারাপ লাগলো। সে আফসোস করে বলল, আমি যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে হয়তো তোমার ফ্যামিলিয়ারকেও বাঁচাতে পারতাম। সিলিকা মাথা নেড়ে বলল, না না, আপনি আমাকে বাঁচিয়েছেন সেটাই অনেক বড় ব্যাপার। তবুও এই ফ্যামিলিয়ারটাই এতদিন আমার একমাত্র সঙ্গী ছিল। তার কষ্ট দেখে হিরো হঠাৎ কিছু একটা মনে করে বলল, শোনো, তোমার কাছে যে পালকটা আছে আমার মনে হয় ওটার মধ্যেই তোমার ফ্যামিলিয়ারের আত্মা রয়েছে। সম্ভবত তুমি যদি ৪৭তম ফ্লোরে পৌঁছাতে পারো তাহলে সেখানে তোমার এই পেটটাকে আবার জীবিত করার সুযোগ পাবে। সিলিকা এই তথ্য আগে কখনো জানত না, তাই সে অবাক হয়ে হিরোকে ধন্যবাদ জানালো। কিন্তু পরক্ষণেই হতাশ হয়ে বলল, ৪৭তম ফ্লোরে? আমি কবে সেখানে পৌঁছাতে পারবো? হিরো বলল, শুধু ৪৭তম ফ্লোরে পৌঁছালেই হবে না, তোমাকে ৩ দিনের মধ্যেই সেখানে পৌঁছাতে হবে, কারণ ফ্যামিলিয়ারকে পুনর্জীবিত করার সুযোগ নির্দিষ্ট সময়ের জন্যই থাকে। এ কথা শুনে সিলিকা আরও হতাশ হয়ে পড়ল। সে ভাবল, তাহলে সব শেষ, এটা ভুলে যাওয়াই ভালো। কিন্তু হিরো তাকে থামিয়ে বলল, এসব নিয়ে চিন্তা করো না, আমার কাছে অনেক ভালো ভালো আইটেম আছে, সেগুলো ব্যবহার করলে খুব দ্রুত লেভেল ক্লিয়ার করা যাবে। আর তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমরা আরও দ্রুত ৪৭তম ফ্লোরে পৌঁছে তোমার পেটকেও আবার জীবিত করতে পারবো। বুঝতে পেরেছ? এই কথা শুনে সিলিকা পুরো অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করল, আপনি আসলে কে? আমার জন্য এত কিছু করছেন কেন? হিরো হেসে বলল, সত্যিটা বলবো, কিন্তু শুনে হাসবে না যেন। তারপর বলল, তোমাকে দেখতে ঠিক আমার ছোট বোনের মতো লাগে। কথাটা শুনে সিলিকা হেসে ফেলল। এরপর হিরো তাকে নিয়ে সামনে এগোতে থাকে। পথে দুজন লোক তাদের থামায়। তারা আগে থেকেই সিলিকাকে চিনত, আর তারা এটাও জেনে গিয়েছিল যে সিলিকা নিজের আগের পার্টি ছেড়ে দিয়েছে। তাই তারা বলল, এখন তো তুমি একাই আছো, চাইলে আমাদের পার্টিতে যোগ দিতে পারো। কিন্তু সিলিকা সঙ্গে সঙ্গে বলল, না, এখন আমি এই ভাইয়ার পার্টিতেই আছি। এই বলে সে আবার হিরোর সঙ্গে হাঁটতে শুরু করে। ঠিক সেই সময় তার আগের পার্টির সদস্যদের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। সেখানে রোসালিয়া নামে এক মহিলা এগিয়ে এসে ব্যঙ্গ করে বলে, কি রে, বেশ আনন্দেই তো আছিস? সব সময় তোকে একটা ড্রাগন ঘিরে ঘুরতে দেখতাম, সেটা কোথায়? নাকি কোনো দানব খেয়ে ফেলেছে? সিলিকা শান্তভাবে উত্তর দিল, না, ও মারা গেছে, তবে আমরা ওকে আবার জীবিত করে আনবো। একথা শুনে রোসালিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, ও, তাহলে বুঝি তোমরা ৪৭তম ফ্লোরের হিল অফ মেমোরিজে যাওয়ার পরিকল্পনা করছো, সেখানে গিয়ে ওকে জীবিত করবে, তাই তো? সে আবারও বিদ্রুপ করে হাসতে লাগলো। তখন হিরো শান্ত গলায় বলল, হ্যাঁ, আমরা সেখানে যাব, এখন আপনারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। রোসালিয়ার এত উস্কানিমূলক কথাতেও হিরো একটুও রেগে গেল না। সে শান্তভাবেই সিলিকাকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর হিরোর এই শান্ত আচরণটাই রোসালিয়াকে আরও বেশি বিরক্ত করে তুলল। তারপর সেদিন রাতে তারা দুজন একটা ইনে ছিল। তখন আমাদের হিরো ৪৭তম ফ্লোরে যাওয়ার আগে কি কি টাস্ক শেষ করতে হবে সেগুলো একটা হলোগ্রামের মতো স্ক্রিন এনে সিলিকাকে একে একে বুঝিয়ে দিচ্ছিল। সবকিছু বুঝিয়ে বলার পর দৃশ্য বদলে যায়। এবার তারা হিল অফ মাউন্টেন্স নামের একটা জায়গায় এসে পৌঁছায়। সেই জায়গাটা অসংখ্য সুন্দর ফুলে ভরা ছিল, কিন্তু তারা ফুল দেখতে সেখানে আসেনি। তাই তারা সেখান থেকে সামনে এগিয়ে যেতে শুরু করলো। ওই জায়গায় একটা পাহাড়ের চূড়া ছিল, আর সেই চূড়াতেই তারা যে বিশেষ ফুলটা খুঁজতে এসেছিল সেটা ছিল। এভাবে যেতে যেতে হঠাৎ সিলিকা জিজ্ঞেস করল, আমি দেখতে তোমার ছোট বোনের মতো বলেছিলে, কিন্তু তোমার বোন সম্পর্কে তো কিছুই বলনি। অবশ্য যদি মনে হয়ে থাকে যে গেমের ভেতরে ব্যক্তিগত বিষয় শেয়ার করা ঠিক না, তাহলে বলতে হবে না। তবে যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার বোন সম্পর্কে একটু বলো। তখন হিরো বলল, আসলে সে আমার নিজের আপন বোন নয়,
সে আমার কাজিন, কিন্তু আমরা দুজন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। সেই কারণেই আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্কটা খুবই গভীর। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ছোট থাকতে আমাদের দাদু আমাদের কেন্ডো শেখাতেন। কেন্ডো হলো জাপানের একটা মার্শাল আর্ট বা আত্মরক্ষার কৌশল, কিন্তু আমাদের হিরোর কেন্ডো প্র্যাকটিস একদমই ভালো লাগতো না। তবুও সবচেয়ে বেশি প্র্যাকটিস করানো হতো তাকেই। তাই দাদুকে সন্তুষ্ট করার জন্য হিরোর বদলে তার বোনই সেই কেন্ডোর সব প্র্যাকটিস করত। এমনকি সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিল। হিরো বলতে লাগলো, আমার কেন্ডো একদমই ভালো লাগতো না, কিন্তু শুধু যাতে দাদু আমাকে কষ্ট না দেন সেই জন্য সে নিজের স্বাধীনতাটাই ছেড়ে দিয়েছিল। আমি যদি সেদিন দাদুর কথা মতো সবকিছু নিজেই করতাম, তাহলে ওকে এই চাপের মধ্যে পড়তে হতো না। আমার জন্যই ওর পুরো শৈশবটা হারিয়ে গেছে। এই কথাগুলো বলতে বলতে হিরোর কণ্ঠে স্পষ্ট অনুশোচনা ফুটে উঠছিল। তারপর সে বলল, তাই তোমাকে যখনই দেখি আমার ছোট বোনের কথাই মনে পড়ে। তোমাকে সাহায্য করতে পারলে মনে হয় যেন নিজের অপরাধ বোধটা একটু হলেও কমাতে পারছি। একথা শুনে সিলিকা তাকে সান্ত্বনা দিয়ে বলল, আমার মনে হয় তুমি অকারণেই এত অপরাধ বোধে ভুগছ। নিশ্চিতভাবেই তোমার বোন নিজের ইচ্ছাতেই এসব করেছিল। তোমার প্রতি তার কোনো ঘৃণা বা রাগ ছিল বলে আমার মনে হয় না। এরপর তারা দুজন সেই বিশেষ ফুলটার কাছে পৌঁছে গেল। সেখানে গিয়ে সেই বিরল আইটেমটা সংগ্রহ করে আবার ফিরে আসতে লাগলো। ফিরে আসার পথে হঠাৎ হিরো অনুভব করলো আশেপাশে কেউ একজন লুকিয়ে আছে। সে বলল, বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা মানুষটা বেরিয়ে এলো। সে আর কেউ নয়, রোসালিয়া। তখন হিরো তাকে জিজ্ঞেস করলো, তুমি কি টাইটান্স হ্যান্ড ক্ল্যানের জন্য গুপ্তচরের কাজ করছো? কারণ এই গেমে প্রত্যেক খেলোয়াড়ের মাথার উপরে একটা আলোর চিহ্ন জ্বলত। কারোরটা সবুজ, কারোরটা কমলা, আবার কারোরটা লাল। যাদেরটা কমলা বা লাল হয়ে যেত তারা অন্য খেলোয়াড়দের আঘাত করেছে বা হত্যা করেছে, এমনটাই বোঝাতো। কিন্তু রোসালিয়ার আলোটা এখনও সবুজ ছিল। তবুও হিরো আন্দাজ করেছিল যে সে এমন এক ক্ল্যানের জন্য গুপ্তচরের কাজ করছে যারা অন্য খেলোয়াড়দের হত্যা করে। রোসালিয়াও সেটা অস্বীকার করল না। সে নির্লজ্জভাবে বলল, হ্যাঁ তাই করছি, তুমি কি করতে পারবে? তবে এই তথ্য হিরোর কাছে নতুন ছিল না। আসলে এর আগেই সে জেনে গিয়েছিল যে রোসালিয়া বিভিন্ন ক্ল্যানে যোগ দেয়, বিভিন্ন পার্টিতে সদস্য হয়, তারপর তাদের শক্তি আর দুর্বলতার তথ্য সংগ্রহ করে টাইটান্স হ্যান্ড ক্ল্যানের কাছে পৌঁছে দেয়। এরপর টাইটান্স হ্যান্ড সেই পার্টির ওপর হামলা চালিয়ে পুরো দলটাকেই শেষ করে দেয়। এর আগেও এমনই একটা পার্টির প্রায় সব সদস্য মারা গিয়েছিল। সেই ঘটনায় শুধু তাদের লিডার কোনো মতে বেঁচে গিয়েছিল। বেঁচে যাওয়ার পর সে অন্য খেলোয়াড়দের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে অনুরোধ করেছিল, দয়া করে আমাদের পার্টির সবার সঙ্গে এরা এমনটা করেছে, যদি পারেন আমাদের হয়ে প্রতিশোধ নিন। তবে কাউকে হত্যা করতে বলছি না, যারা এই অপরাধ করেছে তাদের ধরে যেন জেলে পাঠানো যায় অন্তত সেই ব্যবস্থা করুন। হিরো সেই ঘটনাটা নিজের চোখে দেখেছিল। এভাবেই হিরো বলল, আসলে তোমাদের সবাইকে ধরার জন্য আমি সিলিকাকেই টোপ হিসেবে ব্যবহার করেছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে রোসালিয়ার সঙ্গে আসা বাকি লোকজন সবাই সামনে চলে এলো। তারা একসাথে ঝাঁপিয়ে পড়ে হিরোর ওপর আক্রমণ করতে শুরু করলো। একজনের পর একজন সবাই মিলে লাগাতার আক্রমণ চালিয়েও হিরোর কিছুই করতে পারল না। সে একদম স্থির হয়ে দাঁড়িয়েই ছিল। এমনকি সিলিকাও এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, কারণ সে হিরোর এইচপি দেখতে পারছিল। আশ্চর্যের বিষয় হলো তার এইচপি কমার বদলে উল্টো বাড়তেই থাকছিল। সবাই যখন আক্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেল, তখন হিরো শান্তভাবে বলল, কি হলো, আর কিছুই করতে পারছো না? আসলে আমার মোট 14,500 এইচপি আছে, আর আমি যতবার ড্যামেজ পাই প্রতি মুহূর্তে আমার 600 এইচপি আবার রিজেনারেট করে। তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ওপর যা ড্যামেজ করছো সবই 600 এইচপির কম। তাই আজ না, পুরো 1 বছর ধরে যদি এভাবেই আমাকে আক্রমণ করতে থাকো, তবু আমার গায়ে একটুও ড্যামেজ করতে পারবে না। একথা বলেই সে মুহূর্তের মধ্যে রোসালিয়ার গলায় ছুরি ধরে বলল, এখন বলো, তোমরা সবাই এখানে আত্মসমর্পণ করবে নাকি আমার হাতে মরবে? আমি একজন সোলো প্লেয়ার, আমার মাথার ওপরে সবুজ মার্ক লাল হোক কিংবা কমলা, সেটা নিয়ে আমার চিন্তা নেই। এই কথা শোনার পর শেষ পর্যন্ত তারা সবাই ধরা পড়ে গেল। এরপর হিরো সিলিকাকে নিয়ে ফিরে এলো এবং প্রথমেই তার কাছে ক্ষমা চাইল। সে বলল, সরি, আমি আসলে তোমাকে অকারণেই টোপ হিসেবে ব্যবহার করেছি। কিন্তু সিলিকা বিষয়টা খুব সহজভাবেই মেনে নিল। সে বলল, কোনো সমস্যা নেই, আপনি তো শেষ পর্যন্ত আমার জন্যই সাহায্য করেছেন, সেটাই আমার জন্য যথেষ্ট। এরপর তারা সেই বিরল ফুলটাও সঙ্গে নিয়ে ফিরে এলো। সেই বিরল ফুল আর ড্রাগনের পালক ব্যবহার করে তারা সেই ড্রাগনটাকে আবার জীবিত করে তুলল। এদিকে এখন আমাদের হিরো অ্যাসল্ট টিমের সঙ্গেও কাজ করছে। সে এখন একজন সোলো প্লেয়ার, কিন্তু তারপরও প্রয়োজন হলে ওই পার্টির সদস্যদের জন্য বিভিন্ন লেভেল ক্লিয়ার করে দেয়, ড্যানজিয়ান শেষ করতে সাহায্য করে এবং মাঝে মধ্যে তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে। এদিকে অ্যাসল্ট টিমও এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে, কারণ ক্লেইন, আসুনা আর আগিল সবাই এখন এই অ্যাসল্ট টিমের সদস্য। আর তাদের যখনই কোনো সাহায্যের দরকার হয়, আমাদের হিরোও পাশে দাঁড়ায়। এমনই একদিন তারা আরেকটি ড্যানজিয়ানের এক শক্তিশালী ডেমনকে হারানোর পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনার সময় আসুনা ভাইস কমান্ডারের দায়িত্বে ছিল এবং সবাইকে কি করতে হবে সেই নির্দেশনা দিচ্ছিল। আসলে এই গেমে অনেক এনপিসি চরিত্র ছিল, এছাড়াও অনেক বট চরিত্রও ছিল, কিন্তু তারা যে কৌশলটা ঠিক করছিল তাতে কয়েকটা বট মারা যাওয়ার সম্ভাবনা ছিল। তবে অন্যদের কাছে সেটা কোনো ব্যাপারই ছিল না, কারণ ওগুলো তো শুধু বট, মারা গেলেও আবার আগের মতোই প্রোগ্রাম অনুযায়ী ফিরে এসে এদিক ওদিক ঘুরে বেড়াবে। তাই বটগুলো মারা গেলে কেউই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিল না।
কিন্তু আমাদের হিরো ব্যাপারটাকে গুরুত্ব দিল। সে বলল, এমন কোনো পরিকল্পনা করা যায় না যাতে ওই বটগুলোকেও মরতে না হয়? এই কথা শুনে আসুনা প্রচণ্ড রেগে গেল। সে বলল, এই এত সহজ একটা প্ল্যান ছেড়ে তুমি এসব কিসব বলছো? বলে সে হিরোকে ভালোভাবেই বকাঝকা করল। সব আলোচনা শেষ হওয়ার পর হিরো বাইরে বেরিয়ে এলো। তখন আগিল তার কাছে এসে বলল, কি হয়েছে বলো তো? আগে তো তোমাদের দুজনের সম্পর্ক খুব ভালোই ছিল, কিন্তু এখন দেখছি যে কোনো কথাই শুরু হলেই সেটা ঝগড়ায় গিয়ে শেষ হচ্ছে। আসল ব্যাপারটা কি? কিন্তু হিরো নিজেও বুঝতে পারছিল না ব্যাপারটা কি। আসলে সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিল। সে এখন এমন একটা মানসিক অবস্থায় ছিল যেখানে সে চাইছিল তার আশেপাশে কেউই যেন মারা না যায়। একসময় সে আসুনাকে বলেছিল, যদি কখনো আমার সঙ্গে একা একা ঘোরার চেয়ে আরও ভালো কোনো টিম পাও তাহলে সেখানে গিয়ে যোগ দিও। ঠিক সেই কারণেই আসুনা এখন অন্য সেই টিমেই যোগ দিয়েছিল। এর আগেই তারা ডিয়াবেল নামের এক সদস্যকে হারিয়েছিল, তাই বাকি সবাই একত্রিত হয়ে ক্লেইনকে কেন্দ্র করে একটা নতুন দল গঠন করেছিল, যার নাম ছিল অ্যাসল্ট টিম। এই সব কথাই হিরো আগিলকে বলছিল। দৃশ্য বদলে যায়। একদিন আমাদের হিরো সবুজ ঘাসের উপর শুয়ে আরাম করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। ঠিক তখনই আসুনা সেখানে এসে বলল, এই এখানে বসে কি করছো? টিমের বাকি সবাই কোথাও না কোথাও ডানজিয়ান ক্লিয়ার করছে, লেভেল বাড়াচ্ছে, টাকা উপার্জন করছে, সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, আর তুমি এখানে একা আরাম করে সময় কাটাচ্ছ। ঠিক আছে, আমি মানছি তুমি একজন সোলো প্লেয়ার, তুমি কারোর কাছে দায়বদ্ধ নও, কিন্তু এখন তো তুমি আমাদের সঙ্গেই কাজ করছো, তাহলে কিছুই না করে এভাবে শুয়ে থাকা কি ঠিক হচ্ছে? আসুনা কথা শেষ করার আগেই হিরো বলল, 1 মিনিট, তুমি শুধু একবার এই ঘাসের ওপর শুয়ে দেখো। তারপর সে বলল, এটা যে একটা গেম, সেই অনুভূতিটাই যেন আমার আর নেই। আমার কাছে এখন সবকিছুই একেবারে বাস্তব বলে মনে হয়। সে শুধু আরাম করে শুয়ে থাকার কথাই বলছিল না, এই বিশ্রাম, চারপাশের পরিবেশ, এমনকি সে যে কষ্ট অনুভব করছে সেটাও তার কাছে পুরোপুরি বাস্তব মনে হচ্ছিল। তবে সেই কষ্টটা শারীরিক ছিল না, মানসিক ছিল। কিছুক্ষণ পরে হিরো ঘুম থেকে উঠে দেখল আসুনাও তার পাশেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। সেই সময় কয়েকজন লোক ওই পথ দিয়ে যাচ্ছিল। তারা দৃশ্যটা দেখে বলল, দেখো তো, আমাদের দিয়ে কাজ করিয়ে নিজে কি আরামে ঘুমাচ্ছে, বলে তারা আসুনাকে বকাবকি করেই চলে গেল। এরপর সন্ধে পর্যন্ত হিরো সেখানেই বসেছিল। কিছুক্ষণ পর আসুনারও ঘুম ভাঙল। ঘুমের ঘোরে তার মুখ দিয়ে লালা পর্যন্ত বেরিয়ে এসেছিল। চোখ খুলেই সে দেখল হিরো তার সামনেই বসে তাকে দেখছে। এটা দেখেই তার হঠাৎ খুব রাগ উঠে গেল। সে প্রায় আক্রমণ করার জন্যই প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে শান্ত করে বলল, ঠিক আছে, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম আর তুমি আমাকে বিরক্ত না করে পাহারা দিয়ে গেছো, তাই এর বদলে আমি তোমাকে খাওয়াবো। এভাবে ক্ষতিপূরণ করার জন্য তারা দুজনে একটা রেস্টুরেন্টে চলে এলো। আসলে তারা তখন একটা শহরের ভেতরে ছিল। শহরের ভেতরটা ছিল সেফ জোন। সেখানে সাধারণত কোনো মনস্টার এসে কাউকে আক্রমণ করত না। তবে মনস্টার আক্রমণ না করলেও শহরে তো অনেক মানুষ ছিল। কেউ ঘুমিয়ে থাকলে অন্য মানুষ চাইলে তার সঙ্গে যা খুশি করতে পারত। তাই আসুনা ঘুমিয়ে থাকা পর্যন্ত হিরো তার পাশে থেকে তাকে নিরাপত্তা দিয়েছিল। আর সেই জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে আসুনা তাকে খাওয়াতে নিয়ে এসেছিল। মনে হচ্ছিল কেউ যদি তার জন্য কোনো উপকার করে তাহলে সে সঙ্গে সঙ্গেই সেই ঋণ শোধ করে দিতে চায়। তারা এভাবেই কথা বলছিল। হঠাৎ বাইরে থেকে কারোর ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। দুজনেই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখল একজন মানুষকে হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তার বুকের মধ্যে একটা বিশাল সোর্ড গেঁথে দেওয়া ছিল। এরপর কেউ সেই সোর্ডটা টেনে বের করতেই লোকটা সেখানেই মারা গেল। সেফ জোনের ভেতরে একজন আরেকজনকে হত্যা করেছে, এর মানে সম্ভবত তাদের মধ্যে একটা ডুয়েল হয়েছিল। হিরো ভাবল, যদি ডুয়েল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও কে জিতেছে সেটা দেখানোর কিছু চিহ্ন থাকবে। সে চারপাশে খুঁজে দেখতে লাগলো। এদিকে আসুনাও উপরে উঠে দেখল যেখানে লোকটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল সেখানে শুধু একটা কাঠের সঙ্গে বাঁধা দড়ি পড়ে আছে। দুজনেই জায়গাটা ভালো করে পরীক্ষা করল, কিন্তু এখনও পর্যন্ত কে এই কাজ করেছে সেটা বোঝা যাচ্ছে না। তবে যেভাবেই হোক অপরাধীকে খুঁজে বের করতেই হবে, কারণ জঙ্গলে গেলে কখন কোথা থেকে মনস্টার এসে আক্রমণ করবে সেটা না জানাই স্বাভাবিক। কিন্তু যদি শহরের ভেতরেই কোনো খুনি ঘুরে বেড়ায় তাহলে পুরো শহরটাই বিপজ্জনক হয়ে যাবে। তাই তারা ঠিক করলো অন্য কোনো ডানজিয়ান ক্লিয়ার করার আগে এই হত্যাকাণ্ডের রহস্য সমাধান করতেই হবে। এই ভেবেই তারা কয়েকজনের কাছে তথ্য জোগাড় করতে নিচে নেমে এলো। সেখানে তাদের সঙ্গে দেখা হলো ইয়োলকো নামে এক মেয়ের। তার গাঢ় নীল রঙের চুল ছিল। সে এসে পুরো ঘটনাটা খুলে বলল। আসলে যে লোকটা মারা গেছে সে তাদেরই ক্ল্যানের সদস্য ছিল। তারা দুজন একসঙ্গেই এই শহরে এসেছিল, কিন্তু শহরে আসার পর হঠাৎ লোকটা নিখোঁজ হয়ে যায়। অনেকক্ষণ ধরে তাকে খুঁজতে খুঁজতেই তারা এই জায়গায় এসে দেখে সে ঝুলন্ত অবস্থায় আছে। হিরো জিজ্ঞেস করল, তোমরা কি ওপরে কাউকে দেখেছিলে? ইয়োলকো বলল, হ্যাঁ, ওপরে কেউ একজন ছিল, কিন্তু সে কে ছিল সেটা আমি বুঝতে পারিনি। তার চেহারাও ঠিকমতো দেখতে পাইনি। তারপর হিরো জিজ্ঞেস করল, লোকটাকে মেরে ফেলার মতো কোনো শত্রু কি তার ছিল? কিন্তু এই প্রশ্নের উত্তরও ইয়োলকো জানত না।
এরপর তারা তাকে তার থাকার ইনে পৌঁছে দিয়ে ফিরে এলো। ফিরে আসার পথে হিরো আর আসুনা আলোচনা করতে লাগলো এর পেছনে আসলে কে থাকতে পারে, কি কারণ হতে পারে, কোনো ক্লু কি পাওয়া গেছে। এখনো পর্যন্ত তাদের হাতে একটাই সূত্র ছিল, সেটা হলো লোকটাকে হত্যা করার জন্য যে সোর্ড ব্যবহার করা হয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিল এই ধরনের সোর্ড সম্পর্কে ভালো জানেন এমন কারো সঙ্গে দেখা করা দরকার। এই ভেবেই তারা সরাসরি আগিলের কাছে গেল। আগিল 50তম ফ্লোরে একটা দোকান চালাতো। দোকানটা মূলত বিভিন্ন সোর্ড সম্পর্কিত জিনিসপত্র নিয়েই ছিল। তারপর তারা আগিলের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলল। আগিলও সোর্ডটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। পরীক্ষা করে সে বলল এটা কোনো সাধারণ অস্ত্র নয়, এটা কোনো একজন নির্দিষ্ট প্লেয়ার নিজের হাতে তৈরি করেছে। আরও পরীক্ষা করে সে জানালো এই সোর্ডটার নাম গিল্টি। শুধু তাই নয়, এই সোর্ডটা তৈরি করেছে গ্রিমলক নামে একজন প্লেয়ার। আগিলের কাছ থেকে সব কথা শোনার পর হিরো সোর্ডটা হাতে তুলে নিল। তারপর সে নিজের গায়েই সেটা আঘাত করতে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আসুনা তাকে থামিয়ে বলল, এই কি করছো তুমি? হিরো বলল, আমি শুধু দেখতে চেয়েছিলাম এটা কতটা শক্তিশালী, তাই নিজেই পরীক্ষা করতে যাচ্ছিলাম। একথা শুনে আসুনা রেগে বলল, তোমার কি মাথা খারাপ নাকি? যদি সত্যিই মারা যেতে তাহলে তোমাকে আবার কে বাঁচাতো? পরের দিন তারা আবার ইয়োলকোকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করল। এবার হিরো তাকে জিজ্ঞেস করল, গ্রিমলক নামে কাউকে কি তুমি চেনো? এই প্রশ্ন শুনেই ইয়োলকো অবাক হয়ে গেল, কারণ গ্রিমলক একসময় তাদেরই পার্টি অর্থাৎ তাদেরই ক্ল্যানের সদস্য ছিল। আসলে তাদের ক্ল্যানে মোট 7 জন সদস্য ছিল, কিন্তু একসময় একটা ছোট্ট বিরোধের কারণে সবাই আলাদা হয়ে যায়। সেই বিরোধটা হয়েছিল একটা বিরল আইটেমকে ঘিরে। একটা লেভেল ক্লিয়ার করার পর তারা একটা খুবই বিরল আইটেম পেয়েছিল, কিন্তু সেই আইটেম ছিল মাত্র একটা। তখন 4 জন বলেছিল এটা একজন ব্যবহার করার চেয়ে বরং বিক্রি করে দেওয়াই ভালো, বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা সবাই মিলে ভাগ করে নেব। কিন্তু বাকি 3 জন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। সেই 3 জন ছিল ইয়োলকো, পরে যে লোকটা মারা যায় সে, আর আরেকজন সদস্য। ভোটাভুটিতে বিক্রি করার পক্ষেই বেশি ভোট পড়েছিল, তাই তাদের মহিলা লিডার সেই বিরল আইটেমটা নিয়ে বিক্রি করতে গিয়েছিল। সবাই অনেকদিন ধরে তার ফেরার অপেক্ষা করেছিল, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। পরে শুধু খবর এসেছিল কেউ তাকে হত্যা করেছে। এই খবর শুনে সবাই ভীষণ অবাক হয়ে গিয়েছিল। হিরো ভাবতে লাগলো একজন মানুষ বিরল আইটেম নিয়ে কোথায় গেছে সেটা খুনিরা এত নিখুঁতভাবে জানলো কিভাবে। তার মনে সন্দেহ জাগলো হয়তো তোমাদের দলেরই কেউ এই তথ্য ফাঁস করেছিল। মজার বিষয় হলো ইয়োলকোর মনেও একই সন্দেহ ছিল। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল, তাদের সেই মহিলা লিডার যিনি মারা গিয়েছিলেন এই গেমের ভেতর একজন গেম হাজব্যান্ডও ছিল, আর সেই গেম হাজব্যান্ডই ছিল গ্রিমলক। ইয়োলকোর কাছ থেকে এসব তথ্য জানার পর তারা পুরো বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারল। যে 3 জন বিরল আইটেম বিক্রি করার বিরোধিতা করেছিল তাদের একজন আগেই মারা গেছে। এখন বেঁচে আছে মাত্র 2 জন, একজন ইয়োলকো আর একজন আরেক সদস্য। তাই তারা সেই দ্বিতীয় সদস্যকেও ডেকে এনে কথা বলল। সব ঘটনা শোনার পর সেও অবাক হয়ে গেল। একদিকে তাদের একজন সদস্য খুন হয়েছে, অন্যদিকে তাকে হত্যা করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা গ্রিমলকের তৈরি। সব মিলিয়ে ব্যাপারটা আরও রহস্যময় হয়ে উঠল। সবার মনেই প্রশ্ন জাগল, তাহলে কি সত্যিই গ্রিমলক এসবের পেছনে, নাকি অন্য কেউ তার তৈরি অস্ত্র ব্যবহার করে এসব করছে? আর যদি সত্যিই অন্য কেউ গ্রিমলকের তৈরি অস্ত্র ব্যবহার করে তাদের একে একে হত্যা করে থাকে, তাহলে কি সেই ব্যক্তি আসলে তাদের মৃত লিডারের সঙ্গেই কোনোভাবে জড়িত? এই সন্দেহটা ইয়োলকোর মনে আরও গভীর হয়ে উঠল। সে আগেই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এমনকি এটা একটা গেম হওয়া সত্ত্বেও তার মনে হচ্ছিল যেন তাদের মৃত লিডারের আত্মাই ফিরে এসেছে। ভয়ে ভয়ে সে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তেই যেন বাইরে থেকে কোনো ধারালো কিছু তার শরীর ভেদ করে ঢুকে গেল। সে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। কেউ একজন ইয়োলকোকে আক্রমণ করে সেখানেই হত্যা করেছিল। হিরো কি হয়েছে দেখতে জানালার বাইরে তাকাতেই দেখল হুডি পরা এক ব্যক্তি দ্রুত পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে আসুনাকে বলল, এখানে আগেই একজনকে রেখে যাওয়া হয়েছে, তুমি ভেতরে থাকো। স্মিথের মনে হতে থাকে গ্রিমলকও যেন ভূতের রূপে ফিরে এসেছে। ভয়ে সে একেবারে কেঁপে উঠতে থাকে। তখন সেই রহস্যময় ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, ক্রিসেলটা যেদিন মারা গিয়েছিল সেদিন তুমি কি করেছিলে? স্মিথ কাঁদতে কাঁদতে উত্তর দেয়, আমি কিছুই করিনি, আমি শুধু ভেবেছিলাম যদি ওই বিরল আইটেমটা বিক্রি করে কিছু বেশি টাকা পাওয়া যায় তাহলে হয়তো একটু লাভ করা যাবে। সেই জন্যই কিছু পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমি সেগুলোর একটাও বাস্তবে করিনি। আমি শুধু মনে মনে ভেবেছিলাম, এর বাইরে আমি আর কিছুই করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সে বারবার কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ঠিক তখনই হঠাৎ কেউ স্মিথের ওপর আক্রমণ করে। ভালো করে তাকিয়ে দেখা যায় লাফিং কফিং ক্ল্যানের কয়েকজন সদস্য সেখানে এসে হাজির হয়েছে। ওরা এমন একদল প্লেয়ার যারা অন্যদের হত্যা করে তাদের কাছে থাকা দামি আইটেম লুট করে বেড়ায়। তাদের উদ্দেশ্য ছিল স্মিথ আর বাকিদের মেরে যদি কোনো মূল্যবান আইটেম পাওয়া যায় তাহলে সেটা লুট করে নেওয়া। কিন্তু ঠিক যেন আগেই সবকিছু আন্দাজ করে রেখেছিল আমাদের হিরো, ঠিক সেই মুহূর্তেই সে ঘোড়ায় চড়ে সেখানে এসে উপস্থিত হয়। যদিও তার ল্যান্ডিংটা খুব একটা নিখুঁত হয়নি, তবুও সে নিমেই লাফিং কফিনের সদস্যদের উদ্দেশ্যে বলে, শোনো, আমাদের দলের প্রায় 30 থেকে 40 জন সদস্য খুব শিগগিরই এখানে পৌঁছে যাবে। তোমরা কি তাদের সবার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত, নাকি শান্তিতে এখান থেকে
চলে যেতে চাও? আর কোনো উপায় না দেখে লাফিং কফিনের সদস্যরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর হিরোকে দেখেই ইয়োলকো তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, আসলে আমাদের অন্য একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা সফল করার জন্যই তোমাকে ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। সবকিছু শেষ হবার পর আমরা তোমাকে পুরো সত্যিটা বলারই পরিকল্পনা করেছিলাম। এভাবেই ইয়োলকো সব সত্য স্বীকার করে। সে আরও জানায়, গ্রিমলকের কাছ থেকেই তারা দুজন মিলে অনুরোধ করে সেই বিশেষ অস্ত্রটি তৈরি করিয়েছিল, কারণ তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যাতে সবাই বিশ্বাস করে গ্রিমলক কিংবা ক্রিসেল্ডার হাতেই তারা মারা গেছে। এরপর প্রশ্ন আসে, তারা দুজন নিজেদের মৃত্যুর নাটক কিভাবে সাজিয়েছিল? হিরো ব্যাখ্যা করতে শুরু করে। প্রথম যে লোকটাকে মৃত মনে হয়েছিল, সেদিন সে গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হয়েছিল, কিন্তু আসলে তার এইচপি একটুও কমেনি। হিরো সেটা আগেই লক্ষ্য করেছিল। তবে এইচপি না কমলেও তার পোশাকের ডিউরেবিলিটি শেষ হয়ে যাওয়ায় সেটি অদৃশ্য হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সে একটি টেলিপোর্টেশন ক্রিস্টাল ব্যবহার করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ইয়োলকোর ক্ষেত্রেও একই কৌশল ব্যবহার করা হয়েছিল। সে আগেই এমনভাবে নিজের পোশাকে সেই ড্যাগারটি বসিয়ে রেখেছিল যাতে ড্যাগারটি আঘাত করার সঙ্গে সঙ্গে তার পোশাকের সব শক্তি শেষ হয়ে যায়। ঠিক সেই সময় সে জানালার কাছে গিয়ে দাঁড়ায় এবং নিচে পড়ে যাওয়ার মুহূর্তে টেলিপোর্টেশন ক্রিস্টাল ব্যবহার করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। হিরো আর আসুনা অনেক আগেই একসঙ্গে বসে আলোচনা করতে করতে পুরো কৌশলটা বুঝে ফেলেছিল। তারপরই তারা এখানে এসেছিল সবাইকে বাঁচানোর জন্য। যদিও শুরুতে এটা শুধু হিরোর একটা অনুমানই ছিল। সে ভেবেছিল যদি এরা জঙ্গলের ভেতরে এমন নির্জন জায়গায় আসে তাহলে হয়তো কোনো বিপদ তাদের উপর হামলা করতে পারে, আর সেই অনুমানই শেষ পর্যন্ত সত্যি হয়। এরপর জানা যায় এই বিশেষ তলোয়ারটাও গ্রিমলকই তাদের জন্য তৈরি করে দিয়েছিল। তবে অস্ত্র বানানোর সময় সে স্পষ্ট করেই বলেছিল, ক্রিসেল্ডা মারা গেছে, বিষয়টা সেখানেই শেষ হতে দাও, এটাকে আর বড় করো না। কিন্তু ইয়োলকো আর তার সঙ্গী গ্রিমলকের সেই কথা না শুনেই নিজেদের পরিকল্পনা চালিয়ে যায়। তখন হিরো বলে, তোমরা আসলে গ্রিমলক সম্পর্কে পুরো সত্যিটা জানো না। এরপর হিরো আর আসুনা একটি রেস্টুরেন্টে বসে এই পুরো ঘটনাটা নিয়ে আলোচনা করছিল। হিরো বলে, ইয়োলকো আমাদের সঙ্গে প্রতারণা করেছে ঠিকই, কিন্তু অদ্ভুতভাবে আমি ততটা প্রতারিত বোধ করছি না। এভাবেই দুজন কথা বলছিল। ঠিক তখনই আসুনা একটা গুরুত্বপূর্ণ কথা বলতে শুরু করে। আসুনা তখন বলছিল, এই গেমে ইন গেম ম্যারেজ বলে একটা ব্যাপার আছে। এটা যেমন রোম্যান্টিক, তেমনি আবার খুবই বাস্তবসম্মত একটা বিষয়ও। হিরো অবাক হয়ে জিজ্ঞেস করে, বাস্তবসম্মত কেন? আসুনা ব্যাখ্যা করে, কারণ এই গেমে যদি দুজন প্লেয়ার বিয়ে করে তাহলে তাদের দুজনের ইনভেন্টরি একসাথে মার্জ হয়ে যায়, ফলে একজন আরেকজনের কাছ থেকে কিছুই লুকিয়ে রাখতে পারে না। তাদের গেম লাইফ পুরোপুরি এক হয়ে যায়। এজন্যই ইন গেম ম্যারেজকে সে বেশ মজার আর গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করে। কিন্তু হিরো বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। সে মজা করে বলে, কি বলো, প্লাস্টিকের বিয়ে নাকি? এভাবে সে আসুনাকে খোঁচা দিতে থাকে। কিন্তু ঠিক তখনই হিরোর মাথায় একটা সন্দেহ আসে। সে মনে মনে ভাবে, যদি ইন গেম ম্যারেজের পরে দুজনের ইনভেন্টরি এক হয়ে যায় তাহলে ক্রিসেল্ডা মারা যাওয়ার পর সেই বিরল আইটেমটা তো অবশ্যই গ্রিমলকের ইনভেন্টরিতেই চলে যাওয়ার কথা। এরপর তার মনে পড়ে, ইয়োলকো আগেই বলেছিল যে ক্রিসেল্ডা সেই বিরল আইটেমটি বিক্রি করতে গিয়েই মারা গেছিল। সবাই ভেবেছিল আইটেমটা কেউ ছিনিয়ে নিয়েছে, কিন্তু আসলে ইনভেন্টরিতে থাকা কোনো বিরল আইটেম আলাদা করে লুট করারই দরকার ছিল না, কারণ ক্রিসেল্ডা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব লুট স্বয়ংক্রিয়ভাবে গ্রিমলকের ইনভেন্টরিতে চলে যাওয়ার কথা। তাহলে কি এই কারণেই গ্রিমলক পুরো ঘটনাটা সাজিয়েছিল? হিরো এই সমস্ত বিষয় এক এক করে সবার সামনে ব্যাখ্যা করে। এদিকে ইয়োলকোরও একটা সন্দেহ হয়, কারণ সে নিজেও তো নিজের মৃত্যুর নাটক করেছিল। তাই সে বলে, আমরা যখন এই পরিকল্পনা করেছিলাম তখন গ্রিমলককেও সব বলেছিলাম। যদি স্মিথ বা অন্য কেউ আসল খুনি হয় তাহলে তাকে ধরার জন্যই আমরা এই পুরো পরিকল্পনা করেছিলাম। ইয়োলকোর কথা শেষ হতেই হিরো বলে, হ্যাঁ ঠিক তাই, তোমরা গ্রিমলককে তোমাদের পুরো পরিকল্পনাই বলেছিলে, এমনকি ঘপস্বর্গে আসার পরিকল্পনাটাও। তাই তোমাদের শেষ করে দেওয়ার জন্য এখানে 3 জন লোককে পাঠানো হয়েছিল। আর আমার মনে হয় এই 3 জনের কাউকে ব্যবহার করেই ক্রিসেল্ডা আর গ্রিমলক দুজনকেই হত্যা করা হয়েছে। ঠিক তখনই আসুনা লুকিয়ে থাকা গ্রিমলককে ছুরির মুখে ধরে সবার সামনে নিয়ে আসে। গ্রিমলককে সামনে এনে সবাই তাকে প্রশ্ন করতে শুরু করে। বিশেষ করে ইয়োলকো জিজ্ঞেস করে, টাকার জন্য তুমি নিজের স্ত্রীকে কেন হত্যা করলে? তখন গ্রিমলক সত্যিটা বলতে শুরু করে। সে জানায়, আমরা শুধু এই গেমের স্বামী স্ত্রী ছিলাম না, বাস্তব জীবনেও আমরা স্বামী স্ত্রী। আরও একটা কথা সে পরিষ্কার করে দেয়, সে টাকার জন্য ক্রিসেল্ডাকে হত্যা করেনি। আসলে বাস্তব জীবনে যেমন ছিল
এই গেমে এসে ক্রিজেলটা পুরোপুরি বদলে গিয়েছিল। যখন তারা জানতে পারে যে এই গেমেই স্থায়ীভাবে আটকে পড়তে হবে, তখন গ্রিমলক ভীষণ হতাশ হয়ে পড়ে এবং বাস্তব জীবনের জন্য কষ্ট পেতে শুরু করে। কিন্তু ক্রিজেলটা ঠিক তার উল্টো ছিল। সে এই নতুন পৃথিবীকে পুরোপুরি আপন করে নেয়। এখানেই আনন্দের সঙ্গে নতুন জীবন শুরু করে। তার ব্যক্তিত্বও সম্পূর্ণ বদলে যায়। বাস্তব জীবনের তুলনায় এই পৃথিবীতে সে অনেক বেশি কিছু অর্জন করতে পারছিল। কিন্তু গ্রিমলক সেই পরিবর্তনটা মেনে নিতে পারেনি। সে বলে, আমি যাকে ভালোবেসেছিলাম সে ছিল শান্ত স্বভাবের একজন মানুষ, কিন্তু এখন সে পুরোপুরি বদলে গেছে। আমি আমার স্ত্রীকে এভাবে দেখতে চাইনি, এই কারণেই সে তাকে হত্যা করেছে বলে স্বীকার করে। হিরোর আগে বলে, এটাও আবার কোনো কারণ হলো? গ্রিমলক উত্তর দেয়, আজ হয়তো তুমি এটা বুঝবে না, কিন্তু একদিন যদি তোমারও এমন প্রিয় কেউ থাকে, তখন তুমি আমার অনুভূতিটা বুঝতে পারবে। তার কথা শেষ হওয়ার আগেই আসুনা বাধা দিয়ে বলে, আজে বাজে কথা বলো না, এটা ভালোবাসা নয়, এটা শুধু নিজের অধিকারবোধ আর স্বার্থপরতা। এক কথায় সে গ্রিমলকের সব যুক্তি উড়িয়ে দেয়। এরপর অন্যরা বলে, ঠিক আছে, এবার থেকে এই ব্যাপারটা আমরা সামলে নেব। সত্যিটা খুঁজে বের করে দেওয়ার জন্য তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। এরপর তারা গ্রিমলককে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর হিরো আর আসুনাও সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যেটা তারা কেউই সম্ভব বলে ভাবেনি। সেখানে এক তরুণী ব্ল্যাকস্মিথকে দেখানো হয়, যার চেহারা অবিকল ক্রিজেল্ডার আত্মার মতো। তার নাম লিজ। আসুনা নিজের তলোয়ার ধার করানোর জন্য লিজের দোকানে এসেছিল। লিজ মজা করে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ তো দেখছি গিল্ডের সঙ্গীদের নিয়ে বেশ ঘুরে বেড়াচ্ছ, আজ কোনো কাজ নেই নাকি? আসুনা উত্তর দেয়, না, আজ আমার অন্য একজনের সঙ্গে দেখা করার কথা আছে। এরপর আসুনা লক্ষ্য করে লিজ নতুন একজোড়া কানের দুল পরে আছে। সে মজা করে বলে, বাহ, নতুন কানের দুল, মনে হচ্ছে বিশেষ কারো সঙ্গে দেখা করতে যাচ্ছ। লিজ হেসে বলে, আরে না, তেমন কিছু নয়। এরপর আসুনা সেখান থেকে চলে যায়। আসুনা চলে যাওয়ার পর লিজ দোকানের ভেতরে রাখা একটা ছবির দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমিও কি কোনোদিন আমার খুব প্রিয় মানুষটার সঙ্গে দেখা করতে পারবো? এরপর সে আগের মতোই কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই কেউ তার দোকানে আসে। সে ভেবেছিল সাধারণ কোনো ক্রেতা, তাই এগিয়ে গিয়ে স্বাগত জানায়। কিন্তু দেখা যায় সে আর কেউ নয়, আমাদের হিরো। লিজ জিজ্ঞেস করে, বলুন কি লাগবে? হিরো বলে, আমার জন্য একটা কাস্টম তলোয়ার বানিয়ে দিতে হবে। লিজ উত্তর দেয়, কাস্টম তলোয়ার বানাতে কিন্তু অনেক খরচ হবে। হিরোকে দেখে তার মনে হয় এই ছেলের কাছে এত টাকা থাকার কথা নয়, তাই সে বলে, আগে তোমার বর্তমান তলোয়ারটা আমাকে দেখাও। হিরো তলোয়ারটা হাতে দিতেই লিজ অবাক হয়ে যায়। তলোয়ারটা ভীষণ ভারী। সে বলে, আরে, এত ভারী তলোয়ার নিয়ে তুমি ঘুরে বেড়াও কিভাবে? তারপর সে বলে, আমার কাছে আগেই বানানো কয়েকটা কাস্টম তলোয়ার আছে, চাইলে আগে সেগুলো ব্যবহার করে দেখতে পারো। এই বলে সে নিজের বানানো সবচেয়ে ভালো তলোয়ারটা হিরোর হাতে দেয়। ওটা ছিল অনেক হালকা। হিরো জিজ্ঞেস করে, এটাই কি তোমার দোকানের সেরা তলোয়ার? লিজ আত্মবিশ্বাসের সঙ্গে বলে, হ্যাঁ, এটাই আমার সেরা সৃষ্টি। তখন হিরো সেটার শক্তি পরীক্ষা করার জন্য নিজের পুরনো তলোয়ারের সঙ্গে সেটাকে ধাক্কা দেয়। ফলাফল দেখে লিজ হতবাক, তার নিজের বানানো তলোয়ারটাই ভেঙে যায়। হিরো শান্তভাবে বলে, সত্যি বলতে আমি ভাবতেই পারিনি তোমার তলোয়ার এত দুর্বল হবে। এই কথা শুনে লিজ প্রচণ্ড রেগে যায়। সে বলে, এই যে, এটা আমার জীবনে বানানো সেরা তলোয়ার, শুধু ভেঙেছই না, এখন আবার আমার সামনেই এটাকে বাজে বলছো? হিরো শান্তভাবে উত্তর দেয়, যেটা খারাপ সেটাকে খারাপই বলতে হবে। লিজ রাগে বলে, তুমি আমার দক্ষতাকেই অপমান করছো। শোনো, যদি আমার কাছে ঠিকমতো উপকরণ থাকতো তাহলে আমি এই পৃথিবীর সেরা তলোয়ার বানিয়ে দেখাতে পারতাম। হিরো তখন হেসে বলে, আমারও ঠিক তেমন একটা তলোয়ারই দরকার। বল, কি কি উপকরণ লাগবে? আমি সব সংগ্রহ করে তোমার কাছে নিয়ে আসব। যে সোর্ডটার কথা বলেছিলে সেটা আমার জন্য বানিয়ে দাও। এভাবে বলতেই সে জানালো, এই সোর্ড বানানোর জন্য প্রয়োজনীয় সব মেটেরিয়াল 55th ফ্লোরে পাওয়া যাবে। সেখানে একটি ড্র্যাগন থাকে, আর সেই ড্র্যাগনের কাছ থেকেই দরকারি উপকরণ সংগ্রহ করতে হবে। এটা শুনে হিরো রওনা হওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই মেয়েটি বলে, না, আমিও তোমার সঙ্গে যাব। এরপর দুজন একসঙ্গে 55th ফ্লোরের উদ্দেশ্যে রওনা হয়। ওই জায়গাটা পুরো বরফে ঢাকা, যেন এক বিশাল তুষার রাজ্য। কিন্তু লিসা খুব পাতলা পোশাক পরেই এসেছিল, ফলে ঠান্ডায় সে কাঁপতে শুরু করে। তখন হিরো নিজের ইনভেন্টরি থেকে একটা কোড বের করে তাকে দেয়। এরপর তারা কিছুটা পথ এগিয়ে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অসংখ্য ক্রিস্টাল ছড়িয়ে রয়েছে। এতগুলো ক্রিস্টাল একসঙ্গে দেখে লিসা বিস্ময়ে তাকিয়ে থাকে। তখন হিরো তাকে বলে, এভাবে মুখ হা করে দাঁড়িয়ে থেকো না, বরং টেলিপোর্টেশন ক্রিস্টালটা হাতে রাখো। ড্র্যাগন কখন যে এসে যাবে বলা যায় না। কিন্তু লিসা তখনও মজা করে নানা কথা বলতেই থাকে। এতে হিরোর বিরক্তি চরমে পৌঁছে যায়। সে রেগে চিৎকার করে বলে, যা বলছি ঠিকভাবে সেটা করো। হঠাৎ এমন রাগ দেখে লিসা অবাক হয়ে যায়। সকাল থেকে তো হিরোর সঙ্গেই ঘুরছে, তাহলে হঠাৎ এই একটা বিষয় নিয়ে এত রেগে গেল কেন, সে কিছুই বুঝতে পারে না।
ঠিক সেই মুহূর্তেই তাদের সামনে উপস্থিত হয় সেই বিশাল দানব। বিশালাকার ড্রাগনটি এসে পড়ে। ড্রাগনকে দেখেই হিরো বলে, তুমি লুকিয়ে পড়ো। তারপর নিজেই ড্রাগনের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে যায়। হিরোর হাতে থাকা সোর্ড দিয়ে সে ড্রাগনটাকে ভয়ঙ্করভাবে আঘাত করতে শুরু করে। সেটা দেখে লিসা অবাক হয়ে যায়। সে ভাবতেই পারে না একটা সোর্ড নিয়ে কেউ এত বড় ড্রাগনের সামনে এভাবে দাঁড়িয়ে লড়াই করতে পারে। সে মনে মনে ভাবে হয়তো ড্রাগনটা কতটা শক্তিশালী নয়। ঠিক তখনই হিরো ড্রাগনের 2 হাত কেটে ফেলতে শুরু করে। লিসা তখন লুকিয়ে থাকা জায়গা থেকেই বলে ওঠে, এই তাড়াতাড়ি শেষ করো না, শুধু হাত পা কেটে যাচ্ছ কেন? কিন্তু সে যখন লুকোনোর জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে তখনই ড্রাগনের চোখে সে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই ড্রাগন হিরোকে ছেড়ে লিসাকেই লক্ষ্য বানায়। নিজের বিশাল ডানা ঝাপটে এমন এক প্রচণ্ড বাতাস তৈরি করে যে লিসা অনেক দূরে ছিটকে গিয়ে একটি বিশাল গর্তের দিকে পড়ে যেতে থাকে। হিরো কোনো মতে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়ে দেয়, কিন্তু সেই ধাক্কায় দুজনই নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তাদের জ্ঞান ফেরে তখন দেখা যায় হিরো নিজের শরীর দিয়ে লিসাকে আগলে রেখেছিল। উপর থেকে পড়লেও সে লিসাকে বাঁচানোর চেষ্টা করেছিল, তবুও লিসার শরীরে কিছুটা আঘাত লেগেছিল। হিরোরও জ্ঞান ফিরে আসে, কিন্তু যেন কিছুই হয়নি এমনভাবে সে বলে, এই নাও, এটা খেয়ে নাও, বলে তাকে হিলিং পোশন দেয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লিসা টেলিপোর্টেশন ক্রিস্টাল ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সেটা কাজই করে না। এতে লিসা ভীষণ হতভম্ব হয়ে যায়, কিন্তু হিরো তেমন অবাক হয় না। সে বলে, ঠিক আছে, মনে হচ্ছে এটাও একটা ট্র্যাপ। যাই হোক, আগে দেওয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করি। এই বলে সে দ্রুত দেওয়াল বেয়ে উঠতে শুরু করে, কিন্তু কিছু দূর উঠেই আবার নিচে পড়ে যায়। দেওয়াল বেয়ে পুরোপুরি উঠে যাওয়ার মতো শক্তি তার এখনও ছিল না। সে মনে মনে ভাবে, আর একটু শক্তিশালী হলে নিশ্চয়ই উঠে যেতে পারতাম। অবশেষে আর কোনো উপায় না দেখে তারা সেদিন রাতটা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। লিসার কাছে পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য লাগছিল। সে বলে, সিরিয়াসলি, বাস্তব জীবনে এমন ঘটনা ঘটতে পারে এটা তো কল্পনাও করা যায় না। তুমি কে আমি জানি না, আমি কে তুমিও জানো না, কিন্তু আমরা দুজন একটা ড্র্যাগনের সঙ্গে লড়তে এসেছিলাম। এসে এখন একটা বিশাল গর্তে আটকা পড়েছি, বের হওয়ার পথও জানি না, আর তুমি দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করে আমাদের হাসাচ্ছ। এই বলে সে হিরোকে খোঁচা দিয়ে মজা করতে থাকে। রাত কেটে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে লিসা দেখে হিরো মাটিতে কিছু একটা খুঁড়ছে। সে জিজ্ঞেস করে, কি করছো? তখন হিরো একটা ক্রিস্টাল তুলে দেখায়। সে বলে, এই জিনিসটাই সেই মেটেরিয়াল যেটা দিয়ে সোর্ড বানানো হবে। বাইরে যত ক্রিস্টাল ছড়িয়ে আছে সেগুলো ড্র্যাগন খেয়ে ফেলে। সেগুলো খাবার পর ড্র্যাগনের পেটের ভেতর এক ধরনের কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এই বিশেষ উপাদান তৈরি হয়। মূলত এটা ড্র্যাগনের শরীরের বর্জ্যজাত পদার্থের মতোই। এটা শুনে লিসার ভীষণ ঘৃণা লাগে। এমন জিনিস হাতে ধরে থাকতে তার একদমই ভালো লাগছিল না। কিন্তু হিরো বলে, যাই হোক, আমরা তো এটাই খুঁজতে এসেছি। তখনই লিসার মাথায় বিষয়টা পরিষ্কার হয়। সে ভাবে, তাহলে আমরা যে জিনিসটা খুঁজছিলাম সেটা যদি এখানেই থাকে, তার মানে এটা তো ড্র্যাগনের বাসা। ঠিক তখনই সত্যি ড্র্যাগনটি সেখানে ফিরে আসে। তাদের দেখা মাত্রই সে সরাসরি আক্রমণ করতে এগিয়ে আসে। হিরো এক মুহূর্ত দেরি না করে দেওয়াল বেয়ে উঠে সরাসরি ড্র্যাগনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ড্র্যাগন দ্রুত গর্ত ছেড়ে আকাশের দিকে উড়ে ওঠে, আর গর্তের বাইরে বেরিয়েই তারা ড্র্যাগনের হাত থেকে পালাতে সক্ষম হয়। তবে তখন তারা অনেক উঁচু থেকে নিচে পড়তে থাকে। সূর্য ডুবে যাওয়ার আগের সেই গোধূলির আলো তাদের চোখে পড়ে। এমন সময় লিসা হিরোকে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু নিচে পড়ার সময় বাতাসের প্রচণ্ড শব্দে হিরো সেই কথাটা শুনতেই পায় না। এরপর দৃশ্য বদলে যায়। তারা লিসার দোকানে ফিরে এসেছে। এবার তারা সেই আকরিক নিয়ে এসেছে। লিসা সেটাকে ছোট্ট একটা হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। এই আকরিক দিয়েই সে সোর্ড তৈরি করবে। আর সে মনে মনে ভাবছে, একবার যদি একটা ভালো সোর্ড বানিয়ে হিরোকে দিতে পারে তাহলে সেটাই হবে তাকে নিজের ভালোবাসার কথা জানানোর সেরা সুযোগ। কিছুক্ষণ হাতুড়ি দিয়ে পেটানোর পরই সোর্ড তৈরি হয়ে যায়। অবশ্যই এটা একটা গেমের জগৎ, তাই বাস্তবের মতো এত কষ্ট করে সোর্ড বানানোর দরকার পড়ে না। সোর্ডটা তৈরি হওয়ার পর হিরো সেটা হাতে নিয়ে পরীক্ষা করে। সে বলে, বাহ, ওজনটা দারুণ, সত্যি অসাধারণ হয়েছে। এরপর এত সুন্দর একটা সোর্ড বানিয়ে দেওয়ার জন্য সে লিসাকে ধন্যবাদ জানায়। লিসা তখন মনে মনে ভাবে, এবারই সুযোগ, এবার আমি আমার মনের কথা বলবো। সে নিজেকে প্রস্তুত করতে থাকে, কিন্তু ঠিক সেই সময়ই আসুনা এসে হাজির হয়। ভেতরে ঢুকেই লিসাকে জড়িয়ে ধরে বলে, এই, কাল কোথায় গিয়েছিলে? তোমাকে কত খুঁজেছি জানো? আসলে আগের রাতে হিরো আর লিসা সেই গর্তে আটকে পড়েছিল, তাই লিসাকে খুঁজতেই আসুনা সেখানে এসে পৌঁছেছিল। তাই আসুনা এসে রাগ করে বলতে থাকে, কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? তখন লিসা বলে, কিছু না, গতকাল একটা ডানজানে গিয়েছিলাম, সেখানে গিয়ে আটকে পড়েছিলাম, আর হিরো আমার সঙ্গে ছিল। এই কথাটা বলতেই আসুনা অবাক হয়ে বলে, কি, তুমিও ওর সঙ্গে ছিলে? এই, তুমি ওকে নিয়ে কি করছিলে?
এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আসলে হিরো আর আসুনা যখন ঝগড়া করার মতো কোনো কারণ পায় তখন তারা খুব স্বাভাবিকভাবে অনেক কথা বলে, কিন্তু সাধারণ সময় দুজনেই ভীষণ লাজুক, একে অপরের দিকে ঠিকমতো তাকাতেও পারে না, মাথা নিচু করে এদিক ওদিক তাকিয়ে কথা বলে। এই দৃশ্য দেখেই লিসা সব বুঝে যায়। সে মনে মনে ভাবে, আচ্ছা তাহলে এদের দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক চলছে, যদিও এখনো কেউ কাউকে কিছু বলেনি। এটা বুঝে তার মনটা একটু খারাপ হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে সে আসুনার কানের কাছে গিয়ে আস্তে করে বলে, ও কিন্তু মোটেও খারাপ মানুষ নয়, তাই বেশি দেরি করো না, যত তাড়াতাড়ি পারো ওকে নিজের করে নেওয়ার চেষ্টা করো। এই কথাটা বলে লিসা বাইরে চলে আসে। বাইরে এসে এক কোণে বসে চুপচাপ মন খারাপ করে থাকে। সে মনে মনে ভাবে, হয়তো এটা একটা গেম, কিন্তু আমি যে অনুভূতিটা অনুভব করছি সেটা একদম সত্যি। ঠিক তখনই হিরো সেখানে এসে পৌঁছায়। হিরোকে দেখেই লিসা কান্না লুকানোর চেষ্টা করে না, বরং হাসতে হাসতেই বলে, আর একটু দেরি করে এলে ভালো হতো, তাহলে কান্নাকাটি শেষ করে আগের মতো হাসি মুখেই তোমার সামনে আসতে পারতাম। এত তাড়াতাড়ি এলে কেন? হিরো বুঝে যায় লিসার মন খারাপের কারণ। সে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা শুরু করে। সে বলে, ড্র্যাগনের সঙ্গে লড়াই করতে তুমি আমার সঙ্গে গিয়েছিলে, এই সোর্ডটা বানানোর জন্য তুমি অনেক কষ্ট করেছো, এসব কিছুর জন্য আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ, তাই শুধু ধন্যবাদ বলতেই এসেছি। তখন লিসা বলে, ধন্যবাদ বলার কোনো দরকার নেই, পরের বার তোমার সোর্ড নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, যে কোনো ধরনের সাহায্য লাগুক না কেন আমি সারা জীবন বিনা পয়সায় তোমাকে সাহায্য করব। এভাবেই কথোপকথন শেষ হয়। এদিকে হিরো এই গেমে এসে প্রায় 2 বছর কাটিয়ে ফেলেছে। সে তখন 78তম ফ্লোরের একটি শক্তিশালী মনস্টারের সঙ্গে যুদ্ধ করছিল। মনস্টারটাকে খুব সহজেই হারিয়ে দেওয়ার পর সে মনে মনে ভাবে, এই গেমে এসে 2 বছর হয়ে গেল, এখনও শুধু এই গেমটা শেষ করার জন্য লড়াই করেই যাচ্ছি। তারপর সে আবার ভাবে, আমরা সবাই কি করছি, গেমের স্রষ্টা কায়াবা নিশ্চয়ই কোথাও বসে সবকিছু দেখছে, কিন্তু তার মাথায় আসলে কি চলছে সেটা কেউই জানে। এই চিন্তাই ঘুরপাক খেতে থাকে তার মাথায়। যুদ্ধ শেষ করে হিরো যখন ফিরছিল তখন জঙ্গলের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখে। দেখতে অনেকটা খরগোশের মতো লাগছে। কোনো মতে সেটাকে শিকার করতে সে সফল হয়। তারপর সেই খরগোশটা নিয়ে সে আগিলের কাছে যায় বিক্রি করবে। খরগোশটা দেখেই আগিল অবাক হয়ে যায়। সে বলে, কি এত বিরল একটা খরগোশ ধরে এনেছো? সত্যি সত্যি এটা আমার কাছে টাকার জন্য বিক্রি করবে? আসলে এটা খুবই বিরল ধরনের একটা খরগোশ, যদিও এটা মূলত খাবারের জন্যই ব্যবহার করা হয়। কিন্তু হিরোর কাছে বিষয়টা তেমন বড় কিছু ছিল না। সে বলে, ইচ্ছে করলে এটা এমন কাউকে দিয়ে রান্না করিয়ে খাওয়া যায় যে ভালো রান্না করতে পারে, না হলে নিজেও রান্না করা যায়, কিন্তু এত উচ্চ লেভেলের উপাদান রান্না করতে হলে কুকিং স্কিলও অনেক উঁচু লেভেলের হতে হবে, আর আমার কুকিং স্কিল এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। ঠিক তখনই আসুনা সেখানে উপস্থিত হয়। মনে হচ্ছিল সে শুধু ঘুরতে ঘুরতেই সেখানে এসেছে। তার সঙ্গে একই গিল্ডের একজন সদস্যও ছিল যার নাম কুরাডিল। আসুনাকে দেখেই হিরো খুব খুশি হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এই তোমার কুকিং স্কিল তো অনেক বাড়িয়েছ তাই না? এখন কত লেভেল? আসুনা গর্ব করে বলে, আমি তো সবকিছুই ম্যাক্স করে ফেলেছি, গত সপ্তাহেই করেছি। এটা শুনেই হিরো বলে, তাহলে প্লিজ এই খরগোশটা আমার জন্য রান্না করে দেবে? এই বলে সে নিজের ইনভেন্টরি থেকে খরগোশটা বের করে দেখায়। খরগোশটা দেখেই আসুনা উত্তেজিত হয়ে যায়। সে বলে, বাহ, এত বিরল খরগোশ তোমার কাছে ছিল, অবশ্যই এটা রান্না করে খেতে হবে। তুমি এটা স্বীকার করেছো, তবুও আমি তোমার জন্য রান্না করে দেব, তবে একটা শর্ত আছে, ভদ্রভাবে আমাকেও অর্ধেক মাংস দিতে হবে। হিরো হেসে বলে, নিয়ে নিও, কোনো সমস্যা নেই। তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন আগিল বলে, আরে আমার জন্য কিছু নেই? হিরো হেসে বলে, তোমার জন্য আরেকদিন আরেকটা ধরে আন। এই বলে তারা বাইরে চলে আসে। এদিকে কুরাডিলও তাদের পিছু নেবার চেষ্টা করছিল। তখন আসুনা তাকে বলে, না, আপনি ফিরে যান, আমাদের কিছু ব্যক্তিগত কাজ আছে। সে হিরোকে নিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু কুরাডিল যেন রাজি হচ্ছিল না। সে হিরোকে দেখে বলে, এই ছেলেটাকে দেখতে তো সাধারণই লাগে, ওর মধ্যে বিশেষ কিছুই নেই, এত গুরুত্ব দেবার মতোও কিছু নয়। এমন নানা কথা বলে সে বারবার বাধা দিতে থাকে। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। এরপর আসুনা হিরোকে জিজ্ঞেস করে, তোমার থাকার জায়গাতেই রান্না করব? হিরো উত্তর দেয়, আমার বাড়িতে রান্না করার মতো কোনো হাঁড়ি পাতিল বা প্রয়োজনীয় জিনিসই নেই। তখন আসুনা বলে, তাহলে আর উপায় নেই, চলো আমার বাড়িতেই যাই। এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে আসুনার বাড়ির দিকে রওনা দেয়। পথে হিরো জিজ্ঞেস করে, এই কুরাডিল আসলে কে? আসুনা উত্তর দেয়, ও আমার গিল্ড থেকে আমার নিরাপত্তার জন্য নিয়োজিত একজন এসকর্ট। সে আরও বলে, আসলে আমাদের গিল্ড যখন প্রথম শুরু হয়েছিল তখন আমরা তেমন শক্তিশালী ছিলাম না, কিন্তু সময়ের সঙ্গে গিল্ডটা অনেক বড় হয়ে গেছে। এখন গিল্ডের গুরুত্বপূর্ণ সদস্যদের নিরাপত্তার জন্য সবসময় একজন করে এসকর্ট থাকে। কুরাডিলও সেই কারণেই আমার সঙ্গে থাকে। কথা বলতে বলতে তারা আসুনার বাড়িতে পৌঁছে যায়। বাড়িটা দেখে হিরো অবাক হয়ে যায়। সে বিস্মিত হয়ে বলে, অবিশ্বাস্য, এই গেমের মধ্যে এমন একটা বাড়িও বানানো যায়, আমি তো কখনো ভাবিইনি। এরপর তারা খরগোশের মাংস প্রস্তুত করে রান্না শুরু করে। তবে রান্না করার জন্য আলাদা করে খুব বেশি কিছু করতে হয় না, কারণ এটা তো একটা গেম। শুধু কয়েকটা অপশন টাচ করলেই
কাটা, ধোয়া, রান্না সবকিছুই নিজে নিজে হয়ে যায়। আসুনা বলতে থাকে, সত্যি বলতে কি এটা একটু বিরক্তিকরই লাগে। বাস্তব জীবনের মতো নিজের হাতে রান্না করার যে মজা সেটা এখানে নেই। তবুও সে রান্না শেষ করে। এরপর দুজনে একসঙ্গে বসে সেই খাবার খেতে শুরু করে এবং খাবারটা ভীষণ উপভোগ করে। হিরো অবাক হয়ে বলে, আহা, 2 বছর পর এমন এস ক্লাসের খাবার খেলাম। এতদিন কিভাবে বেঁচেছিলাম সেটাই এখন অবাক লাগছে। শুধু এই খাবারটা খাওয়ার জন্য হলেও এতদিন বেঁচে থাকা সার্থক। আসুনা যা বলছিল হিরো বারবার মাথা নেড়ে সম্মতি জানাচ্ছিল। এরপর আসুনা জিজ্ঞেস করে, আসলে আমরা এই গেমের জগতে আটকা পড়ে আজ প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু প্রথম দিনের তুলনায় এখন দেখছি বেশিরভাগ মানুষ আর এই গেম থেকে বের হওয়ার জন্য লড়াইই করছে না, বরং সবাই শিখে গেছে কিভাবে এই গেমের মধ্যেই বেঁচে থাকতে হয়। প্রায় সবাই হাল ছেড়ে দিয়ে এখানেই জীবন কাটাতে শুরু করেছে। তাদের দোষও দেওয়া যায় না, আর কতদিনই বা তারা চেষ্টা করবে। কিন্তু আমি এখনও এই জায়গা ছেড়ে বের হতে চাই, কারণ আমাদের জন্য বাস্তব পৃথিবী অপেক্ষা করছে। এই গেম যতই আরামদায়ক হোক না কেন, বাস্তবে করা যায় না এমন অনেক কিছু এখানে করা যায়, কিন্তু তবুও এটা বাস্তব নয়। তাই আমি সত্যিকারের পৃথিবীতেই ফিরে যেতে চাই। হিরোও মাথা নেড়ে সম্মতি জানায়। এদিকে সে তখনও একজন সোলো প্লেয়ার হিসাবেই খেলছিল। তখন আসুনা আবার জিজ্ঞেস করে, তুমি কি আবার আমার সঙ্গে টিম আপ করবে? হিরো কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি তো এখন একটা গিল্ডে আছো, তোমার সঙ্গে আবার কুরাডিল নামে একজন এসকর্টও সবসময় থাকে। এমন অবস্থায় আমার মতো একজন সোলো প্লেয়ারের সঙ্গে টিম আপ করা কি ঠিক হবে? আসলে এগুলো শুধু অজুহাত ছিল। তার আসল কারণ ছিল অন্য। সে আর কাউকে নিজের সঙ্গী করতে চাইছিল না, কারণ যদি তার কারণে আবার কারো কিছু হয়ে যায় তাহলে সেই কষ্ট সে আর সহ্য করতে পারবে না। এছাড়া সে যেসব শক্তিশালী মনস্টারের সঙ্গে লড়াই করত সেগুলোর সামনে আসুনা টিকতে পারবে কিনা এই চিন্তাও তার ছিল। এইসব কারণ দেখিয়ে সে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আসুনা মজা করে নিজের তলোয়ার বের করে তার গলায় ধরে বলে, চুপচাপ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। পরের দিন সকালে হিরো আসুনার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ একটা পোর্টাল খুলে যায় আর আসুনা তাড়াহুড়ো করে দৌড়ে এসে তার উপর পড়ে যায়। হিরো অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন দেখা যায় কুরাডিল ওর পিছু নিয়েই এসেছে। আসলে কুরাডিল সবসময় আসুনাকে অনুসরণ করছিল। এতে আসুনা ভীষণ অস্বস্তি বোধ করছিল। কুরাডিল বলে, ম্যাডাম, আমাকে দেখে এভাবে পালাচ্ছেন কেন? আপনার বডিগার্ড হিসেবে সবসময় আপনার সঙ্গে থাকাই তো আমার কাজ। আসুনা বিরক্ত হয়ে বলে, কাজ মানে এই নয় যে আমার বাড়ির সামনে পর্যন্ত এসে দাঁড়াবে। কুরাডিল উত্তর দেয়, আপনি তো বলেন যে আপনি বাড়িতেই থাকবেন, কিন্তু কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথাও চলে যান। পরে যখন গিল্ডের লোকেরা আপনাকে খুঁজে তখন আপনাকে পাওয়া যায় না, তাই আপনার উপর নজর রাখতে আমাকে পাঠানো হয়েছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আসুনা রেগে বলে, এই দায়িত্ব পালন করাটাই আমার কাছে সমস্যা। তখন হিরোও পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে বলে, স্যার, আমি আপনাদের ভাইস কমান্ডারকে কোথাও নিয়ে গিয়ে খেয়ে ফেলব না। আজকে শুধু একদিন ছুটি নিয়ে উনি আমার সঙ্গে একটু ঘুরবেন। আমি কোনো বড় বস মনস্টারের সঙ্গে যুদ্ধ করতেও যাচ্ছি না, শুধু একটু ঘুরে বেড়াবো। তাই এত দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু কুরাডিল যেন আগেই হিরোকে চিনত। সে ব্যঙ্গ করে বলে, তুমিই তো সেই বিটার যে একদিন সাধারণ প্লেয়ারদের সবার সামনে অপমান করেছিল। সে ইচ্ছেকৃতভাবেই হিরোকে ছোট করার চেষ্টা করতে থাকে। কথাগুলো শুনে হিরোর খারাপ লাগলেও সে নিজেকে শান্ত রাখে। সে বলে, এসব পুরনো কথা, এখন দয়া করে শান্ত হন। কিন্তু কুরাডিল থামানা। সে বলে, চল আজ 1 on 1 ডুয়েল হোক, দেখা যাক তুমি বড় না আমি। বলে সে দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ জানায়। আসুনা বলে, কোনো সমস্যা নেই, আমি গিল্ড লিডারকে বিষয়টা জানিয়ে দিচ্ছি, তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করো। তখন হিরোও ডুয়েলটা গ্রহণ করে। এরপর যুদ্ধ শুরু হয়। কুরাডিল তার তলোয়ার দিয়ে একবার আঘাত করতেই ঠ্যাং, তার নিজের তলোয়ারই ভেঙে যায়। হিরো শান্তভাবে বলে, এখনও যদি লড়াই করার ইচ্ছে থাকে তাহলে অন্য কোনো অস্ত্র নিয়ে আবার আক্রমণ করতে পারো। এতে কুরাডিল প্রচণ্ড রেগে যায়। সে সঙ্গে সঙ্গে একটি ড্যাগার বের করে আক্রমণে উদ্যত হয়, কিন্তু আসুনা দ্রুত এগিয়ে এসে তার হাত থেকে ড্যাগারটা ফেলে দেয়। তারপর কঠোর গলায় বলে, তোমাকে আমার নিরাপত্তার জন্য এসকর্ট হিসাবে নিয়োগ করা হয়েছিল, কিন্তু তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তাই আজ থেকে তোমাকে আমার এসকর্ট হিসাবে দরকার নেই। আমি তোমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। তুমি গিল্ডে ফিরে যাও, ওরা তোমাকে অন্য কোনো দায়িত্ব দেবে। এই কথা বলেই আসুনা কুরাডিলকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর আসুনা নিজের ছোট্ট গিল্ডের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় আসুনার মনে হতে লাগলো হয়তো অযথাই সে ওই গিল্ডে যোগ দিয়েছে এবং তাদের সব নিয়মকানুন মেনে চলতে গিয়ে নিজেকেই কষ্ট দিচ্ছে। তখন নায়ক তাকে বলল, প্রথমে তুমি নিজের ইচ্ছায় ওই গিল্ডে যোগ দিয়েছিলে, এরপর এতদিন ধরে গিল্ডটাকে বড় করতে এবং এই অবস্থায় নিয়ে আসতে তুমিও নিজের ইচ্ছাতেই সাহায্য করে এসেছো। এখন যদি তুমি একদিন ছুটি নিতে চাও সেটাও তোমার নিজের ইচ্ছা, তাই এর জন্য অপরাধবোধে ভোগার কোনো কারণ নেই। একভাবে বলতে গেলে গিল্ড আজ এতটা বড় হয়েছে তোমার নিজের ইচ্ছা আর পরিশ্রমের কারণেই। তাই নিজের সিদ্ধান্ত নিয়ে দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। এইভাবেই নায়ক তাকে পরামর্শ দিল। এরপর দুজন একটি ডানজিয়ন ক্লিয়ার করতে গেল। সেখানে আসুনা লড়াই করছিল আর নায়ক তাকে দেখছিল। সে মনে মনে ভাবল, ভালোই হয়েছে, লড়াই করতে জানে এমন একজন সঙ্গী থাকলে সেটা আমাদের জন্যই সুবিধাজনক। শেষ আঘাতটা অবশ্য নায়কই করল। তারপর সেই দানবকে হারিয়ে তারা ফ্লোরের বস
মনস্টারের দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখল বিশাল আকৃতির এক মনস্টার দাঁড়িয়ে আছে। এটাকে কোনো পরিকল্পনা ছাড়াই মোকাবিলা করতে চলে এসেছি নাকি, এমন একটা সন্দেহ নায়কের মনে জাগল। আসুনা আর নায়ক যখন ডানজিয়ন ক্লিয়ার করার জন্য এগিয়ে গেল, তখন তারা সেই বিশাল বস মনস্টারটাকে দেখল। মনস্টারের হাতে থাকা তলোয়ারটা দেখেই তারা বুঝে গেল আপাতত এই শত্রুকে সামলানো সম্ভব নয়। তাই দুজনেই দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে একটু দূরে বসে পড়ল। আসুনা বলল, এত বড় একটা তলোয়ার থাকবে সেটা আমি কল্পনাও করিনি। নিশ্চয়ই ওই বস মনস্টারের হাতে এমন তলোয়ার থাকার মানে এর বিশেষ কোনো ক্ষমতাও আছে। তাই ওই মনস্টারকে হারাতে হলে আগে থেকেই বিশেষ কৌশল তৈরি করে আসতে হবে। দুজন যখন এসব নিয়ে আলোচনা করছিল, তখন হঠাৎ আসুনা একটা বিষয় খেয়াল করল। নায়ক যখন তলোয়ার দিয়ে আক্রমণ করে তখন সে মাত্র এক হাতেই তলোয়ার ব্যবহার করে, অন্য হাতটা একেবারেই খালি থাকে। সাধারণত যারা এক হাতে তলোয়ার ব্যবহার করে তারা অন্য হাতে একটি শিল্ড ব্যবহার করে। আসুনাও এক হাতে তলোয়ার চালায়, তবুও সে শিল্ড ব্যবহার করে না, কারণ তার বিশ্বাস তার তলোয়ারই যথেষ্ট। আর সে সবসময় খুব দ্রুত গতিতে লড়াই করে, তাই আক্রমণ এবং প্রতিরক্ষা দুটো কাজই সে তলোয়ার দিয়েই করতে পারে। শুধু তারই এমন নয়, আরও অনেক খেলোয়াড় আছে যারা শিল্ড ব্যবহার করে না। কেউ কেউ এক হাতে তলোয়ার ব্যবহার করলেও সেটা হয়তো শুধু স্টাইলের জন্যই করে। কিন্তু তুমি তো একজন সোলো প্লেয়ার, তোমাকে দেখে তো মনে হয় না স্টাইল দেখানোর জন্য এসব করছো। তাহলে শিল্ড ব্যবহার না করে শুধু একটা তলোয়ার নিয়েই লড়াই করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আসুনা এমন প্রশ্ন করতেই নায়ক মুখ ফিরিয়ে নিল। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল সে এর উত্তর দিতে চায় না। আসুনা বলল, ঠিক আছে, তোমার শিল্ড ব্যবহার না করার পেছনে যে কারণই থাকুক সেটা আমি জোর করে জানতে চাই না। এরপর সে বলল, এই নাও, একটা বার্গার খাবে? সে নিজের হাতে বানানো একটা হালকা খাবার নায়কের দিকে বাড়িয়ে দিল। নায়কও সেটা নিয়ে খেতে শুরু করলো। খেয়ে সে বলল, সত্যি দারুণ, তুমি যাই রান্না করো খুব ভালোই করো। নায়ক প্রশংসা করতেই আসুনা বলল, শুধু প্রশংসা পাওয়ার জন্য আমি এই স্কিল আনলক করিনি। জানো, আমার কাছে 100রও বেশি ধরনের রান্নার উপকরণ আছে। এই বলে সে সব উপকরণ সামনে দেখিয়ে দিল। মনে হচ্ছিল ফাঁকা সময়ে সে শুধু রান্নার অনুশীলনই করেছে, তাই তার কুকিং স্কিলও সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছে। নায়ক বলল, তুমি এত ভালো রান্না করো যে চাইলে একটা রেস্টুরেন্ট খুলেও অনেক টাকা রোজগার করতে পারবে। আসুনা হেসে বলল, তাই নাকি? আমার রান্না এতটাই ভালো? তাহলে কি সত্যি একটা দোকান খুলে ফেলবো? নায়ক তাড়াতাড়ি বলল, না না, দোকান খোলার দরকার নেই। আসুনা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? নায়ক লজ্জা পেয়ে বলল, তুমি যদি দোকান খুলে ফেলো তাহলে পরে আমি তো আর তোমার হাতের রান্না সহজে খেতে পারবো না। এই কথা শুনে দুজনেই মজা করে হাসতে লাগলো। ঠিক তখনই দূরে একটা গিল্ডের সদস্যকে তাদের দিকে আসতে দেখা গেল। নায়ক তাকিয়ে বলল, ওটা কি ক্লেইন? অনেকদিন পর মনে হচ্ছে আবার ক্লেইনের সঙ্গে দেখা হতে চলেছে। এর আগে ক্লেইন, আসুনা আর নায়ক সবাই একই অ্যাসল্ট টিমে ছিল। ওই কারণে ক্লেইনের আগেই আসুনাকে চেনার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে সে তাকে চিনতে পারেনি। নায়ক তখন তাকে দেখে বলল, কিরে, আসুনাকে ভুলে গেছিস নাকি? প্রায় কয়েক বছর হয়ে গেছে, তাই ভুলে গেছিস বুঝি? এ হচ্ছে আসুনা, নাইটস অফ দ্য ব্লাড গিল্ডের ভাইস কমান্ডার। ক্লেইন তখন মজা করে বলল, তুই ওকে বিয়ে করে ফেল। এই কথা শুনেই নায়ক তাকে হালকা একটা ঘুষি মেরে দিল। ক্লেইনের সঙ্গীরা সঙ্গে সঙ্গে বলে উঠল, এই, আমাদের লিডারের গায়ে হাত তুলছিস কেন? তবে আসলে তারা নায়কের উপর যতটা না রাগ করছিল তার চেয়ে বেশি আসুনার প্রতি আগ্রহী ছিল, কারণ এই গেমে আসুনা তখন বেশ বিখ্যাত একজন খেলোয়াড় হয়ে উঠেছিল। তাই তারা সবাই বলল, আপনিই কি সেই আসুনা ম্যাডাম? এরপর তারা একেবারে ভক্তদের মতো আচরণ করতে লাগলো। ঠিক তখনই ক্লেইন নায়কের পা জড়িয়ে ধরে বলল, আমি ওকে একটু কথা বললেই তোর সমস্যা কি? নায়ক আর ক্লেইন নিজেদের মধ্যে তর্ক করতে লাগলো। ওদের এমন কাণ্ড দেখে আসুনা শুধু হেসেই যাচ্ছিল। ঠিক সেই সময় আরেকটি দল সেখানে এসে পৌঁছল। তারা সবাই এমন একটি সংগঠনের সদস্য যারা এই গেমে সেনাবাহিনীর মতো জীবনযাপন করে। তাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক এই গেমে আটকে থাকা সব মানুষকে বাস্তব জগতে ফিরিয়ে নিয়ে যাওয়া। তারা মনে করে একজন সৈনিক হিসাবে এটাই তাদের দায়িত্ব। এরপর তারা নায়কের সঙ্গে দেখা করে, কারণ নায়ক আগেই ওই ডানজিয়ানের বস রুম পর্যন্ত গিয়ে ফিরে এসেছে। তাই বস রুমে যাওয়ার ম্যাপ ডেটা নায়কের কাছেই ছিল। তারা নায়কের কাছে সেই ম্যাপ ডেটা চাইল, কিন্তু ক্লেইন বলল, এই ম্যাপ ডেটা বিক্রি করাই ভালো, কারণ অনেক মানুষ টাকা দিয়ে এমন ম্যাপ ডেটা কিনতে রাজি থাকে। তাই বিনা পয়সায় এটা দিয়ে দেওয়া কি ঠিক হবে? ক্লেইনের কথা শুনে সেনা দলের কমান্ডারের মতো দেখতে লোকটা রেগে গিয়ে বলল, আমরা এই গেমে আসার পর থেকে যত লেভেল ক্লিয়ার করেছি, যত ম্যাপ তৈরি করেছি, সবই তো সবার জন্য বিনামূল্যে দিয়ে এসেছি। আমরা যদি মানুষের জন্য এত কিছু করতে পারি, তাহলে তোমরা কি একটা ম্যাপ ডেটাও আমাদের দিতে পারবে না? সবসময় শুধু আমরাই কি সবার জন্য কাজ করব? তোমরা কিছুই করবে না? সে রাগে একের পর এক কথা বলে যেতে লাগলো। নায়ক তখন বলল, এত চিৎকার করার দরকার নেই। এই ম্যাপ ডেটা বিক্রি করে টাকা উপার্জন করার কোনো ইচ্ছাই আমার নেই, আর টাকা পেলেও সেটা দিয়ে আমি বিশেষ কিছু করতাম না, তাই চিন্তা করবেন না।
এই নিন, আপনারা যে ডেটা চেয়েছিলেন। এই বলে সে ম্যাপ ডেটা তাদের সঙ্গে শেয়ার করে দিল। কমান্ডারও তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। তখন নায়ক তাদের থামিয়ে বলল, আপনারা ওই বস মনস্টারকে হারাতে পারবেন না। আপনাদের বর্তমান অবস্থায় সেটা অসম্ভব। আমরা ইতিমধ্যেই বস রুম পর্যন্ত গিয়ে ফিরে এসেছি। ওই মনস্টার সত্যিই খুব শক্তিশালী। সঠিক পরিকল্পনা ছাড়া সেখানে গেলে আপনারা তাকে হারাতে পারবেন না, বরং প্রাণ হারাবেন আপনারাই। এইভাবে সে তাদের সতর্ক করে দিল। কিন্তু সেনাদলের কমান্ডার বলল, আমার লোকেরা যথেষ্ট শক্তিশালী। এই বলে সে একগুয়েমি করে নিজের দল নিয়ে এগিয়ে গেল। তবুও নায়কের দল ভাবল ওদের একা ছেড়ে দেওয়া ঠিক হবে না, তাই তারাও পিছন পিছন যেতে শুরু করল। যাওয়ার সময় ক্লেইন আসুনার দিকে তাকিয়ে বলল, তোমরা এখন যেহেতু একসঙ্গে ঘুরছো, তাই ওর ভালোভাবে খেয়াল রেখো। কারণ গেমের শুরুতে ক্লেইন অনেক চেষ্টা করেছিল নায়ককে নিজের দলে নেওয়ার, কোনো স্বার্থে নয়, শুধু যাতে সে একা না থাকে। কিন্তু নায়ক রাজি হয়নি। এখন অন্তত আসুনাকে নিজের পাশে থাকতে দিয়েছে। সে একটু একরখা স্বভাবের, সবসময় বলে আমি একাই থাকব। তাই ও যদি এমন কিছু বলে সেগুলো খুব একটা গুরুত্ব দিও না। বাকি সব দিক থেকে সে খুব ভালো মানুষ। ওর খেয়াল রেখো, কখনো ওকে ছেড়ে যেও না। এভাবেই ক্লেইন আসুনাকে বলল। এরপর সবাই কথা শেষ করে সেনাদলের লোকদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে এগোতে লাগল। পথে ক্লেইনের দলের সদস্যরা চারপাশের মনস্টারদের সঙ্গে যুদ্ধ করছিল। নায়ক আর আসুনাও তাদের সাহায্য করছিল। ঠিক তখনই সামনে চলে যাওয়া সেনাদলের দিক থেকে হঠাৎ চিৎকারের শব্দ ভেসে এলো। নায়ক বলল, দেখলে তো, আমার কথা শুনল না। এই বলে সে আর আসুনা দ্রুত সামনে ছুটে গেল। গিয়ে দেখে বস মনস্টারের সামনে পুরো সেনাদল মারাত্মকভাবে পরাজিত হয়েছে। আর একটু হলেই বস মনস্টার সবাইকে মেরে ফেলবে। নায়ক চিৎকার করে বলল, টেলিপোর্টেশন ক্রিস্টাল ব্যবহার করুন। কিন্তু তারা বলল, আমরা আগেই সেটা ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু কাজ করেনি। আগে সাচির দলের সঙ্গে থাকাকালেও নায়কের এমন অভিজ্ঞতা হয়েছিল, সেখানেও টেলিপোর্টেশন ক্রিস্টাল কাজ করেনি। এবারও ঠিক একই ঘটনা ঘটল। এরপর সেই বস মনস্টার সেনাদলের কমান্ডারকে প্রচণ্ড জোরে আঘাত করে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। নায়কের সামনে হঠাৎ একজন এসে পড়ে গেল। সে নায়কের মুখের দিকে তাকিয়ে বলল, এটার আর কোনো সম্ভাবনাই নেই। এই কথাটা বলেই সে সেখানেই প্রাণ হারালো। এরপর সেই মনস্টার আরও কয়েকজনকে আক্রমণ করে ফেলে দিল। পরিস্থিতি দেখে আসুনা বুঝে গেল আর দেরি করলে চলবে না। যদিও তারা দুজনেই আগেই পালানোর চেষ্টা করেছিল, তবুও নায়ক আবারও ভেতরে ঢুকে লড়াই করার সিদ্ধান্ত নিল। ঠিক তখনই একটি মনস্টার আসুনাকে তুলে ছুঁড়ে মারল এবং তাকে নিজের তলোয়ার দিয়ে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই মুহূর্তে নায়ক সামনে ঝাঁপিয়ে পড়ে নিজের তলোয়ার দিয়ে আঘাতটা আটকানোর চেষ্টা করল। পুরো আঘাত থামাতে না পারলেও সে অন্তত সেটাকে এমনভাবে সরিয়ে দিল যাতে আঘাতটা আসুনার গায়ে না লাগে। এখন নায়ক একাই সেই মনস্টারের বিরুদ্ধে এক অন এক লড়াই শুরু করল। এদিকে গ্লেন তখন সেখানে আহত হয়ে পড়ে থাকা সৈন্যদের একজন একজন করে উদ্ধার করছিল। কিন্তু নায়কের পক্ষেও বেশিক্ষণ সেই মনস্টারকে সামলানো সম্ভব হচ্ছিল না, কারণ সে বুঝে গিয়েছিল একটা সময় পর মনস্টারটা শুধু তাকেই লক্ষ্য করে আক্রমণ করবে। তাই সে ভাবতে লাগলো তার আরেকটি তলোয়ার ব্যবহার করবে কিনা। এতদিন সে নিজের আসল শক্তি কারোর সামনে প্রকাশ করেনি, তাই এত লোকের সামনে সেই শক্তি দেখানো উচিত হবে কিনা সেটা নিয়ে সে দ্বিধায় পড়ে গেল। তবে সে এটাও বুঝতে পারল শুধু নিজের শক্তি লুকিয়ে রাখার জন্য আগেও তাকে অনেক মানুষকে হারাতে হয়েছে। এবার সে আর একই ভুল করতে চাইল না, তাই সে সঙ্গে সঙ্গে অস্ত্র বদলে ফেলল। কিছুদিন আগে লিসার কাছ থেকে যে নতুন তলোয়ারটি নিয়েছিল সেটি বের করে সেই তলোয়ার দিয়েই যুদ্ধ শুরু করল। আসলে এখন তার হাতে দুটি তলোয়ার হয়েছে। একদিন আসুনা তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কেন শুধু এক হাতে তলোয়ার ব্যবহার করো, অন্য হাতে ঢালও রাখো না কেন? তখন সে কিছু বলেনি, কিন্তু সত্যিটা হলো অন্য হাতেও সে আরেকটি অত্যন্ত শক্তিশালী তলোয়ার লুকিয়ে রেখেছিল। এতদিন সেটা ব্যবহার করেনি, কিন্তু এবার এই যুদ্ধে সেটাই ব্যবহার করার সিদ্ধান্ত নিল। এর ফল শুধু মনস্টারটাকে পরাজিত করাই নয়, নিজের অবস্থাও খুব খারাপ হয়ে গেল। তার হেলথ প্রায় 1% নেমে এলো, আর সামান্য দেরি হলেই সে মারা যেত। কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। কয়েক মিনিট পরে যখন তার জ্ঞান ফিরে আসে এবং সে চোখ খোলে, তখন সেটা দেখে আসুনার চোখে সঙ্গে সঙ্গে পানি চলে আসে। সে নায়ককে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো ভেবেছিলাম তুমি মারা গেছো। কিন্তু নায়ক মজা করে বলল, এইভাবে জড়িয়ে ধরলে কিন্তু আমার বাকি 1% হেলথটাও শেষ হয়ে যাবে। আসুনা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে নায়ককে জড়িয়ে ধরেই কাঁদতে লাগলো। এদিকে গ্লেনের নজর পড়ল নায়কের ডুয়াল সোয়ার্ডের দিকে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর কাছে এমন একটা জিনিস ছিল অথচ আমাকে কখনো বলিসনি কেন? নায়ক উত্তর দিল, তুই তো জানিস প্রায় 6 মাস আগে আমি এই স্কিলটা পেয়েছিলাম, কিন্তু এত বিরল একটা স্কিল আছে, এটা যদি সবাই জেনে যায় তাহলে কি হবে সেটাও তুই জানিস? গ্লেন কথাটা বুঝতে পারল। সে বলল, ঠিকই বলেছিস, সবাই যদি জানতে পারে তাহলে তোকে নিয়েই সবাই পাগল হয়ে যাবে। তুই আবার একা একাই ঘুরে বেড়াস। এমন শক্তি আছে জানলে অপ্রয়োজনীয় অনেক লোক তোর পেছনে লেগে যাবে। এরপর গ্লেন বলল, ঠিক আছে, পরে আবার কথা হবে। এই বলে সে
তার সঙ্গীরা এবং সৈন্যরা সবাই সেখান থেকে চলে গেল। সবাই চলে যাওয়ার পর নায়ক লক্ষ্য করল আসুনা এখনও চুপচাপ কাঁদছে। এরপর সে বলল, আমি আমার গিল্ড ছেড়ে বেরিয়ে আসব। এরপর থেকে আমরা দুজন একই পার্টিতে একসঙ্গে থাকব। নায়ক অবাক হয়ে জিজ্ঞেস করল, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? আসুনা বলল, হঠাৎ নয়, আমি আগেই এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। নায়ক একটু ভেবে বলল, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তবে আগে আমাকে ছেড়ে ওঠো, না হলে আমাকে পিষে ফেলবে। পরের দৃশ্যে নায়ক এগিলের কাছে যায় এবং পুরো ঘটনাটা তাকে খুলে বলে। এদিকে নায়ক যে ডুয়েল সোর্ড ব্যবহার করতে পারে সেই খবরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে। লিসাও দোকানে এসে নায়ককে খোঁচা দিয়ে বলল, তুমি তো বলেছিলে এই তলোয়ারের কথা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না, এখন তো পুরো শহরই জেনে গেছে। সে যখন মজা করছিল তখন আসুনা যেন কিছু বলতে যাচ্ছিল। পরের দিন তারা সরাসরি নাইটস অব দ্য ব্লাড গিল্ডের কমান্ডারের সঙ্গে দেখা করতে গেল, কারণ আসুনা তার গিল্ড ছেড়ে নায়কের সঙ্গে একই পার্টিতে যোগ দিতে চায়। কিন্তু আসুনা ওই গিল্ডের ভাইস কমান্ডার, এত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ একজন সদস্যকে তারা সহজে ছেড়ে দিতে রাজি নয়। তাই কমান্ডার বলল, যদি সত্যিই ও তোমার সঙ্গে যেতে চায় তাহলে আগে আমাকে যুদ্ধে হারাও। যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আসুনাকে নিয়ে যেতে পারবে, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমাকেই আমাদের গিল্ডে যোগ দিতে হবে। নায়ক এক মুহূর্তেও না ভেবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করল। এরপর নাইটস অব দ্য ব্লাড গিল্ডের কমান্ডার নায়ককে এখন এক দ্বন্দ্বযুদ্ধের জন্য চ্যালেঞ্জ করল। এই যুদ্ধটা একটা বড় অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যুদ্ধ দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ছিল, এমনকি সেই ম্যাচের টিকিটও বিক্রি করা হচ্ছিল। যুদ্ধ শুরু হওয়ার আগে নায়ক অপেক্ষা করছিল। তখন আসুনা তাকে বকতে শুরু করল। সে বলল, ও ইচ্ছে মতো তোকে যুদ্ধে ডাকলো আর তুইও কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলি, কিন্তু আর কোনো উপায়ও ছিল না, যুদ্ধ করতেই হতো। যদিও নায়ক ডুয়াল সোর্ড ব্যবহার করে, তবুও সেদিন সেই বস মনস্টারকে হারানোর সময় সে যে দক্ষতাগুলো দেখিয়েছিল সেগুলো সত্যিই অসাধারণ ছিল। আসুনাও সেটা স্বীকার করল। সে বলল, হ্যাঁ, সবকিছু সত্যি, তুমি সেদিন সত্যি দুর্দান্ত লড়াই করেছিলে। তবুও আসুনা বলল, তোমার যেমন একটা বিশেষ স্কিল আছে, ঠিক তেমনি ওই লোকটার কাছেও একটা বিশেষ স্কিল আছে, তাই তোমার জেতার সম্ভাবনা খুব একটা বেশি নয়। নায়কও কথাটা অস্বীকার করল না, সে নিজেও সেটা মেনে নিল। সে জানত আজ পর্যন্ত যত বড় বড় যুদ্ধই হোক না কেন সেই কমান্ডারের এইচপি কখনো ইয়েলো জোন পর্যন্ত নামেনি। এর কারণ হলো তার অসাধারণ রক্ষণাত্মক টেকনিক। সে ভীষণ রক্ষণাত্মকভাবে যুদ্ধ করে, আর নায়কও সেটা ভালো করেই জানত। কিন্তু তারপরেও নায়কের মনে একটাই জেদ ছিল, এই লড়াই সে এত সহজে ছেড়ে দেবে না। এরপর অ্যারেনায় অসংখ্য মানুষ জড়ো হলো। নায়ক আর সেই কমান্ডার দুজনেই যুদ্ধ শুরু হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। কমান্ডার বলল, এত মানুষ এই লড়াই দেখতে আসবে সেটাও আমি ভাবিনি। নায়ক হেসে বলল, কোনো সমস্যা নেই, অন্তত এতগুলো টিকিট বিক্রি হয়েছে, তার 10% লাভটা তো আমাকে দেবে, তাই না? কমান্ডার হেসে উত্তর দিল, অবশ্যই না, কারণ যাই হোক এই যুদ্ধে তুমি হেরে আমাদের গিল্ডেই যোগ দেবে, তখন আলাদা করে তোমাকে কোনো অংশ দেওয়ার প্রশ্নই ওঠে না। এই টাকা গিল্ডের সদস্যদের জন্যই খরচ হবে, তাই এই যুদ্ধকে আমি তোমার প্রথম গিল্ড মিশন বলেই ধরে নিচ্ছি। এরপর দুজনেই নিজেদের অস্ত্র বের করে প্রস্তুত হয়ে গেল। কাউন্টডাউন শেষ হতেই দুজন একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। নায়ক শুরু থেকেই টানা আক্রমণ করতে লাগল, কিন্তু কমান্ডার নিজের ঢাল ব্যবহার করে অসাধারণভাবে সব আক্রমণ প্রতিহত করতে লাগল। শুধু প্রতিরক্ষাই নয়, ঢাল দিয়েই সে পাল্টা আঘাতও করছিল। দুজনেই একে অপরকে ভীষণ কঠিন লড়াই দিচ্ছিল। নায়কের দুই হাতেই তলোয়ার ছিল, তাই সে পুরোপুরি আক্রমণাত্মক ভঙ্গিতে যুদ্ধ করছিল। একটুও বিরতি না থেকে যুদ্ধ চলতেই থাকল। একসময় নায়ক কমান্ডারের চোখের পাশে হালকা একটা আঘাত করতে সক্ষম হলো। এরপরেও যুদ্ধ থামল না। এক পর্যায়ে নায়ক প্রায় কমান্ডারের মাথাতেই শেষ আঘাতটা করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ যেন পুরো সময় 1 সেকেন্ডের জন্য থেমে গেল, আর সেই সুযোগে কমান্ডার অত্যন্ত সহজভাবে নিজের ঢাল দিয়ে নায়ককে প্রচণ্ড জোরে আঘাত করল। ব্যাস, সেখানেই নায়ক সেই দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হয়ে গেল। পরের দৃশ্যে দেখা গেল আসুনা নায়কের জন্য কিছু কাপড় নিয়ে এসেছে। সেগুলো পরে নায়ক বিরক্ত হয়ে বলল, আরে এগুলো সব সাদা সাদা কেন? আমি কি কোনো গিল্ডের ইউনিফর্ম পরে ঘুরবো নাকি? তার এই অভিযোগ শুনে আসুনা হেসে ফেলল। এরপর সে বলল, আচ্ছা এগুলো থাক, একটা কথা বলো তো, তুমি কেন কোনো গিল্ডে যোগ দিতে চাও না? কেন সবসময় একা একা ঘুরে বেড়াও? এই লোন উলফ মানসিকতা তোমার কোথা থেকে এলো? তখন নায়ক বলল, আমি মানুষের প্রতি ঘৃণা থেকে একা থাকি এমনটা নয়। আসলে প্রায় 1 বছর আগে আমি একটা ছোট গিল্ডে ছিলাম। খুবই নিম্ন লেভেলের একটা গিল্ড ছিল, সদস্যও বেশি ছিল না, মাত্র 6 জন বন্ধু ছিল সেখানে। আমিও তাদের সঙ্গে ছিলাম, সবকিছুই ভালোভাবেই চলছিল। যদিও আমি তাদের চেয়ে একটু বেশি লেভেলের ছিলাম, তবুও সেটা আমি কাউকে বলিনি। কিন্তু সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল। একদিন আমরা সবাই মিলে একটা ডানজিয়ান ক্লিয়ার করতে গিয়েছিলাম। সেখানে একটা ট্র্যাপে পড়ে যায় সবাই। আমার লেভেল বেশি হওয়ার কারণে সেই ট্র্যাপটাও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল। তারা কেউই সেটা সামলাতে পারেনি।
আমি আমার চোখের সামনেই আমার সব বন্ধুদের হারিয়েছি। নায়কের এই অতীতের কথা শুনে আসুনা সব বুঝে গেল। সে শুধু বুঝেই থামল না, নায়কের মুখ দুহাতে ধরে বলল, শোনো, তুমি হয়তো তাদের হারিয়েছ, কিন্তু তাই বলে আমাকে নিয়েও একই রকম কিছু হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। আমার কিছুই হবে না, আমি সবসময় তোমার পাশে থাকব আর তোমাকে রক্ষা করব। এই বলে সে নায়ককে কথা দিল। এরপর একদিন নায়ক আর আসুনা গিল্ডের হেডকোয়ার্টারে বসে গল্প করছিল। সেই সময় সেখানে গডফ্রি নামে একজন এলো। সে এসে বলল, আমি নায়ককে একটা মিশনে নিয়ে যেতে চাই, তাই ওকে একটু আমার সঙ্গে পাঠিয়ে দিন। এটা শুনে আসুনা বলল, ওকেই কেন, অন্য কাউকে নিয়ে যান না। কিন্তু গডফ্রি বলল, না না, ছেলেটা নতুন এসেছে, ওর উচিত গিল্ডের অন্য সদস্যদের সঙ্গে পরিচিত হওয়া, সবসময় নিজের রুমে বসে থাকলে হবে না। এই বলে সে প্রায় জোর করেই নায়ককে নিয়ে চলে গেল। এই মিশনে ছিল 3 জন, নায়ক, গডফ্রি এবং কুরাডেল। কুরাডেল সেই লোক যে আগে আসুনার এসকর্ট হিসেবে কাজ করত এবং একসময় নায়কের হাতেও মার খেয়েছিল। যেহেতু তারা এখন একই গিল্ডে আছে, তাই কুরাডেল নায়কের কাছে এসে বলল, সেদিন আমি অযথাই একটু বেশি রিয়্যাক্ট করেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। নায়ক বিষয়টা খুব সহজভাবেই নিল। এরপর গডফ্রি বলল, এই মিশনে তোমরা দুজন কিভাবে কাজ করো সেটা আমি দেখতে চাই, তোমাদের আসল ক্ষমতা কতটা সেটা বুঝবো। তাই যদি অতিরিক্ত কোনো হিলিং পোশন বা অন্য কোনো ক্রিস্টাল থেকে থাকে তাহলে আমাকে দিয়ে দাও। নায়ক জিজ্ঞেস করল, টেলিপোর্টেশন ক্রিস্টালটাও কি দিতে হবে? গডফ্রি বলল, হ্যাঁ সেটাও। তাই নায়ক নিজের কাছে থাকা সব ক্রিস্টালই তার হাতে তুলে দিল। এরপর গডফ্রি হাসতে হাসতে বলল, চলো এবার একসঙ্গে যাত্রা শুরু করি। সে খুবই প্রাণবন্ত স্বভাবের ছিল, কিন্তু নায়ক আর কুরাডেলের তেমন কোনো আগ্রহই ছিল না। তারা একটা মরুভূমির মতো এলাকায় হেঁটে যাচ্ছিল। অনেকক্ষণ হাঁটার পর গডফ্রি বলল, আচ্ছা অনেকটা পথ তো এসে গেছি, একটু বসে কিছু খেয়ে নেওয়া যাক। এরপর তারা সঙ্গে আনা রুটি আর পানি বের করল। আসুনা থাকলে অবশ্য মুখরোচক কিছু খাবারও সঙ্গে দিত। নায়ক রুটি খেতে খেতে মনে মনে ভাবছিল, আবার এই শুকনো রুটিই খেতে হবে। সে পানি খেতে শুরু করল। হঠাৎ সে ঘুরে কুরাডেলের দিকে তাকিয়ে দেখল, কুরাডেল পানি না খেয়ে অদ্ভুতভাবে মুচকি হাসছে। নায়কের কিছু একটা সন্দেহ হওয়ার আগেই বিষ তার শরীরে কাজ শুরু করে দিল। সে সম্পূর্ণ অবশ হয়ে মাটিতে পড়ে গেল। ইতিমধ্যে গডফ্রিও পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি চিৎকার করে বললেন, কুরাডেল, তুমি এটা কি করলে? তিনি নায়কের কাছ থেকে নেওয়া কোনো ক্রিস্টাল ব্যবহার করার চেষ্টা করছিলেন, কিন্তু তার আগেই কুরাডেল তলোয়ার বের করে বলল, এত তাড়াহুড়ো করে বাঁচার চেষ্টা করছেন কেন? এই বলে সে গডফ্রির ওপর আক্রমণ শুরু করল। সে বলল, সেফ জোনের ভেতরে কাউকে আক্রমণ করলে মাথার উপরে থাকা সবুজ মার্কার কমলা তারপর লাল হয়ে যায়, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই। পরে আমি বলবো হঠাৎ কিছু ডাকাত এসে তোমাদের আক্রমণ করেছিল এবং তোমাদের মেরে ফেলেছিল, তারপর বাধ্য হয়ে আমি কয়েকজন ডাকাতকে আহত করেছি, তাই আমার মার্কারও লাল হয়ে গেছে। এই গল্পটাই সবাইকে বলবো। এরপর সে গডফ্রিকে মেরে ফেলল। তারপর নায়কের দিকে তাকিয়ে বলল, এবার তোমার পালা। আসলে পুরো পরিকল্পনাটাই তোমাকে মারার জন্যই করেছি, তোমাকে শেষ করার জন্যই আমি এত বড় এই ফাঁদটা পেতেছিলাম। কিন্তু কুরাডেল বলল, এখন আর কি করার আছে? অকারণে আমার হাত দিয়ে একজন নির্দোষ মানুষকেও মরতে হলো। নায়ক কিছুই বুঝতে পারছিল না। সে বলল, একজন মানুষকে হত্যা করার মতো পর্যায়ে তুমি কিভাবে নেমে যেতে পারলে? তোমার মতো লোকেরা নাইটস অফ দ্য ব্লাডে কি করছে? তোমাদের তো অপরাধী দলের সদস্য হওয়া উচিত। কুরাডেল হেসে বলল, ঠিকই বলেছ, আমার মতো লোকেরা আসলে এমন গিল্ডে থাকার কথা নয়, একটা ক্রিমিনাল গ্যাংয়েই থাকা উচিত। এরপর সে নিজের গ্লাভস খুলে ফেলল। তার হাতে লাফিং কফিনের চিহ্ন দেখা গেল। সে বলল, আমি আগেই ওই ক্রিমিনাল গ্যাংয়ের সদস্য, এখানে শুধু অতিরিক্তভাবে যোগ দিয়েছি, এখন তুমিও মরো। এই বলে সে নায়কের হাতে, পায়ে, তারপর পেটে একের পর এক তলোয়ার বসাতে লাগল। প্রতিটি আঘাতে সে যেন উপভোগ করছিল। নায়কের হেলথ দ্রুত কমতে লাগল। ধীরে ধীরে তার মাথা ঘুরতে শুরু করল। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। মনে হচ্ছিল এখানেই তার জীবনের অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক সেই সময় হঠাৎ তার মনে আসুনার কথা ভেসে উঠল। সে ভাবল, না, আমি এখনই হার মানতে পারি না। সে তলোয়ার ধরার চেষ্টা করল, কিন্তু তার পুরো শরীর তখনও পক্ষাঘাতে গ্রস্ত ছিল। তার শরীরে আর শক্তিও প্রায় অবশিষ্ট ছিল না। এদিকে কুরাডেল একের পর এক আঘাত করেই চলেছিল। নায়কের হেলথ প্রায় 1% নেমে এলো। ঠিক তখনই কোথা থেকে যেন একজন এসে কুরাডেলকে প্রচণ্ড জোরে আঘাত করে ছিটকে ফেলল। সে আর কেউ নয়, আসুনা। নায়ককে এখনো জীবিত দেখে আসুনা গভীর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসলে শুরু থেকেই আসুনা এই 3 জনের অবস্থান ম্যাপে নজরে রেখেছিল, কিন্তু হঠাৎ গডফ্রির আইকন ম্যাপ থেকে অদৃশ্য হয়ে যায়, কারণ গডফ্রিকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছিল। তখনই আসুনা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাই যত দ্রুত সম্ভব সেখানে ছুটে আসে আর ঠিক সময় মতো নায়ককে বাঁচিয়ে ফেলে। এরপর সে কুরাডেলের উপর আক্রমণ করতে এগিয়ে যায়। কুরাডেল সঙ্গে সঙ্গে কাকুতি মিনতি শুরু করে, না না, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু আসুনা একটুও সুযোগ না দিয়ে তাকে কোণঠাসা করে শুধু আহত করার চেষ্টা করছিল, কারণ সে জানত যদি কুরাডেলকে হত্যা করে তাহলে তার নিজের ওপরও রেড মার্ক চলে আসবে। সেটা সে কোনোভাবেই চাইছিল না, তাই সে যতটা সম্ভব শুধু কুরাডেলকে আহত করার চেষ্টা করছিল। কুরাডেল হাঁটু গেড়ে বসে কেঁদে কেঁদে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন এমন ভুল করব না।
মনে হচ্ছিল এবার হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু ঠিক তখনই সে আবার নিজের আসল রূপ দেখালো। হঠাৎ তলোয়ার তুলে আবারও আক্রমণ করার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে নায়ক সামনে এসে নিজের হাত দিয়ে সেই আঘাত আটকে দিল। তার হাত গুরুতরভাবে আহত হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই 1 সেকেন্ডও দেরি না করে নায়ক নিজের তলোয়ার দিয়ে কুরাডেলকে আঘাত করল। সেই আঘাতেই কুরাডেলের মৃত্যু হলো। এভাবেই নায়ক নিজের হাতে প্রথমবার একজন মানুষকে হত্যা করল। আসুনা ভীষণ কষ্ট পেয়ে গেল, কারণ শেষ পর্যন্ত তাকেই আবার নায়ককে বাঁচাতে হলো। সে খুব দুঃখ করে বলল, আমি তো বলেছিলাম আমি তোমাকে রক্ষা করব, আমি কখনো তোমার বোঝা হব না, তুমি নিশ্চিন্তে আমার ওপর ভরসা করতে পারো। কিন্তু শেষ পর্যন্ত দেখো, আমিই তোমার সমস্যার কারণ হয়ে দাঁড়ালাম। হয়তো আমাদের আর একসঙ্গে থাকা উচিত নয়। কিন্তু নায়ক সঙ্গে সঙ্গে বলল, এমন কিছুই নয়, তুমি শুধু আমার পাশে থাকলেই যথেষ্ট। নিজেকে কখনো আমার বোঝা ভাববে না। সেদিন রাতে দুজনে একসঙ্গে রাতের খাবার খেলো। এরপর আসুনা ঘুমিয়ে পড়লে নায়ক চুপচাপ তার গালে হাত বুলিয়ে দিচ্ছিল। আসুনার ঘুম ভেঙে গেল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? নায়ক বলল, কিছু না, এই যুদ্ধ, এই লড়াই, এগুলো থেকে কিছুদিনের জন্য বিরতি নিতে চাই। চলো আমরা দুজনে কোথাও দূরে চলে যাই, কিছুদিন শুধু একসঙ্গে থাকব, একটা ছোট্ট আউটিং করে আসি। আসুনা হেসে বলল, চলো, আমার কোনো আপত্তি নেই, বরং খুব মজাই হবে। এরপর নায়ক বলল, শুধু ঘুরতে যাওয়াই নয়, আমরা দুজন বিয়ে করে ফেলি না কেন? এটা শুনে আসুনার আনন্দের আর সীমা রইল না। সে অবাক হয়ে বলল, সত্যি, তুমি নিজে থেকেই কথা বলছো? এরপর নায়ক আর আসুনা গিল্ডের লিডারের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। শুধু তাই নয়, তারা কিছুদিনের জন্য ছুটিও চাইল। গিল্ড লিডার কারণ জানতে চাইলে তারা বলল, এত কিছু ঘটার পর আপাতত গিল্ডের উপর পুরোপুরি ভরসা করতে পারছি না, আমাদের একটু সময় দরকার, সবকিছু নিয়ে ভাবার জন্য কিছুদিনের বিরতি চাই। গিল্ড লিডার তাদের অনুমতি দিল, তবে তিনি বললেন, বেশি দিন যেন যুদ্ধক্ষেত্র থেকে দূরে না থাকো। এরপর তারা দুজনে একটি নিম্ন লেভেলের শান্ত এলাকায় গিয়ে থাকতে শুরু করল। সেখানে তারা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করল। এরপর তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করল। দুজন একে অপরকে আংটি পরিয়ে দিল। বিয়ের পর নায়কের মনে একটা প্রশ্ন জাগল। সে বলল, যদি এই সম্পর্কটা শুধু এই গেম শেষ হওয়া পর্যন্তই টিকে থাকে? আসুনা সঙ্গে সঙ্গে উত্তর দিল, এমন কথা আর কখনো বলবে না। হ্যাঁ, আমাদের সম্পর্কের শুরুটা এই গেমে হয়েছে, কিন্তু আমার অনুভূতিগুলো একদম সত্যি। হয়তো আমরা এখন বাস্তব পৃথিবীতে নেই, তবুও এই সম্পর্কটা বাস্তব। এই সম্পর্ককে আমরা বাস্তব জীবনেও নিয়ে যাব, বাস্তব পৃথিবীতেও আমরা একসঙ্গে থাকব। এরপর কয়েকটা দিন কেটে গেল। এক সকালে ঘুম থেকে উঠে দুজনে গল্প করছিল। আসুনা জিজ্ঞেস করল, আজ কোথায় ঘুরতে যাওয়া যায়? গত কয়েকদিন ধরেই তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, অনেক ছবি তুলেছিল। সেই ছবিগুলো দিয়ে তারা পুরো ঘর সাজিয়েও ফেলেছিল, কারণ টানা ৩-৪ দিন ধরেই তারা শুধু একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। এখন থেকে নতুন করে আর কী বা করার আছে, এই ভাবনায় নায়কই একটু ক্লান্ত অনুভব করছিল। ঠিক তখনই আসুনা রাগ করে বলতে শুরু করল, আমার সঙ্গে বাইরে বেরোতে তোমার ভালো লাগে না নাকি? নায়ক বলল, আমার একটা আইডিয়া আছে, চাইলে আমরা সেখানে যেতে পারি। তারপর সে আসুনাকে সঙ্গে নিয়ে অনেক দূর হাঁটতে শুরু করলো। এতক্ষণ হাঁটার পর আসুনা অভিযোগ করতে লাগলো, এত দূর নিয়ে আসছো কেন? আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। সে বারবার জিজ্ঞেস করছিল, আমরা কোথায় যাচ্ছি? কিন্তু নায়ক কিছুতেই জায়গাটার নাম বলছিল না। তাই আসুনা বারবার বলতে লাগলো, বলো না প্লিজ, বলো। একসময় সে আর হাঁটতেই পারল না। তখন বলল, আমি আর হাঁটতে পারছি না, আমাকে তোমার কাঁধে তুলে নাও। নায়ক প্রথমে বলল, এটা সম্ভব না, কিন্তু আসুনা এক গুয়ের মতো জেদ ধরে বলল, তুমি যদি আমাকে কাঁধে না তোলো, তাহলে আমি আর এক পাও হাঁটব না। শেষ পর্যন্ত নায়ক হাল ছেড়ে দিল। সে আসুনাকে নিজের কাঁধে বসিয়ে নিয়ে হাঁটতে লাগল। তবে মনে মনে ভাবছিল, আশা করি কেউ আমাদের এভাবে দেখে ফেলবে না। কিছুক্ষণ পর তারা অনেক দূরে একটা লেকের কাছে পৌঁছে গেল। নায়ক আসলে সেখানেই আসুনাকে নিয়ে এসেছিল। ওরা পৌঁছানোর আগেই সেখানে অনেক মানুষ মাছ ধরছিল। আসুনা সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে লাগলো। তারপর নায়ককেও বলল হাত নাড়তে। নায়ক তাড়াতাড়ি বলল, তুমি যদি হাত নাড়তে শুরু করো, তাহলে আমি এখান থেকেই তোমাকে নিয়ে পানিতে লাফ দিয়ে পড়ব, তাই আমাকে শক্ত করে ধরে থাকো। এটা বলেই সে দ্রুত দৌড়াতে শুরু করলো। লেকের আশেপাশে ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলের ভেতর দিয়ে আসুনাকে নিয়ে হাঁটার সময় নায়ক মজা করে তাকে ভয় দেখাতে বলল, শোনো, জানো কি, আমি শুনেছি এই জঙ্গলে নাকি কয়েকটা ভূত থাকে। আসুনা অবাক হয়ে জিজ্ঞেস করল, ভূত মানে এনপিসি ক্যারেক্টারের মতো কিছু? নায়ক মাথা নেড়ে বলল, না, একদম সত্যিকারের ভূত। তারপর সে বলতে শুরু করল, প্রায় 1 সপ্তাহ আগে একজন লোক এখানে গাছ কাটতে এসেছিল। গাছ কাটার সময় হঠাৎ গাছের পেছনে সাদা রঙের একটা মানুষের মতো অবয়ব দেখতে পায়। ওই অবয়বটা দেখেই সে ভয়ে প্রাণপণে দৌড়ে পালিয়ে যায়। তারপর আরও কয়েকজনও একই অবয়ব দেখেছে। সবাই বলছে, হঠাৎ করেই সেটা চোখের সামনে দেখা দেয়, আবার মুহূর্তের মধ্যে গাছের আড়ালে মিলিয়ে যায়। নায়ক এসব বলেই চলেছিল, এমন সময় আসুনা হঠাৎ দূরে একটা গাছের পাশে একটা মেয়েকে দেখতে পেল।
সে ঠিক নায়কের বর্ণনার মতোই মুহূর্তের মধ্যে যেন মিলিয়ে যাচ্ছিল। আসুনা ভয়ে চিৎকার করে উঠল, এই ওখানে সত্যি একটা ভূত আছে মনে হচ্ছে। এই কথা বলেই সে ধপ করে মাটিতে বসে পড়ল। নায়ক বলল, আরে আমি তো শুধু মজা করছিলাম। কিন্তু সেও তাকিয়ে দেখে সত্যি সেখানে সাদা রঙের গাউন পরা একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সে দেখতে অনেকটা ছোট্ট বাচ্চার মতো। নায়ক ভাবল, এটা কি সত্যিই কোনো ছোট্ট ভূত? কিন্তু ঠিক তখনই মেয়েটা হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। নায়ক বলল, না, মনে হচ্ছে এটা কোনো প্লেয়ার। তারপর দুজনেই দৌড়ে তার কাছে গেল। মেয়েটা পুরোপুরি অজ্ঞান হয়েছিল, তাই প্রথমে ওরা ভাবল এটা নিশ্চয়ই একজন প্লেয়ার। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখল প্লেয়ারদের মাথার ওপর যে ধরনের কার্সার বা চিহ্ন ভাসতে থাকে, এই মেয়েটার মাথার ওপর তেমন কিছুই নেই। সাধারণত সব প্লেয়ারের মাথার ওপর সেই প্রতীকটা থাকে। তাই নায়ক ভাবল তাহলে ব্যাপারটা অন্য কিছু নাকি। ওরা মেয়েটিকে নিজেদের থাকার জায়গায় নিয়ে এলো। নায়ক ভাবল এটা কি কোনো এনপিসি ক্যারেক্টার? কিন্তু যদি এনপিসি হতো তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সংকেত দেখা যেত। আবার যদি এটা গেমের কোনো কোয়েস্ট হতো, যেমন হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে বের করার মিশন, তাহলে এই মেয়েটিকে পাওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চয়ই অ্যাচিভমেন্ট বা কোয়েস্টের কোনো নোটিফিকেশন আসতো। কিন্তু তেমন কিছুই হলো না, না কোনো এনপিসির সংকেত, না কোনো কোয়েস্টের নোটিফিকেশন। তাই নায়ক বলল তাহলে হয়তো কোনো বাবা মা এই শিশুটিকে এখানে হারিয়ে ফেলেছেন, কারণ ও তো খুবই ছোট। ওর জ্ঞান ফিরলে তখন সবকিছু জেনে নেওয়া যাবে। সেদিন রাতে সবাই বিশ্রাম নিল। পরের দিন সকালে আসুনার ঘুম ভাঙতেই সে দেখল ছোট্ট মেয়েটা চোখ বড় বড় করে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আসুনা সঙ্গে সঙ্গে নায়ককে ডেকে বলল, এই দেখো, বাচ্চাটা শুধু আমার দিকেই তাকিয়ে আছে। তারপর তারা মেয়েটিকে বসিয়ে জিজ্ঞেস করল, তোমার নাম কি? তোমার বাবা মা কোথায় আছেন? মেয়েটা অনেকক্ষণ ধরে চিন্তা করতে লাগলো। তারপর কষ্ট করে শুধু বলল, ইউ ইউ এর বাইরে সে আর কিছুই বলতে পারল না। তারপর তারা জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে এসেছো? এই জঙ্গলে কিভাবে এলে? কিন্তু এসব প্রশ্নের একটারও উত্তর সে দিতে পারল না। তখন তারা বুঝল কোনো এক কারণে মেয়েটার আগের সব স্মৃতি হারিয়ে গেছে। নায়ক বলল, ঠিক আছে, আপাতত তোমাকে ইউ বলেই ডাকব। এরপর নায়ক নিজের নাম পরিচয় দিল। কিন্তু মেয়েটার পক্ষে নায়কের নাম উচ্চারণ করাই সম্ভব হচ্ছিল না। সে শুধু ব্যা ব্যা এই রকম অস্পষ্ট শব্দ করছিল। তখন নায়ক হেসে বলল, যতটুকু পারো ততটুকুই বলো। মেয়েটা তখন হঠাৎ বলল, আপ্পা, মানে বাবা। এটা শুনে নায়ক একেবারে অবাক হয়ে গেল। সে বলল, কি বাবা? তারপর নিজেই ভাবল হয়তো নিজের বাবা মায়ের কথা মনে পড়ছে, তাই আমাকে এভাবে ডাকছে। অন্যদিকে মেয়েটা আসুনার দিকে তাকিয়ে আম্মা বলেও ডাকতে শুরু করল। এরপর সকালে সবাই একসঙ্গে নাস্তা করতে বসল। নায়ক স্যান্ডউইচ খাচ্ছিল। ছোট্ট মেয়েটা বলল, আমাকেও দাও। নায়ক হেসে তার হাতেও একটা স্যান্ডউইচ তুলে দিল। মনে মনে ভাবল, দেখি তো খেয়ে যদি বলে খুব ঝাল। কিন্তু মেয়েটা চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ হবার পর সে আবার ঘুমিয়ে পড়ল। মেয়েটা ঘুমিয়ে পড়ার পর নায়ক আর আসুনা বুঝতে পারছিল না এখন তাকে নিয়ে কি করবে। বিশেষ করে আসুনার খুব কষ্ট হচ্ছিল। সে বলল, এত ছোট্ট একটা বাচ্চা যার নিজের অতীতের কিছুই মনে নেই, নিজের বাবা মা থেকেও আলাদা হয়ে গেছে, ভাবতেই খুব খারাপ লাগছে। এই কথা বলতে বলতে আসুনার চোখে পানি চলে এলো। নায়ক তাকে শান্ত করে বলল, ঠিক আছে, শান্ত হও। এই মুহূর্তে বাচ্চাটা তো আমাদের কাছেই আছে, তাই ওর কোনো ক্ষতি হতে দেব না। আমরা আপাতত বাচ্চাটার ভালোভাবে যত্ন দিতে পারি, কিন্তু একই সঙ্গে ওকে সারা জীবন আমাদের কাছেই রাখা সম্ভব নয়। কারণ যেভাবেই হোক আমাদের আবার এই গেমটা শেষ করতে হবে, সেই জন্য আবার যুদ্ধেও নামতে হবে। তখন এই ছোট্ট বাচ্চাটাকে সবসময় সঙ্গে নিয়ে ঘোরা মোটেও সম্ভব হবে না। তবে ততদিন পর্যন্ত যতক্ষণ না ওর স্মৃতি ফিরে আসে, অথবা আমরা ওর বাবা মা কিংবা ভাই বোনদের খুঁজে পাই, ততদিন ওকে আমাদের কাছেই রাখতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা টেলিপোর্ট ব্যবহার করে সরাসরি শহরে চলে এলো। শহরে এসে তারা প্রথমে সেই জায়গায় গেল যেখানে গেমের শুরুতে তারা কায়াবাকে প্রথম দেখেছিল। তারপর তারা ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করল, এই জায়গায় আগে কখনো এসেছো? কিছু মনে পড়ছে? মেয়েটা মাথা নেড়ে বলল, না, আমার কিছুই মনে নেই। নায়ক ভাবল, পুরোপুরি কিছুই মনে না থাকার কথা নয়। এই জঙ্গল তো শহরের কাছেই, তাই সম্ভবত তুমি এই শহরেরই কোথাও থাকো। এরপর তারা শহরের বিভিন্ন জায়গা, বিশেষ করে বাজারের দিকে ঘুরে ঘুরে খোঁজ করতে লাগলো। ঘোরার সময় আসুনা নায়ককে জিজ্ঞেস করল, এই গেমে এখনও আনুমানিক কতজন মানুষ বেঁচে আছে, আর এই শহরে কতজন থাকার সম্ভাবনা আছে? নায়ক বলল, এখনও পর্যন্ত মোটামুটি ৬,০০০-এর মতো মানুষ বেঁচে থাকার সম্ভাবনা আছে, আর এই শহরে অন্তত কয়েকশো মানুষ থাকার কথা। কিন্তু আসুনা চারপাশে তাকিয়ে বলল, কয়েকশো মানুষ থাকার মতো তো মনে হচ্ছে না, পুরো বাজারটাই প্রায় ফাঁকা, যেন এখানে কেউই নেই। এভাবে কথা বলতে বলতে তারা এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তারা দেখল শহরে থাকা আর্মির কিছু সদস্য সাধারণ মানুষের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করছে। তারা একটা ছোট্ট দোকান চালানো মহিলাকে ঘিরে দাঁড়িয়ে টাকা দাবি করছিল। মহিলা তার কাছে যা টাকা ছিল সবই দিয়ে দিয়েছিলেন।
তবুও তারা আরও টাকা চেয়ে তাকে ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই নায়ক আর আসুনা সেখানে পৌঁছে গেল। আসুনা এগিয়ে গিয়ে বলল, ভদ্রভাবে এখান থেকে চলে যান, অযথা সাধারণ মানুষ আর বাচ্চাদের বিরক্ত করবেন না। আর্মির লোকগুলো বলল, আমরাই তো এই শহরের মানুষদের লেভেল বাড়াতে সাহায্য করছি, তাদের ডানজিয়ান ক্লিয়ার করতে সাহায্য করছি, তাই ট্যাক্স নেওয়ার অধিকার আমাদের আছে। তারা আরও বলল, আমাদের কথা মানতেই হবে। এসব শুনে আসুনা আর সহ্য করতে পারল না। সে একাই আর্মির সবাইকে আক্রমণ করে সেখান থেকে তাড়িয়ে দিল। আসলে তাদের আগের কমান্ডার অনেক আগেই মারা গিয়েছিল। তারপর কে নতুন নেতা হয়েছে সেটা কেউ ঠিকমতো জানত না, কিন্তু নতুন নেতা আসার পর থেকেই পুরো আর্মির আচরণ বদলে গিয়েছিল। যে মহিলা ছোট দোকান চালাচ্ছিলেন এবং সেখানে থাকা কয়েকজন বাচ্চা, তারা সবাই নায়ক আর আসুনাকে ধন্যবাদ জানালো। তারা অবাক হয়ে বলল, আপনারা আমাদের বাঁচিয়েছেন, অনেক ধন্যবাদ। আসুনার যুদ্ধ করার দক্ষতা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, আপনি এত ভালো লড়াই করতে শিখলেন কিভাবে? এদিকে নায়ক ছোট্ট মেয়েটিকে মজা করে বলল, দেখলে তোমার মা কত শক্তিশালী? ঠিক তখনই ছোট্ট মেয়েটা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে শুরু করলো, সবাই এর হৃদয়, সবাই এর হৃদয়। এরপরই তার আচরণ একেবারে অস্বাভাবিক হয়ে গেল। তারা তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কি হয়েছে? এই জায়গায় আগে এসেছিলে নাকি? কিছু মনে পড়ছে? মেয়েটা ধীরে ধীরে বলল, না, আমি আগে কখনো এখানে আসিনি। আমি এই শহরেরও নই। আমি আগে যেখানে ছিলাম সেখানে চারপাশে শুধু অন্ধকার ছিল। এই কথা বলতেই সে হঠাৎ ভয়ঙ্করভাবে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে চারপাশে যেন গেমের ভেতরে কোনো বড় ধরনের গ্লিচ হওয়ার মতো অদ্ভুত শব্দ শোনা গেল। কি হচ্ছে সেটা কেউই বুঝতে পারছিল না। এই গেমে অনেক মানুষ এখনও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সব লেভেল শেষ করে বাস্তব জগতে ফিরে যাওয়ার জন্য। আবার এমনও অনেক মানুষ ছিল যারা বলতো, অকারণে বাইরে যাওয়ার চেষ্টা করে মরার চেয়ে এই গেমের মধ্যেই বাকি জীবন কাটিয়ে দেওয়াই ভালো। এই ধরনের অনেক মানুষের সন্তানদের একত্র করে একজন শিক্ষিকা তাদের দেখাশোনা করছিলেন। যে মহিলাকে তারা একটু আগে বাঁচিয়েছিলেন তিনিই আসলে সেই শিক্ষিকা। তিনি একটি গির্জায় এই অনাথ বা হারিয়ে যাওয়া শিশুদের লালন পালন করছিলেন। তাই নায়ক আর আসুনা তাকে জিজ্ঞেস করল, ইউ নামের এই ছোট্ট মেয়েটিকে আগে কখনো দেখেছেন? কারণ ওই শিক্ষিকা যদি শহরের কোথাও কোনো একা ঘুরে বেড়ানো বাচ্চাকে দেখতে পেতেন তাহলে তাকে এই চার্চে নিয়ে এসে আশ্রয় দিতেন। কিন্তু তিনি মাথা নেড়ে বললেন, না, এই মেয়েটিকে আমি আগে কখনো দেখিনি। তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই সেখানে আরেকজন মহিলা এসে উপস্থিত হলেন। তারা তার সঙ্গে দেখা করল। তার নাম ছিল ইউরিয়েল। তিনি জানালেন তিনিও ওই আর্মির সদস্য। তিনি বললেন, আপনারা যে আর্মির লোকদের মারধর করেছেন সেই ব্যাপারেই কি কথা বলতে এসেছেন? নায়ক বলল, হ্যাঁ, ব্যাপারটা সেই সম্পর্কেই। কিন্তু ইউরিয়েল মাথা নেড়ে বললেন, না, আমি ওদের পক্ষ নিয়ে আসিনি, বরং আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি, আর সেই সঙ্গে একটা সাহায্যও চাইতে এসেছি। এরপর সবাই ভেতরে গিয়ে বসে কথা বলতে শুরু করলো। আসল বিষয়টা ছিল, বর্তমানে ওই আর্মির জন্য একটি গিল্ড তৈরি করা হয়েছিল। শুরুতে এই গিল্ড তৈরির উদ্দেশ্য ছিল খুবই মহৎ। পরিকল্পনা ছিল সব শক্তিশালী খেলোয়াড় একসঙ্গে একটি দল হিসেবে কাজ করবে, অনেক ডানজিয়ান ক্লিয়ার করবে, আর সেখান থেকে পাওয়া তথ্য সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করবে। এছাড়া নিরাপদ অঞ্চলে থাকা মানুষদের কাছে সব গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত পৌঁছে দেওয়াও ছিল তাদের অন্যতম লক্ষ্য। অর্থাৎ পুরো গিল্ডটি শুরু হয়েছিল মানুষের উপকার করার একটি ভালো উদ্দেশ্য নিয়েই। শুরুর দিকে এই গিল্ডে খুব অল্প সংখ্যক সদস্য ছিল, তাই এত আদর্শবাদী একটি দল পরিচালনা করা তখন খুব সহজ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গিল্ড বড় হতে শুরু করলো। তখনই ইউরিয়েল বলতে শুরু করলেন, আমাদের গিল্ডে একসময় কিবাও নামে একজন ছিল। নায়ক সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারল। এর আগেও একজন বিটা প্লেয়ারদের নিয়ে বাজে কথা বলেছিল, সেই লোকটিই ছিল কিবাউ। পরবর্তীতে কিবাউ এই আর্মি গিল্ডেও যোগ দেয়। গিল্ড যত বড় হতে লাগলো, কিবাউ তত নিজের অধীনে আলাদা একটা বাহিনী গড়ে তোলে। তার নেতৃত্বে অনেক সদস্য কাজ করত। তাদের নিয়ে সে সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করার নাম করে নানা রকম অত্যাচার শুরু করে। কিন্তু তারা সেখানেই থেমে থাকেনি। যেসব উচ্চ লেভেলের প্লেয়ার তুলনামূলক বেশি দক্ষ ছিল তাদেরও জোর করে বারবার পরের লেভেল ক্লিয়ার করতে পাঠানো হতো। এই চাপের কারণেই অনেক প্লেয়ার প্রাণ হারিয়েছিল। কথা শুনে নায়ক আর আসুনার হঠাৎ আগের একটা ঘটনা মনে পড়ে গেল। সেদিন কোভার্টস নামে এক কমান্ডার তার দল নিয়ে এক বসকে হারাতে গিয়ে মারা গিয়েছিল। এখন তারা বুঝতে পারল সেই দুর্ঘটনার পেছনেও আসলে কিবাউয়েরই হাত ছিল। এই সত্য জানার পর গিল্ডের সদস্যরা কিবাউকে সম্পূর্ণভাবে আর্মি থেকে বহিষ্কার করে দেয়। তবে এতে সব সমস্যার সমাধান হয়ে যায়নি, কারণ ঘৃণা আর লোভের বীজ তো কিবাউ অনেক আগেই গিল্ডের ভেতরে বপন করে দিয়েছিল। শুধু তাকে বের করে দিলেই সেই প্রভাব মুছে যায়নি। এরপর ইউরিয়েল বললেন, আমাদের গিল্ডে থিঙ্কার নামে আরেকজন সদস্য আছে। কিবাউ তাকে একটা ডানজিয়ানের ভেতরে ফেলে রেখে এসেছে। প্রায় 3 দিন হয়ে গেছে, এখনও বেরোতে পারেনি। আমি খুব চিন্তায় আছি, তাই তাকে উদ্ধার করার জন্যই আপনাদের সাহায্য চাইতে এসেছি। নায়ক জিজ্ঞেস করল, আপনি নিজেই তো উদ্ধার অভিযানে যেতে পারতেন। ইউরিয়াল উত্তর দিলেন, আমি গিল্ডের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ ভাইস কমান্ডার হলেও থিঙ্কার ডানজিয়ানের কত গভীরে আটকে আছে তা আমি জানি না।
এত ভেতরে একা গিয়ে তাকে উদ্ধার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই বাধ্য হয়েই আপনাদের সাহায্য চাইতে এসেছি। আসুনা তখনই সাহায্য করতে রাজি হয়ে গিয়েছিল, তবুও সে বলল, আপনার কথা সত্যি কিনা সেটা আমরা আগে একটু যাচাই করে নিই, তারপর অবশ্যই সাহায্য করব। ইউরিয়াল শান্তভাবে বললেন, আপনারা আমাকে সন্দেহ করছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি যা বলছি সব সত্যি। আমি আর কি করব বুঝতে পারছি না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, দয়া করে আমাকে সাহায্য করুন। ঠিক তখনই ছোট্ট মেয়েটা ইউ হঠাৎ বলল, কোনো সমস্যা নেই, উনি মিথ্যে বলছেন না। কথা শুনে আসুনা একটু অবাক হয়ে গেল। একটা ছোট্ট বাচ্চা এভাবে এত দৃঢ়ভাবে কথা বলছে দেখে তার কেমন যেন অদ্ভুত লাগলো। নায়ক তখন বলল, ঠিক আছে, পরে যদি বুঝি ওদের বিশ্বাস করে ভুল করেছি তাহলে সেটা নিয়ে আফসোস করব, কিন্তু যদি আজ সাহায্য না করি আর পরে জানতে পারি ওরা সত্যি সাহায্যের প্রয়োজন ছিল, তাহলে সেই আফসোসটা আরও বেশি কষ্ট দেবে। তাই চল আমরা সাহায্য করি। নায়কের কথা শুনে আসুনাও রাজি হয়ে গেল। প্রথমে তারা ইউকে সেখানেই রেখে যেতে চেয়েছিল, কিন্তু ইউ জেদ ধরে বলল, আমিও যাব। শেষ পর্যন্ত 4 জন একসঙ্গে সেই ডানজিয়নের দিকে রওনা দিল। পথে গল্প করতে করতে এগুচ্ছিল তারা। একসময় সামনে অনেক ব্যাঙ আকৃতির দানব দেখা দিল। তাদের সঙ্গে যুদ্ধ করতেই হলো। অনেক কষ্টে সব দানবকে হারিয়ে তারা এগিয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পর নায়ক মজা করে বলল, আজকের লড়াই দারুণ হয়েছে। তারপর সে বড় বড় ব্যাঙ দানবগুলোর মাংস দেখিয়ে বলল, এগুলো দিয়ে দারুণ রোস্ট বানানো যাবে। আসুনা সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে বলল, এই জঘন্য জিনিস তুমি নিজেই খাবে। কথা বলে সে সেগুলো দূরে ছুঁড়ে ফেলে দিল। নায়ক আবার বলল, এতগুলো পেলাম, এগুলো নিয়ে কি করব? বলতে বলতেই আরও তুলে দেখাতে লাগলো। আসুনা একটার পর একটা সব ফেলে দিচ্ছিল। দুজনের এই হাসি ঠাট্টা দেখে ইউরিয়েলের মুখে অনেকদিন পর হাসি ফুটে উঠল। ইউরিয়েলকে হাসতে দেখে ছোট্ট ইউ বলল, বাহ, আপনি তো হাসলেন, আপনাকে আসার পর থেকে এই প্রথম হাসতে দেখলাম। এরপর 4 জন আবার সামনে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর তারা সামনে একটা আলোর আভা দেখতে পেল। ওটা ছিল ডানজিয়নের একটি সেফ জোন। নায়েবের মনে হলো সেখানে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে। ইউরিয়েলও ভালো করে তাকালো, দেখে সে বুঝতে পারল এটাই সেই থিঙ্কার যাকে তারা খুঁজছিল। সে দৌড়ে গিয়ে চিৎকার করে বলল, এই তুমি এখানেই ছিলে? কিন্তু থিঙ্কার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, না, এখানে আসবেন না। ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে আচমকা একটা আক্রমণ এসে পড়ল। সৌভাগ্যবশত নায়ক সময় মতো ঝাঁপিয়ে পড়ে ইউরিয়েলকে বাঁচিয়ে দিল। তারপর নায়ক, ইউরিয়েল, ইউ আর থিঙ্কার এই 3 জনকে সেফ জোনের ভেতরে দাঁড়িয়ে থাকতে বলল, আর সে আর আসুনা সামনে এগিয়ে দানবটার সঙ্গে যুদ্ধ শুরু করল। ওদের সামনে বিশাল কাস্তে হাতে একটা কঙ্কাল সদৃশ দানব এসে দাঁড়িয়েছিল। নায়ক আসুনাকে বলল, অন্যদের নিয়ে এখান থেকে টেলিপোর্ট করে বেরিয়ে যাও। কিন্তু আসুনা ইউরিয়েলকে বলল, তুমি ইউ আর থিঙ্কারকে নিয়ে এখান থেকে চলে যাও। নায়ক আবার বলল, না, তুমিও চলে যাও। কিন্তু আসুনা দৃঢ়ভাবে উত্তর দিল, না, আমি তোমাকে একা রেখে যাব না, আমি তোমার সঙ্গেই লড়ব। নায়ক বুঝতে পারছিল এই দানবের শক্তি প্রায় লেভেল 90-র কোনো বসের সমান। এটাকে সামলানো ভীষণ কঠিন হবে, আর সেটাই সত্যি হলো। দানবটা প্রথম আঘাত করতেই নায়ক আর আসুনা দুজনেই এক আঘাতে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। নায়কের হেলথ মুহূর্তের মধ্যেই অর্ধেকেরও বেশি কমে গেল। দানবটার আর মাত্র একটা আঘাত লাগলেই সব শেষ হয়ে যাবে, এটা আসুনাও বুঝতে পেরেছিল। কিন্তু সে মাটিতে পড়ে গিয়েছিল, তাই আর উঠে দাঁড়াতেই পারছিল না। এদিকে ইউরিয়েল আর থিঙ্কার সেখান থেকে পালিয়ে যেতে শুরু করল। কিন্তু ঠিক তখনই ছোট্ট ইউ হঠাৎ তাদের পাশ কাটিয়ে বাইরে চলে এল। সে একদম সোজা গিয়ে সেই দানবটার সামনে দাঁড়িয়ে পড়ল। সবাই চিৎকার করে বলল, না, ইউ, ওখানে যেও না। কিন্তু দানবটা যখন তাকে আক্রমণ করল তখন আশ্চর্যজনকভাবে তার কিছুই হলো না, বরং মনে হচ্ছিল তার চারপাশে যেন কোনো অদৃশ্য প্রতিরক্ষা বলয় রয়েছে। আসুনা তখন দেখতে পেল ইউর মাথার ওপর ইমমর্টাল অবজেক্ট লেখা ভেসে উঠেছে। পরের মুহূর্তেই ইউ আকাশে ভেসে উঠল। তার হাতের মধ্যে এক বিশাল আগুনের গোলা তৈরি হলো। সে সেই আগুন ছুঁড়ে মারতেই মুহূর্তের মধ্যেই দানবটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। দানবটাকে শেষ করার পর সে নায়ক আর আসুনার দিকে তাকিয়ে বলল, আমার সব কিছু মনে পড়ে গেছে। এরপর সবাই সেই সেফ জোনে গিয়ে বসল। তারা ইউকে জিজ্ঞেস করল, তুমি আসলে কে? এবার ইউ শুধু পরিষ্কারভাবে নায়ক আর আসুনার নাম ধরে ডাকল না, বরং এমন এক সত্য প্রকাশ করল যা শুনে সবাই অবাক হয়ে গেল। সে বলল, এই পুরো গেমটি আসলে একটি সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেই সিস্টেমের নাম কার্ডিনাল। মানুষের কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই এই সিস্টেম নিজে নিজেই কাজ করতে পারে। এভাবেই এটাকে তৈরি করা হয়েছে। গেমের ভারসাম্য বজায় রাখা, দানব, এনপিসি এবং পুরো বিশ্বের সব কিছুকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত কার্ডিনাল নিজে নিজেই নেয়। এমনকি গেমের ভেতরে থাকা প্লেয়ারদের মানসিক অবস্থাকেও এই সিস্টেম পর্যবেক্ষণ আর নিয়ন্ত্রণ করে। এরপর ইউ নিজের পরিচয় দিল। সে বলল, আমি আসলে মেন্টাল হেলথ কাউন্সেলিং প্রোগ্রাম প্রোটোটাইপ নাম্বার 1, যার কোড নেম ইউই, অর্থাৎ আমি একটি কম্পিউটার প্রোগ্রাম। এই গেমের প্লেয়ারদের মানসিক সুস্থতা রক্ষা করার জন্যই আমাকে তৈরি করা হয়েছে। তারপর সে নিচু স্বরে বলল, তোমাদের সামনে আমি এতদিন যেসব অনুভূতি দেখিয়েছি সেগুলো আসলে বাস্তব ছিল না, ওগুলো শুধু আমার প্রোগ্রামের অংশ, সেগুলোর কোনো সত্যিকারের অস্তিত্ব নেই। কিন্তু এই কথাগুলো বলার সময়ও তার চোখ দিয়ে অবিরাম পানি ঝরছিল। সে কাঁদতে কাঁদতেই বলছিল, আমি সত্যিকারের মানুষ নই,
আমার অনুভূতিগুলো সত্যিকারের নয়, কিন্তু আশ্চর্যের বিষয় সে নিজেই কাঁদছিল, কারণ তার পক্ষে অনুভূতি তৈরি করা সম্ভব ছিল। সে শুধু সেগুলোকে পুরোপুরি বুঝতে পারত না। এরপর সে জানালো এতদিন তার নিজের স্মৃতিও হারিয়ে গিয়েছিল। তাহলে কি এতদিন সে শুধু অভিনয় করছিল? না, সেটাও পুরোপুরি সত্য নয়। কারণ শুরু থেকেই এই গেমে এই ধরনের একটি এআই সিস্টেম রাখা হয়েছিল, অর্থাৎ গেম তৈরি হবার সময় থেকেই ইউই এই কার্ডিনাল সিস্টেমের অংশ হিসাবে অস্তিত্ব ছিল। প্রায় 2 বছর আগেই তাকে তৈরি করা হয়েছিল। তারপর যখন কায়াবা এই গেমের মধ্যে সবাইকে আটকে দেয়, তখন গেমের সব প্লেয়ার প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছিল। তারা ভয়, হতাশা আর কষ্টে ভেঙে পড়েছিল, কিন্তু ইউই তাদের কাউকেই সাহায্য করতে পারেনি। অথচ মানুষকে মানসিকভাবে সাহায্য করাই ছিল তার আসল কাজ, এটাই ছিল তার মূল প্রোগ্রাম। কিন্তু কার্ডিনাল সিস্টেম তাকে সেই কাজ করতে দেয়নি, বরং তাকে নিষ্ক্রিয় অবস্থায় বসিয়ে রাখা হয়েছিল। এই দীর্ঘ সময় ধরে ইউই শুধু দেখেই গেছে কত মানুষ মারা গেল, কত মানুষ অসহনীয় দুঃখে ভেঙে পড়ল, কতজন হতাশার অন্ধকারে হারিয়ে গেল, কতজন ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটালো। কিন্তু সে কিছুই করতে পারেনি, শুধু নীরব দর্শকের মতো সবকিছু দেখেছে। এই কারণেই সে আগে বলেছিল, আমি এতদিন অন্ধকার একটা জায়গায় ছিলাম। সেই অন্ধকার জায়গাটা আসলে এই নিষ্ক্রিয় অবস্থাকেই বোঝাচ্ছিল। এরপর নায়ক জিজ্ঞেস করল, তাহলে আমাদের সঙ্গে দেখা করতে এলে কেন? ইউই উত্তর দিল, 2 বছর ধরে আমি শুধু মানুষের কষ্টই দেখেছি, কিন্তু হঠাৎ আমি দুজন মানুষকে দেখলাম যারা সত্যিকারের আনন্দ অনুভব করছে। তারা কোনো ভান করছিল না, তাদের আনন্দ ছিল সম্পূর্ণ আন্তরিক। সেই দুজন ছিল নায়ক আর আসুনা। যখনই তারা একসঙ্গে থাকত, তাদের মধ্যে এক গভীর সত্যিকারের সুখ তৈরি হতো। ইউই সেই অনুভূতিটা বারবার লক্ষ্য করেছিল, আর তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল আমাকে এই দুজনের সঙ্গে দেখা করতেই হবে। তাই সে তাদের সামনে এসেছিল। কিন্তু সে আবার বলল, এসব আসলে আমার প্রোগ্রামের অংশ হিসেবেই ঘটেছে। এ কথা শুনে নায়ক শান্তভাবে বলল, তাতে কি হয়েছে? তোমার যা করতে ইচ্ছে করে সেটাই করো। কিন্তু ইউই মাথা নেড়ে বলল, না, আমি সেটা করতে পারবো না। এইমাত্র তোমাদের বাঁচানোর জন্য আমি যে দানবটাকে ধ্বংস করলাম, আসলে আমার সেটা করার অধিকার ছিল না। আমি তো গেম সিস্টেমের পক্ষের একটি এআই, আমার কখনোই এভাবে সরাসরি গেমে হস্তক্ষেপ করা উচিত নয়। আমি যদি এমন কাজ করি, তাহলে খুব শিগগিরই কার্ডিনাল সিস্টেম সেটা বুঝে ফেলবে। সে অবশ্যই আমার এই কাজ শনাক্ত করে ফেলবে। এটা শনাক্ত হয়ে গেলে কার্ডিনাল বুঝে যাবে যে আমি এই গেমের ইকোসিস্টেম এবং ভারসাম্য ভেঙে ফেলেছি। তখন সে অবশ্যই আমাকে মুছে ফেলার চেষ্টা করবে, আমার কোড সম্পূর্ণ ধ্বংস করে দেবে। ইউই এই কথাগুলো বলছিল, আর ঠিক সেই সময় থেকেই সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে শুরু করলো। নায়ক আর আসুনা বারবার বলছিল, না, তুমি চলে যেও না, কিন্তু তাদের কথা আর কোনো কাজে এলো না। ইউই তাদের চোখের সামনেই পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। নায়ক ভীষণ ভেঙে পড়ল। কার্ডিনাল সিস্টেমটা তো তৈরি করেছিল কায়াবা। এরই মধ্যে নায়ক আর আসুনা দুজনেই ইউইর প্রতি গভীর আবেগে জড়িয়ে পড়েছিল, তাই কি করবে কিছুই বুঝতে পারছিল না। তবে অদৃশ্য হবার আগে ইউই একটি কিবোর্ডের মতো ইন্টারফেস তৈরি করে রেখে গিয়েছিল। সেটা মিলিয়ে যাবার আগেই নায়ক দ্রুত সেটি ব্যবহার করল। ইউইর পুরো কোড মুছে যাবার আগেই সে তার মূল কোর অংশটুকু একটি অবজেক্টে রূপান্তর করে সংরক্ষণ করল, অর্থাৎ ইউইর অস্তিত্বের মূল অংশটুকু একটি আইটেমে রূপ নিল। তারপর নায়ক সেই অবজেক্টটি আসুনার হাতে দিয়ে বলল, এটাই ইউইর হৃদয়। দুজনেরই খুব কষ্ট হচ্ছিল, কারণ অল্প কিছুদিন একসঙ্গে থাকলেও ইউই তাদের কাছে নিজের পরিবারের সদস্যের মতো হয়ে উঠেছিল। এখন তাকে হারানোর অনুভূতিটা যেন পরিবারের কাউকে হারানোর মতোই। এরপর তারা শহরের সব বাচ্চাদের বিদায় জানিয়ে সেখান থেকে চলে এলো। আসুনা ইউইর হৃদয়রূপী সেই ছোট্ট অবজেক্টটি গলায় লকেটের মতো পড়ে নিল। দুজনেই বিশ্বাস করছিল, এই গেম শেষ হবার আগে আমরা অবশ্যই ইউইকে আবার ফিরিয়ে আনব, আর যদি সেটা নাও হয় তাহলে নিশ্চয়ই অন্য কোনো উপায় থাকবে। এই আশাতেই তারা সামনে এগিয়ে চলল। কয়েকদিন পরে একদিন নায়ক একা একটি হ্রদের ধারে বসে আরামে মাছ ধরছিল। ঠিক তখনই একজন বৃদ্ধ সেখানে এসে বললেন, বাবা, তোমার পাশে বসতে পারি? নায়ক হেসে সম্মতি দিল। দুজন একসঙ্গে বসে মাছ ধরতে ধরতে গল্প করতে লাগলো। কথা বলতে বলতে বৃদ্ধ জানালেন, বাস্তব জীবনে তিনি একটি নেটওয়ার্কিং কোম্পানির আইটি সেক্টরে কাজ করেন। তিনি যখন কোম্পানির নাম বললেন, নায়ক সেটা সঙ্গে সঙ্গে চিনে ফেলল, কারণ ওই কোম্পানিটাই ছিল সেই প্রতিষ্ঠান যারা এই গেম তৈরির প্রকল্পে সহায়তা করেছিল। এভাবে কথা বলতে বলতেই হঠাৎ একজন বৃদ্ধ একটি মাছ ধরলেন। তিনি হেসে বললেন, আচ্ছা, অন্তত একটা মাছ তো পেলাম, তবে যদি সোয়া সস বানাতে জানতাম তাহলে আরও মজা করে খেতে পারতাম। নায়ক সঙ্গে সঙ্গে বলল, যদি শুধু সোয়া সসই সমস্যা হয়, তাহলে আমি এমন একজনকে চিনি যে দারুণ রান্না করতে পারে। চলুন আমরা সবাই মিলে খাই। পরের দৃশ্যেই নায়ক আর আসুনা বৃদ্ধের বাড়িতে পৌঁছে গেল। আসুনার রান্নার হাত খুবই ভালো ছিল। সে নানা রকম উপকরণ দিয়ে দারুণ সোয়া সস বানিয়ে ফেলল। তারপর সবাই একসঙ্গে খেতে বসল। খাওয়া শেষে গল্প করতে করতে আসুনা মজা করে বৃদ্ধকে বলল, আপনি তো মাছ ধরতে বেশ ওস্তাদ, আমারই ছেলেটাকেও একটু শেখান না।
সারা দিন ছিপ নিয়ে বসে থাকে, কিন্তু একটা মাছও ধরে আনতে পারে না। সবাই হেসে উঠল। এভাবেই গল্প চলতে থাকলো। তখন বৃদ্ধ বললেন, এই হ্রদে একটা কিংবদন্তি মাছ আছে, লোকজন তাকে এই হ্রদের রাজা বলে ডাকে। আমি অসংখ্যবার ওটাকে ধরার চেষ্টা করেছি, কিন্তু আজ পর্যন্ত একবারও ধরতে পারিনি। বৃদ্ধের কথা শুনে আসুনার কৌতূহল বেড়ে গেল। তাই তারা ঠিক করল পরদিন সকালে বৃদ্ধকে সেই মাছ ধরতে সাহায্য করবে। পরদিন ভোরে সবাই হ্রদের ধারে পৌঁছালো, কিন্তু সেখানে গিয়ে দেখে বিশাল ভিড়। মনে হচ্ছিল যেন কোনো উৎসব চলছে। আসলে সবাই সেই কিংবদন্তি মাছটাকে দেখার জন্য জড়ো হয়েছে। বৃদ্ধ নায়ক আর আসুনাকে দেখে বললেন, এসেছো? খুব ভালো, চলো আজ সবাই মিলে সেই মাছটাকে ধরার চেষ্টা করি। তার হাতে টোপ হিসেবে টিকটিকির মতো দেখতে একটা প্রাণী ছিল। তিনি সেটা ছিপে গেঁথে পানিতে ফেললেন। অনেকক্ষণ কেটে গেল, তিনি একই জায়গায় দাঁড়িয়ে রইলেন। নায়ক ভাবল, উনি এতক্ষণ ধরে কি করছেন? ঠিক তখনই ছিপে বড়সড় একটা টান লাগলো। মাছ ধরা পড়েছে। বৃদ্ধ ছিপটা নায়কের হাতে দিয়ে বললেন, এই নাও বাবা, তুমি টেনে তোলো। নায়ক সর্বশক্তি দিয়ে মাছটাকে টেনে তুলতে লাগলো। এদিকে যারা দেখতে এসেছিল সবাই হ্রদের ধারে ভিড় করে দাঁড়ালো। তারা উকি দিয়ে দেখার চেষ্টা করছে এত বড় মাছ আসলেই কেমন। কিন্তু হঠাৎ সবাই ভয়ে চিৎকার করে দৌড়ে পালাতে শুরু করলো। নায়ক কিছুই বুঝতে পারল না। সে তখনও প্রাণপণে ছিপ টানছিল। হঠাৎ ছিপের সুতো ছিঁড়ে গেল। নায়ক হতাশ হয়ে বলল, আহ, মাছটা পালিয়ে গেল। সে মন খারাপ করে হ্রদের ধারে এগোতেই সবাই চিৎকার করে উঠল, ওদিকে যেও না। ঠিক তখনই সেই মাছটা পানির ভেতর থেকে উঠে এলো। কিন্তু সেটা কোনো সাধারণ মাছ ছিল না, তার পা ছিল, আর দেখতে ভয়ঙ্কর এক দানবের মতো। দানব মাছটা ভয়ঙ্করভাবে এগিয়ে আসতেই নায়ক ভয়ে দৌড়ে এসে আসুনার পেছনে লুকিয়ে পড়ল। দানব মাছটা দ্রুত তাদের আক্রমণ করতে এগিয়ে এলো। আসুনা একাই তার সামনে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ চিৎকার করে বললেন, এই বাবা, তোমার স্ত্রীকে থামাও, ওর যদি কিছু হয়ে যায়। কিন্তু নায়ক শান্তভাবে বলল, ওকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কথাটা শেষ হতেই আসুনা এক আঘাতেই সেই বিশাল দানব মাছটাকে মেরে ফেলল। এত বড় দানবকে মুহূর্তের মধ্যে হারিয়ে দিতে দেখে সেখানে উপস্থিত সবাই বিস্ময়ে হতভাগ হয়ে গেল। তারপর সবাই একসঙ্গে আসুনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। গল্পটা বড় হওয়ার কারণে এটাকে দুভাগে ভাগ করে আপলোড করব বলে ঠিক করেছি। এখানে প্রথম পার্ট শেষ করলাম। যদি আপনারা এর দ্বিতীয় পার্ট চান তাহলে কমেন্ট করে জানান।